Yo football fans, hello and welcome to FTS, also known as Football Talkies. And আজকে আমরা লাস্ট গেম উইকে যেটা হলো সাম শকিং অ্যান্ড যেটা আনএক্সপেক্টেড রেজাল্ট বলা চলে অ্যানাদার লিগ অলসো। সো আই এম জাস্ট ওয়ান আর কি আমাদের সাথে আমাদের গেস্টরা আছে সাগর ভাইয়া, প্রত্যয় ভাইয়া, ফাহিম ভাইয়া অ্যাজ অলওয়েজ। কি অবস্থা আপনাদের? ভালোই চলছে। ভালো, তুমি কেমন আছো? এই তো ভাইয়া ভালো, আলহামদুলিল্লাহ। সো ভাইয়া, লেটস কিক অফ উইথ লা লিগা। বার্সেলোনা অ্যান্ড সিভিয়া ম্যাচটা 1-1। সো আমরা মানে বার্সা লাস্ট দুইটা ম্যাচ দেখলাম, মানে অনেক কনভিনসিংলি জিতে। বাট দ্য থিং ইজ সিভিয়া, উই নো মানে সিভিয়া অনেক কম্পিটিটিভ দল, লাস্ট টাইম ইউরোপা লিগ জিতছে। আমরা কি এটা বলতে পারি এটা রোনাল্ড কুমানের একটা বিগ টেস্ট ছিল সিভিয়ার সাথে? সাগর ভাই, আপনি যদি স্টার্ট করেন। অবশ্যই আমি মনে করি একটা ভালো টেস্ট ছিল। কারণ আহ, এই ম্যাচটা আসলে খুবই জমজমাট হয়েছে, এবং হচ্ছে যে অপোনেন্টও ছিল, তারাও খুবই ভালো অপোনেন্ট ছিল সেভিয়া। তারা লাস্ট টাইম ইউরোপা লিগ জিতছে এবং তারা সবসময় ইউরোপা লিগে খুব ভালো করে এবং লা লিগাতেও খুব ভালো করে। আর ওরা কম্প্যাক্ট টিম ছিল। সেভিয়াকে হারানোটাও খুব টাফ। আমি মনে করি তারা তাদের টিম অনেক শক্ত করছে এখন। সো অবশ্যই এটা একটা বিগ চ্যালেঞ্জ ছিল ওমানের জন্য, অবশ্যই আমি এটা বলবো। হ্যাঁ। আর এই যে আমি আরেকটা জিনিস বলতে, মানে 90 মিনিটে ইনজুরি টাইম একটা একটা আউটস্ট্যান্ডিং সেভ করলো বনো। এটা কি ম্যাচ একদম টার্নিং পয়েন্ট ছিল নাকি? আমি এটাকে টার্নিং পয়েন্ট আচ্ছা, প্রথমে বলেন। না, আমি কিছু বলবো না, মানে পরে বলবো, আপনি বলে নেন তারপর। আচ্ছা বলেন আপনি। আচ্ছা, বেসিক্যালি আমি এখানে টার্নিং পয়েন্ট বলবো। হ্যাঁ, অবশ্যই টার্নিং পয়েন্ট বলবো, বিকজ সে খুবই ইয়াং একটা গোলকিপার। খুব ভালো করবে আশা করতেছি আমি নেক্সট কাপল অফ ম্যাচেসে, এবং খুব সুন্দর সুন্দর সেভও দিছে। আমি অবশ্যই আশা করি যে ওরা আরো মানে মানে সেভিয়া আরো ভালো করবে, কারণ ওদের টিম ডেপটাও খুব ভালো। কিন্তু আমি যদি ওভারঅলি যাই, বার্সা খুব ভালো পারফরমেন্স দিছে, বাট সেভিয়ার থেকে ভালো না, এটা আমি অবশ্যই বলবো। So do you think it's a fair result or not? 1-1. আমি Yep. In general, আহ সবাই। অবশ্যই ফেয়ার, ফেয়ার, অ্যাবসলিউটলি ফেয়ার। বিকজ আমি প্রথমেই বলছিলাম যে আমাদের লাস্ট শোতে মনে হয় আমরা একটা ছোট একটা প্রেডিকশন দিছিলাম, খুব সম্ভবত আইদার মানে ছোট শো না বেসিক্যালি আমাদের পোস্ট ম্যাচ অ্যানালাইসিস দিয়েছিলাম, Fourth match হবে। যেটা ড্র হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। আর ওটাই হয়েছে, ড্রই হয়েছে। কারণ হচ্ছে দুইটো টিমই খুবই খুবই ভালো প্রেসিং ফুটবল খেলছে এবং খুব ভালো ফুটবল দিছে। আমি যদি গোল ওয়াইজও যাই, অসাধারণ ছিল। আহ, যেটা ডেয়ং গোল করছে, বেসিক্যালি সুসোর ক্রস ছিল, খুবই সুন্দর ক্রস ছিল। অবশ্য ওই গোলটাতে কিছু করার ছিল না, জাস্ট বিকজ ওটা একদম ফ্রি ল্যান্ডে একটা বল পড়ছে, সো ওটা ডেয়ং খুবই সুন্দর স্কোর করবেই, টু অবভিয়াস। আর তার ঠিক 2 মিনিটের মাথাতেই কিন্তু বার্সা কাম ব্যাক করছে। এটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আসলে তুমি কিভাবে গোল খাওয়ার পরে কিভাবে কামব্যাক করার চেষ্টা করো, সাডেনলি করো নাকি হচ্ছে আর একটু সময় লাগে। সো অবশ্যই আমি এদিক দিয়ে বলবো যেটা বার্সার জন্য খুবই পজিটিভ একটা ওয়ে, বা পজিটিভ একটা সিজন হবে আশা করি, যে এভাবে আর কি কামব্যাক করা। এবং আশা করি পরের ম্যাচগুলো তোরা খুব ভালো করবে। আচ্ছা, আমি আরেকটা সেকেন্ড ম্যাচ আছি তাদের রাইভাল বার্সেলোনার রাইভাল, বিগ রাইভাল রিয়াল মাদ্রিদের। লেভান্টেস আর রিয়াল মাদ্রিদের যে ম্যাচ হলো, মানে 0-2 মানে রিয়াল মাদ্রিদ জিতলো ম্যাচটা। আমি একটা জিনিস বলতে চাই, এই পারফরমেন্সটা যে দিল রিয়ালের, যেটা এটা আমরা বলতে পারি যে কোড লেভান্টে ড্র, অ্যাটলিস্ট ড্র করতে পারে, জাস্ট বিকজ মানে সেম অ্যামাউন্ট অফ চান্সেস পাইছে তারা, মানে চান্সেস দেখি তাদের স্ট্যাটসে অনুযায়ী। আই থিঙ্ক চান্স পাওয়া আর চান্স রিয়েলি এক্সিকিউট করা, বেসিক্যালি কারেক্টলি কি বলবো, গোল করা অনেক ডিফারেন্ট। ফর এক্সাম্পল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা অফ দ্য ওল্ড, রিয়াল মাদ্রিদ অফ দ্য ওল্ড, তারা চান্স পাইলেই বেসিক্যালি স্কোর। বায়ার্ন মিউনিক ফর এক্সাম্পল, ওরা চান্স পাইলে গোল করে, মোহামেদ সালাহ মিস করে না ফর ইনস্টেন্স ইউজুয়ালি। তো এরা যদি অবম্যাং ফর ইনস্টেন্স, আই থিঙ্ক আমার মনে হয় চান্স কনভার্সনে এখন নাম্বার ওয়ান ওয়ার্ল্ডে, আমার যতটুকু মনে হয়। মানে আর্সেনাল যত কমই চান্স পায়, অবম্যাং পেলেই বেসিক্যালি পেনাল্টি এরিয়াতে গোল, সিম্পল। সো এইটা একটা বড় একটা জিনিস। সো লেভান্তে চান্স পেয়ে থাকতে পারে কিন্তু কনভার্ট করতে পারেনি। সো দিস ইজ দ্য বিগ ডিফারেন্স। চান্স পেলেই যে আই থিঙ্ক যে ভালো খেলছে এরকম ডাইরেক্ট বলা যায় না, কনভার্ট করতে হবে। কনভার্ট করতে পারেনি, রিয়াল মাদ্রিদ জিতছে। ওকে।
বাট আমি এখানে একটা জিনিস বলবো, খালি আমি একটু এডিশনালি অ্যাড করবো ব্যাপারটাতে। ওকে, রিয়াল মাদ্রিদ জিতছে, খুবই ভালো, খুব ভালো পারফরমেন্স দিচ্ছে আমি বলবো। ভালো, খুব ভালো বলবো না এই জন্য, খুব সম্ভবত কারণ তারা কিন্তু তাদের উইং এর খেলাটা নিয়ে খুব পরিমাণ ভুগবে আমি আশা করি। কিভাবে ভিনিসিয়াস জুনিয়র, হ্যাঁ খুবই ভালো উইঙ্গার, আপরাইজিং, কিন্তু আমি মনে করি না যে সে মানে এখন সেই পর্যন্ত সে মানে সেই লেভেলে আছে যে সে একা টিমকে নিয়ে যাবে উইং প্লেতে। যেমন হচ্ছে অ্যাসেনসিও, হ্যাঁ ঠিক আছে ভালো আছে, বাট তার সাথে সাথে আবার ওখানে খুব সম্ভবত অনেক সময় লুকাস ভাস্কেস খেলে, রড্রিগো খেলে। আমরা আবার অডেগার্ডকে স্টার্ট করতে দেখি নেই। সো মানে আমি এই জিনিসটাই শুধু বলবো যে আসলে বেসিক্যালি রিয়াল মাদ্রিদ উইং দিয়ে খেলাতে খুব বেশি মানে এই সিজনে খুব ঝামেলার মধ্যে পড়বে আমার কাছে পার্সোনালি মনে হয়। না হলে মানে এরকম পারফরমেন্সটা খুবই একটা মানে ডিফিকাল্ট হয়ে যাবে রিয়াল মাদ্রিদের আপনার জন্য। কাছে মনে হয় না হ্যাজার্ড আসলে এই ইস্যুটা একটু সলভ হয়ে যাবে উইং এ স্পেশালি? আমি আশা করি, আমি অবশ্যই আশা করি, কিন্তু একটা সাইডে, কিন্তু আরেকটা সাইডে না। অবশ্যই ওখানে রড্রিগো আছে, লুকাস ভাস্কেস খেলতে পারবে, বা হচ্ছে ভিনিসিয়াসও হয়তো বা অনেক সময় রাইট উইং এ যাইতেও পারে। বাট আমি মনে করি না যে আসলে সেই পরিমাণে বেইল যাওয়ার পরে, হ্যাঁ বেইল করে কম সময় দিছে এটা হয়তো বা একটা অন্য ব্যাপার, কিন্তু আমি শুধু নর্মালি বলতেছি যদি বেইল যাওয়ার পরে আমি মনে করি না যে আদৌ ওখানে প্রপার কেউ উইঙ্গার আছে যে হচ্ছে রাইট হ্যান্ড সাইডে খুব খুব ভালো পারফরমেন্স দিতে পারবে। হ্যাজার্ড আসবে, আশা করি হ্যাজার্ড আসবে, ওর মানে এই মান্থেই তার কামব্যাক করার টাইম আমি দেখলাম খুব সম্ভবত অক্টোবরে সে কামব্যাক করবে। এখন ব্যাপারটা আসলে ওটাই দাঁড়াচ্ছে যে মনে করি কিভাবে আসলে রিয়াল মানে কোপ আপ করবে কিভাবে, বা এটাই আমার খুব চিন্তার ব্যাপার। এই আচ্ছা, আমি প্রিমিয়ার লিগে আসি। তো প্রিমিয়ার লিগের সবচেয়ে বিগেস্ট যেটা বলতে গেলে আপসেট বলতে পারি, যেটা কেউ মানে বুঝেও না এটা হবে, মানে এই অবস্থা হবে এটা আমরা কেউ বুঝেই নাই। অ্যাস্টন ভিলা এন্ড লিভারপুল 7-2, আর সেটা হচ্ছে ফার্স্ট টাইম অ্যাজ আ চ্যাম্পিয়ন্স মানে 7টা গোল কনসিড করো পিএল হিস্ট্রির মধ্যে। আর মানে লিভারপুল এমনিতে মানে 7টা গোল কনসিড করছিল ব্যাক ইন 1962 এন্ড 63 সিজনে এগেইনস্ট স্পার্স। প্রত্যেক আপনার সাথে আপনার কাছে আমি যদি শুরু করতে চাই এটা নিয়ে, লিভারপুল কি জাস্ট বলবো? ওই পিরিয়ডে স্পার্স 6টা গোল দিছে বেসিক্যালি ইউনাইটেড এগেইনস্ট। 7টা না না 6টা দিছে ইউনাইটেড এগেইনস্টে। ও তো ওই উইকে সেম উইকে এটাই বলবো। সেম উইকে দিচ্ছে। কিন্তু এটা খুব বিজার ম্যাচ ছিল আমার ইয়েতে ভিউ পয়েন্ট থেকে, যে কারণ আমি 3টা গোল দেখলাম 7টার মধ্যে, 3টাই হচ্ছে মানে ডিফ্লেকশন গোল, যে শুট করলো আর গোল, শুট করলো আর গোল, শুট করলো আর গোল, এরকম মানে ইউজুয়ালি দেখা যায় না। যে আপনার কি বলে একটা শুট হলো একটা গোল, মানে গোল হলো শুটিং এর পরে একটা গোল হলো বা 2টা মেবি, কিন্তু 3টা একই ম্যাচে, তাও আবার একটা মানে কি বলবো মিনো টিম বলতে চাই না, কিন্তু লেসার ক্লাব লিভারপুলের সাথে কম্পেয়ার করলে এরকম উদ্ভট ম্যাচ আমরা মনে হয় না দেখবো। কিন্তু একটা জিনিস যে মানে একটা কথা আছে ফুটবলে, যে তুমি যদি লটারির টিকিট না কিনো তাহলে তুমি লটারি জিতবা না। সো লটারির টিকিট বেসিক্যালি হচ্ছে শুটিং। ইফ ইউ ডু নট শুট দেন ইউ উইল নট স্কোর। অ্যান্ড অ্যাস্টন ভিলা আই থিঙ্ক ওই কয়েকটা শুটিং ছিল এরকম যে ওইখান থেকে ইউজুয়ালি প্লেয়াররা শুট করে না, হয়তো ক্রস করে অথবা একটা লে অফ করার চেষ্টা করে, কিন্তু মানে চান্স নেওয়ার জন্য আর কি শুট করা চান্স বেসিক্যালি, নেওয়ার জন্য। তো ওইখান থেকে আর কি যদি এমন হয় যে ঠিক আছে 96 কর্নার হতে পারে বা হচ্ছে ডিফ্লেকশনে গোলও হতে পারে। সো এই কর্নার তো হয়নি, ডিফ্লেকশনে গোল। 96 মিনিট আর লাস্ট চান্স টু স্কোর, আর তখনই 1 সেকেন্ড বাকি ম্যাচে যদি কোনো প্লেয়ার জেনে থাকে তাহলেই শুট করবে, আদারওয়াইজ আর কি এরকম কোনো আমি দেখতেছি না মানে যে শুট করার অপরচুনিটি। কিন্তু দেন अगेन অ্যাস্টন ভিলা কাউন্টার অ্যাটাক ভালো করছে লাস্টের গোলটার জন্য স্পেশালি। আর যেখানে চান্স নেয়ার, ফর এক্সাম্পল ফ্রি কিক থেকে একটা গোল হইলো, ফ্রি কিক থেকে না, ফ্রি কিক থেকে একটা চান্স নিল, ওইটা লে অফ করে গোল হয়েছে। ওভারঅল যদি ফার্স্ট গোলে আমি আসি অ্যাস্টন ভিলার পারফরম্যান্স, ফার্স্ট গোলটা অ্যাড্রিয়ানের মিস্টেক ছিল, কিন্তু অ্যাস্টন ভিলা কিন্তু প্রেসার ক্রিয়েট করছে। ইউজুয়ালি একটা লেসার ক্লাব লিভারপুলের এগেইনস্টে এসে প্রেসার ক্রিয়েট করে না এরকম, যে আমরা এসে, বিকজ লিভারপুল যখন ফিক্সচার দেখবে যে না নেক্সট ম্যাচ লিভারপুল শেষ, আমরা শেষ। আমি এই ব্যাপারে একটা কথা বলবো, আপনি খালি ফার্স্ট গোলের কথাটা শেষ করেন। হয়তো আমরা 3 গোলে না হেরে 2 গোলে হারার চেষ্টা করবো, এটা এরকম হয়তো একটা মেন্টালিটি নিয়ে অনেক যাবে। কিন্তু মানে যেভাবে অ্যাস্টন ভিলা অ্যাটাক করছে একদম স্টার্টিং এ, দ্যাট ওয়াজ ভেরি গুড। অ্যাড্রিয়ানের মিস্টেক ছিল ট্রু, বাট আসলে কি বলবো, অ্যাড্রিয়ান এন্ড গোমেজ ফর ইনস্ট্যান্স ওয়ার নট অন দ্য সেম পেজ। অ্যাড্রিয়ান চাচ্ছিল যে গোমেজকে ব্যাক পাস দিতে একটা পিছন থেকে খেলার জন্য, কিন্তু গোমেজ চাচ্ছিল যে না ফ্রন্ট। এখানেই আমি একটা কথা বলবো ভাইয়া, আমি এখানে একটা কথা বলবো যে অ্যাড্রিয়ান, হ্যাঁ শেষ করেন এই ব্যাপারটা, শুধু শেষ করেন, আমি এই ব্যাপারেই কথা বলবো। এইটাই বেসিক্যালি এতটুকু আমার বলা। আচ্ছা, আমি শুধু এখানে একটা জিনিস বলবো, সবাই আসলে আমরা দেখবো যে অ্যাড্রিয়ানের কিন্তু ভুল পাসিং করছে, আর ওটা কিন্তু গ্রিলিশের কাছে গেছে।
আপনি একটা জিনিস দেখেন, হ্যাঁ আপনি একটা কথা খুব ভালো বলছেন যে ওরা প্রেসিং ভালো করছিল, এই জন্য মিস পাস হয়েছে। কিন্তু আমি মনে করি যে এখানে জো গোমেজের দোষটা একটু বেশি দিব আমি। কেন? কেন? কারণ হচ্ছে যে যখন আমি একটা জিনিস দেখলাম যে ওয়াটকিংস কিন্তু প্রেসারটা দিছিল, প্রেসার দিছে, ওয়াটকিংস যখন যে পজিশনে দাঁড়ায় ছিল অ্যাড্রিয়ানের সাথে, আড্রিয়ান কখনোই, এটা অসম্ভব যে জো গোমেজকে ঠিক তার পিছন দিকে পাস দেওয়াটা। এখানে কিন্তু জো গোমেজ তার একটা মিস পজিশনে দাঁড়ায় ছিল, সে ওর উচিত ছিল আরেকটু স্কোয়ার দাঁড়ানো, সে অনেকটা ত্রিকোণের মতো দাঁড়াইছে, ওর আরো দাঁড়ানো দরকার ছিল তার কাছাকাছি বা একটু স্কোয়ার, তাহলে কি হইতো, তার কাছে বলটা খুব সহজে যাইতো। গোমেজ কিন্তু তার মিস প্লেসমেন্টের জন্য কিন্তু আমি বলবো এই পাসটা ভুল হয়েছে, নাহলে কিন্তু আদ্রিয়ানের জন্য কখনোই পসিবল না, তাহলে কিন্তু স্ট্রেট এটা ওয়াটকিংস এর কাছেই যাইতো। এটা কিন্তু আসলে আমি For আদ্রিয়ানকেও দুজনেরই। দোষ দিব 40%, আর 60% দিব হচ্ছে জো গোমেজকে, জাস্ট বিকজ সে দেখতেছো যে তোমার সামনে একটা প্লেয়ার চলে আসতেছে তোমার গোলকিপার সাথে, তুমি আরো স্কোয়ারে যাও, তার কাছে যাও, তুমি তার কাছে কাছে না যে আরো দূরে যাচ্ছিলা, আর ঠিক সেই সময় গ্রিলিশও বলটা পেয়ে গেছে। সো আলটিমেটলি আমি এখানে প্রথম প্রশ্ন ওটাই বলবো যে কেন এগেইন মানে বারবার জো গোমেজকে কেন স্টার্ট করানো হচ্ছে, আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড ম্যান। সে মানে ক্লব যদি এখনো না শিক্ষা পায়, আমি জানি না নেক্সট ম্যাচেস গুলোতে কি হবে। আমি Giving শুধু the ফার্স্ট young গোলের guns কথা a chance, আমার কাছে যেখানে যেটা বলে। মনে হয় স্পেসিফিক একটা সেন্টার ব্যাকের জন্য ইস্যুটা হয় না, এটা আপনার লিভারপুলের যে ডিফেন্ডিং ফাইন ভাই এক মিনিট জাস্ট আপনাকে ইন্টারাপ্ট করার কোশ্চেন জিজ্ঞেস করবো, এখনই আমার মাথায় আসছে। সেটা হচ্ছে আপনার যদি একটা টিম বানাইতে হয়, আপনার কাছে দুইটা অপশন মাত্র সেন্টার ব্যাকের জন্য, ঠিক আছে, রিয়েল লাইফ টিম, কোনো হ্যাঁ। ফিফা না। আপনার কাছে অপশনস হচ্ছে ম্যাগুয়ার আর গোমেজ, কাকে নেবেন? হ্যাঁ, খুবই টাফ কোশ্চেন করলেন এটা আমাকে। আমার কি কোনো বাজেট আছে? না, বাজেট Budget? দুজনের ট্রান্সফার প্রাইস হচ্ছে 0 পাউন্ড। ও আচ্ছা, হ্যাঁ, তাহলে আমি গোমেজকে নেবো। গোমেজকে অ্যাট লিস্ট মনে করেন আগুয়েরো- গোমেজ নিজের ডিফেন্ডারকে ধাক্কা মারে, নিজের প্লেয়ারকে ধাক্কা মারে সরাই দিবে না গোল দেওয়ার জন্য হেল্প করতে। এটা আমি এগ্রি করি, আমি এটাকে ফাইনাল সাথে। সো আমি এটা নিব। গোমেজ ইজ নট দ্যাট গুড অনেস্টলি, বাট ম্যাগুয়ার হচ্ছে অবভিয়াসলি বেটার। আচ্ছা আমরা এখন ওখানে আগে আসি, আমরা আগে যেটা ফাইন বলতে চাচ্ছিল বেসিক্যালি। আমার ওপিনিয়নে হ্যাঁ, গোমেজ ওয়াজ এট ফল্ট, এন্ড গোমেজ হচ্ছে আই ডোন্ট থিংক হি ইজ দ্য পারফেক্ট সেন্টার ব্যাক ফর লিভারপুল, বাট স্টিল একটা ডিফেন্স সেন্টার ব্যাকের জন্য আমি ফল্টটা দিব না আমার হিসাবে। এটা আপনার লিভারপুলের যে আপনার ডিফেন্সিভ লাইনটা ছিল, আমরা দেখব অনেক হাই লাইন ছিল। এটা এত তো high line আমি কখন এই আমরা সামনের রাখবো? গোলগুলোতে কিন্তু ওই ভুলটা আমরা দেখতে পারছি, কিন্তু না, জাস্ট আমি বিকজ just- ওই প্রেসারটা না, আমি ফার্স্ট গোলে কিন্তু ডিফেন্সিভ লাইনের দোষ দিব না, আমি জাস্ট দোষ দিব ফার্স্ট গুলোর মিসপ্লেসিং কথা এর। বলতেছি, আমি বলতেছি ইন জেনারেল, যে ইন জেনারেল In general খেললে লিভারপুল সব হুম। ম্যাচ হারবেন। হ্যাঁ, একটা দুটো গোল এক্সট্রা খেতে, একটা গোল খেতে পারে এক্সট্রা, যেটা এই ম্যাচে হইলো গোমেজের ভুলের কারণে অথবা নাইট্রিয়ানের ভুলের কারণে একটা গোল খেয়েছে, এটা হইতে পারে। But আমি বলতেছি লিভারপুলের মেইন ইস্যু হচ্ছে ইন মাই অপিনিয়ন রাইট নাও, তারা বায়ার্ন মিউনিখকে রেপ্লিকেট করতে যাচ্ছে। বায়ার্ন লাস্ট সিজন যেটা খেলছে আপনার চ্যাম্পিয়ন্স লিগে দেখবো, তারা অনেক একটা ফরওয়ার্ড প্রেসিং একটা গেম খেলছে, তাদের হাই ডিফেন্সিভ লাইন ছিল। এই জিনিসটা আসলে লিভারপুলের দেখুন হবে না। এটার ফার্স্ট রিজন হচ্ছে তাদের যে সিট মানে মিডফিল্ডে যারা আছে, আই ডোন্ট থিঙ্ক দে আর অ্যাজ অ্যাজাইল অ্যাজ দ্য বায়ার্ন মিডফিল্ডার্স। এটাই হচ্ছে আমার হিসাবে মেইন প্রবলেম লিভারপুল। লিভারপুল যদি আমরা তাদের আগের সিজনগুলোতে ব্যাক করে দেখি, তারা কিন্তু এত হাই লাইন, তারা প্রেসিং করে খেলতো আচ্ছা। অবভিয়াসলি, ইন জেনারেল ফুল Fine. প্রেসিং করে খেলতো, বাট এত হাই ডিফেন্সিভ লাইন মেইনটেইন করতো না। আচ্ছা, High defensive line এখন maintain আমি করলে ফাইমের আপনারা সাথে হবে। একটা কথায় খালি ডিসএগ্রিতে যাব, একটা Sure. খালি ডিসএগ্রিতে যাব, ওটা হচ্ছে যে ফাইন যেটা বললো যে হচ্ছে হাই প্রেসিং খেলছিল হাই বায়ার্ন, ডিফেন্সিভ লাইন, ইভেন High- হাই ডিফেন্সিভ লাইন এবং হাই প্রেসিং ও কিন্তু আমি বলবো লিভারপুলও সেম খেলার চেষ্টা করতেছে, কিন্তু বায়ার্ন কিন্তু একটা কাজ করে নাই, ওটা হচ্ছে অফসাইড ট্র্যাপ। হ্যাঁ, এটা এই আমি ম্যাচের মিনিমাম দুইটা গোল জাস্ট বিকজ অফসাইড ট্র্যাপের জন্য হয়েছে। আমার কাছে কোনটা আমি শিওর। আমি শুধু Sure, sure. একটু স্পেসিফিক্যালি বলতে পারবো, একটা হচ্ছে ওয়াটকিংস এর সেকেন্ড গোলটা, মানে অ্যাস্টন ভিলার যে সেকেন্ড গোল যেটা হলো, ওটার জন্য হয়েছে বেসিক্যালি হচ্ছে অফসাইড ট্র্যাপ ছিল, যেটা হচ্ছে ওয়াটকিংস যেটা মানে রিলি যেটা খুব সুন্দর একটা থ্রু বল দিছিল, ওটা একটা অফসাইড ট্র্যাপ ছিল। আর আরেকটা নিশ্চিত রূপে হচ্ছে ওয়াটকিংস এরই হ্যাটট্রিক যেটা হয়েছে, ওইটা ছিল হচ্ছে কমপ্লিটলি অফসাইড ট্র্যাপের জন্য এই কাজটা। ওরা ভাবছিল যে অফসাইড ট্র্যাপ দিব, অফসাইড ট্র্যাপ করে ফেলি, তারপরে হচ্ছে এই কাজটা করি, কিন্তু এটা মানে অফসাইড ট্র্যাপ সবসময় কিন্তু কাজে লাগে না। এই ব্যাপারটা হচ্ছে যে তোমাকে বুঝতে হবে যে তুমি এভরি টাইম হাই প্রেসিংও খেলবা, হাই লাইনও করবা, ইভেন আবার মানে অফসাইড ট্র্যাপের জন্য চেষ্টা করবা, এটা আসলে হয় না। সেটা হয় না আসলে। কোয়াইট মানে এটা খুবই রেয়ার, এটা খুবই রেয়ার। আর এছাড়া হচ্ছে ডিফেন্সিভ লাইনের প্লেয়াররাও সেন্টার ব্যাক স্ট্রোক হতে খুবই খুবই মানে কম্প্যাক্ট। আপনার জো গোমেজ কিন্তু কম্প্যাক্ট।
বিবিডি অফসাইডটা প্লে করতে পারবে, বাট জো গোমেজ থেকে আসলে এক্সপেক্ট করাটা ডিফিকাল্ট একটু, কারণ এক্সপেক্ট করা যায় না। আরো অনেক ফাবিনিও experience করতে লাগবে। পারে, ফাবিনিও করতে পারে, যেটা আমরা হচ্ছে চেলসির সাথে যেটা দেখছিলাম আই গেস 2-0 যেটা ছিল খুব সম্ভবত ওইটাতে। কিন্তু আমি মানে এটা একদম শকিং যে কিভাবে রে ভাই তুমি এখন পর্যন্ত সেম সিচুয়েশনে বসে আছো। ইটস কমপ্লিটলি মানে এই সেম এটা ম্যাচটা চিন্তার যদি আমরা ব্যাপার না। শাবাব ভাই, এই যে আজকে যে ম্যাচটা আমরা কথা বলছি অ্যাস্টন ভিলার সাথে, সিমিলার পারফরম্যান্স তো লিডস এর এগেইনস্টও দিছে। লিডস এর এগেইনস্ট গোলগুলো কিন্তু সিমিলারই ছিল তাদের, মোরাললেস সেম সিনারিও, সেম সেম সিনারিও। টাইপের গোলগুলো খেয়েছে। বাট এবার খালি একটু বলবো যে হচ্ছে লাইক মানে ছিল এবার না। একটু বেশি এক্সপোজ হয়ে গেছে। হ্যাঁ মানে ছিল না এই জন্য বিকজ হচ্ছে মানে কোভিড-19 এর জন্য সে বাইরে। থিয়াগো থিয়াগোও ছিল না, থিয়াগো কোভিড-19 এর জন্য বাইরে। লিডস এর বাট ম্যাচও ছিল না। হ্যাঁ লিডস এর ম্যাচেও ইনজুরি না। ছিল না, ফুললি ছিল না। আমার কথা শুধু এই জায়গাটাতেই যে মানে তুমি আমার জো গোমেজকে নামানোটাও তো আমার কাছে মনে হয় না যে জরুরি। ফাবিনোকে খেলাও। হেন্ডারসন ওয়াজ ফুললি ফিট, কেন হেন্ডারসনকে স্টার্ট করানো হয়? ক্লাবের ক্যাপ্টেনকে কেন স্টার্ট করানো হয়নি? আমার কথা হচ্ছে এটা। সে যত বড়ই ভালো হোক, যত বড়ই প্লেয়ার হোক আর যত বাজি প্লেয়ার হোক, ক্লাবের ক্যাপ্টেনকে কেন স্টার্ট করানো hয়নি? ইভেন হি ইজ এ ভেরি গুড ক্যাপ্টেন, ভেরি গুড ক্যাপ্টেন আমি বলবো তাকে। আমি জানি না মানে এইসব খুব শকিং মানে কি লাগছে আমার কাছে, জাস্ট বিকজ হচ্ছে মানে অনেকক্ষণ পর, খুব সম্ভবত 70 না 72 মিনিট পরে মনে হয় জো গোমেজকে মানে বের করছে কে, ওই ক্লপ। তো এতক্ষণ সময় লাগলো, 61 মিনিট, আমি সরি 61 মিনিট, এতক্ষণ সময় লাগলো, ততক্ষণে তো প্রায় খেলা শেষ। আমি একটা কথা বলি, ফাবিনো ইজ নট আ ন্যাচারাল সেন্টার ব্যাক। আপনার জর্গেন ক্লপের জিনিসটা চিন্তা করতে হবে, when he has a natural But- center back available, ও তো ওকেই সিলেক্ট করবে। অবশ্যই, কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে সেন্টার ব্যাকে কে ভালো খেলতেছে, এটা তো তোমাকে বুঝতে হবে যে মানে কে কম্প্যাক্ট করতেছে, কে জায়গা খালি না রেখে জিনিসটাকে স্পেস কমাচ্ছে, এটা তো বুঝতে হবে। এই বিষয়গুলো যদি সে ঠিক না করতে পারে, আমি মনে করি বড় টিমদের সাথে যখন খেলা পড়বে, ইভেন আমি মনে করি তো নেক্সট ম্যাচ এভারটনের সাথে, I think they're gonna lose the game. ইটস আ ডার্বি, ইটস আ ডার্বি। আর এবারটন অনেক ভালো ফর্মে আছে। আর এভারটন খুবই ভালো ফর্মে আছে, এভারটনের ম্যাচে আমরা আসবো ইনশাআল্লাহ। আসবো বাট এভারটন ইজ ডুইং ভেরি গুড। তো এই পারফরমেন্সটা আসলে যদি থাকে লিভারপুলের, মানে এসব ভুল যদি থাকে, আমি মনে করি এভারটন খুব সহজে ম্যাচ জিততে পারবে। যদি এগুলো কভার না করতে পারে তাহলে ওরা মানে লিভারপুলের ধরা খাওয়ার চান্স অনেক বেশি, অনেক বেশি। মানেকে যদি ক্লিয়ার করে টিমের, মানে ক্লিয়ার থাকবে, মানে মনে হয় ক্লিয়ার মনে হয় না এভারটন পাবে। মানে অতদিন না, জোটাও কিন্তু ভালো পারফরমেন্স দিছে, জোটাও কিন্তু খারাপ দেয়নি। আমার কিন্তু কথা হচ্ছে ফ্রান্স না। হ্যাঁ আমার কিন্তু ব্যাপার ডিফেন্সিভলি, আমার ব্যাপারটা কিন্তু ফ্রন্ট থ্রি না বা মিডফিল্ডও না। মিডফিল্ডও ঠিক আছে, তুমি আচ্ছা ট্যাকটিক্যালি এটা একেবারেই ঠিক না যে এভরি টাইম অফসাইড ট্র্যাপে থাকতে হবে এবং এভরি টাইম হাই লাইন খেলতে হবে। এত হাই লাইন দিয়ে খেললে তাহলে আমি মনে করি না যে এই জিনিসটা কাজে দিবে তাদের জন্য, লিভারপুলের জন্য নেক্সট কিছু ম্যাচেসের মধ্যে বোঝা যাবে। আচ্ছা, অলি ওয়াটকিন্স তো মানে গোল তো দিল, তার হ্যাটট্রিক, তার সাথে বার্কলিরও ডেবিউট ছিল, সেও মানে তার ফার্স্ট গোল পেল, লোন ফ্রম চেলসি। এখন আপনি কি দেখেন অ্যাস্টন ভিলার যে যে এখন কারেন্ট যে টিম আর লাস্ট টিমের মধ্যে পার্থক্যটা কি? ইন মাই অপিনিয়ন লাস্ট সিজন আমরা যেটা দেখছিলাম, অ্যাস্টন ভিলা কিন্তু রিলেগেশন ব্যাটল খেলতেছিল, তারা দে ওয়ার অলমোস্ট অন দ্য ব্রিঙ্ক অফ রিলেগেশন। এই সিজনে আমি এটা বলবো না যে তার টপ হাফে থাকবে, টপ 10-এ থাকবে, বাট শিওরলি রিলেগেশন ব্যাটলে থাকবে না, কারণ ওদের এবারে একটা টিমে আমি ডিটারমিনেশন দেখতেছি প্লেয়ারদের মধ্যে, ইনিশিয়ালি মানে পয়েন্টস অ্যাকুমুলেট করতেছে, যেটা রিলেগেশন ব্যাটল থেকে অ্যাভয়েড করার জন্য মোস্ট নেসেসারি পয়েন্টস। তারা অলরেডি 9 পয়েন্টস আই থিঙ্ক আছে, তিনটা খেলছে, ইভেন মানে হ্যাঁ আমি যে তারা প্রথমবার 3টা ম্যাচ জিতলো, টানা 3টা ম্যাচ জিতলো, লাস্ট যে ছিল 62-63 সিজনে। ওটাই বলে অ্যাস্টন ভিলা এবার রিলেগেশন ব্যাটলে থাকবে না, প্রবাবলি ধরো 10-14 এর মধ্যে এই জায়গায় মানে হাভার করবে। সো ইট উইল বি বেটার সিজন ফর देम কম্পেয়ার টু দ্য আর্লিয়ার ওয়ান। ওকে, তার ঠিক আছে, কিন্তু আমার কিন্তু একটা জিনিস দেখতে হবে, অ্যাস্টন ভিলা কিন্তু আবার স্টোক সিটির সাথে কিন্তু একটা লিগ কাপ ম্যাচে হারছে। সো আমি মনে করি যে এইসব ব্যাপার কিন্তু খুব একটা মানে ব্যাপারটা থেকে যায় যে আসলে ওরা কি লাস্ট পর্যন্ত কোপ আপ করতে পারবে কিনা। অবশ্যই স্টোক সিটি আর অ্যাস্টন ভিলা প্রবাবলি দুটি সেম কাইন্ড অফ টিম, বাট দেন এগেইন এটাও দেখতে হবে যে আসলে যে মানে তুমি মানে একটা মানে 3টা ম্যাচ জিতলে তার মাঝখানে আবার একটা হেরে গেলা। সো আমি মনে করি না যে মানে ওরা অনেক ভালো করতে পারবে, বাট আগের থেকে অবশ্যই ভালো করতে পারবে, এটা আমি অবশ্যই বলবো। অবশ্যই লিগ কাপে অবশ্য ফুল টিম সাধারণত খেলায় না, অবশ্য ওই টিমটা দেখিনি আমি যে ফুল টিম ছিল কিনা, কিন্তু ইউজুয়ালি দেখা যায় যে প্রিমিয়ার লিগে আর কি ফুল কনসেন্ট্রেশন দিল, লিগ কাপে আর যেতে চাইলো না সামনে, এরকম দেখা যায় যে অ্যাম্বিশন থাকে না কিছু কিছু ছোট ক্লাবের লিগ কাপে আগানোর।
সো ওটাও হতে পারে যার কারণে। কিন্তু অ্যাস্টন ভিলা যেরকম মেন্টালিটি দেখাইছে লিভারপুলের এগেইনস্ট ইটস ভেরি গুড, যে হাই হুম। প্রেসিং করলো যখন চান্স পেলো। সো দিস ইজ ভেরি গুড মেন্টালিটি, মানে ব্যাকওয়ার্ড মেন্টালিটি না যে আমরা তাদের থেকে বড় টিম না, সো আমরা তাদেরকে হারাতে পারবো না। ওরা this is শুধুমাত্র good. লিভারপুলের ট্যাকটিক্সের অ্যান্টি ট্যাকটিক্স বানাইছে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। আর খুবই সুন্দরভাবে হ্যাঁ। ওটা কাজে লেগে গেছে। কিছু Weakness বলতে গুলো ডিফ্লেকশন, exploit করছে। অবশ্যই এটা খুবই, হ্যাঁ খুবই, ওটা একটু খুবই মানে আনলাকি বলবো আমি। বাট তাছাড়া কিন্তু ওরা কিন্তু অলমোস্ট এভরি টাইমে ডিফেন্স ব্রেক করতে পারতেছিল, জাস্ট বিকজ তাদের হাইলাইনের জন্য এবং হচ্ছে তাদের মানে অফসাইড ট্র্যাপের জন্য। এটা কিন্তু খুবই রিমার্কেবল একটা ব্যাপার, খুবই রিমার্কেবল একটা ব্যাপার। আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, ভিলার ক্যাপ্টেন গ্রিনিশ নিয়ে কি বলেন? তার 3 ম্যাচে 3টা অ্যাসিস্ট 3টা গোল। তিনি তো ইংল্যান্ড টিমেও চান্স পাইছে নাকি বেঞ্চে মনে হয় এবার কি ইংল্যান্ড খেলছে? টিমে না ইংল্যান্ড টিমে লাস্ট ম্যাচে ভালো খেলছে, অ্যাসিস্টও লাস্ট আচ্ছা, ম্যাচে খুব ভালো খেলছে। সো বেসিক্যালি তার পারফরম্যান্সটা কনসিস্টেন্টলি ছিল মোস্ট প্রবাবলি লাস্ট সিজন থেকেও। সো আই থিংক হি উইল কন্টিনিউ লাইক দিস। ম্যান ইউর সাথে লিংক ছিল বাট হইলো না। ইউনাইটেডের সাথে লিঙ্ক ছিল, ট্রান্সফার ফি কারণে হয় না, কজ অ্যাস্টন ভিলা প্রাইসিং আউট অফ আ মুভ। প্রাইসিং কত চাইছে জানতে পারি? আমি অ্যারাউন্ড 70 মিলিয়ন পাউন্ডস, 70। which is a এখন তো lot 5 of বছরের কন্ট্রাক্ট সাইন করেছে। true. আমি মনে করি সে খুব ভালো করবে এবং হচ্ছে ক্যাম্প পজিশন থেকে সে খুব বেশি প্রডিউসও করতে পারবে এবং গোলও করতে পারবে, এটা আমি মনে করি। তো The most বলতে পারি কি সে মনে করো সব পজিশনে খেলতে পারে, ক্যামও খেলতে পারে, হি ইজ এ ভেরি গুড লেফটেও খেলতে পারে, রাইটেও খেলতে পারে, কিন্তু এটা রাইট কিন্তু উইঙ্গার এন্ড লেফট উইঙ্গার, হি ইজ অলসো ভেরি গুড। সে গত ম্যাচে 7-2 ম্যাচে কিন্তু লেফটেই খেলছে, আমি ওটাই বললাম, সে ইভেন উইঙ্গও খেলতে পারে, এমন না যে শুধু লেফট উইঙ্গও পারে, রাইট উইঙ্গও খেলতে পারে, খেলেও দেখাইছে। পুরো হি ইজ এ ভেরি মানে ভালো প্লেয়ার আসিফুলের জন্য। ভেরি গুড। ওকে, আমরা এটা বলতে পারি যে ওরা বিগ বয়েজ, প্রিমিয়ার লিগের বিগ বয়েজ কে একটু টাফ কম্পিটিশন দিতে পারবে। না আই ডোন্ট থিংক সো, বাট এটা আসলে ডিপেন্ড করবে হচ্ছে ম্যাচের উপর, যে ওরা কিভাবে কোন ট্যাকটিক্স দিয়ে নামতেছে। অবশ্যই লিভারপুলের সাথে ভালো খেলছে ওরা মানি, বাট আমি মনে করি না যে সবার সাথেই সেম ভাবে কাজ দিবে, কারণ সবগুলো টিম বা বাকি যারা হচ্ছে মানে কম্পিটিটিভ টিম তারা কিন্তু কখনোই এত হাই প্রেসিং খেলে না, একটু কাম খেলে, একটু ড্রপ ব্যাক খেলে, অথবা অনেক সময় প্রেস করে, অনেক সময় প্রেস করে, একটা সার্টেন পজিশনে প্রেস করে বা সার্টেন টাইমে প্রেস করে। সো আলটিমেটলি কিন্তু আমি মনে করি না যে সবার সাথে এটা কোপ আপ যাবে। তো আমি এই টপিকের লাস্ট জিনিস জানতে চাই, লিভারপুল এখান থেকে কেমনে উঠতে পারবে এই নাইটমেয়ার তাদের গেল যে? ট্যাকটিক্যালি যেগুলো মিস্টেকস ছিল ওগুলো না করবে, যদি না করে তাহলে ভালো। হয়তো গোমেজকে এখন চান্স দিচ্ছে যে ঠিক আছে তুমি খেলতে থাকো, ফাবিনিও তো সেন্টার ব্যাকে ভালোই খেলে, বড় টিমের এগেইনস্টে হয়তো তাকে খেলাবো, কিন্তু তুমি যদি সেটেল হয়ে যাও তাহলে সেন্ট্রাল ডিফেন্সিভ পজিশন আমি ফাবিনিওকে প্রত্যেকটা ম্যাচ খেলাতে পারবো, মানে আমার একটা অপশন থাকবে ওইখানে। হয়তো গোমেজকে আর কয়েকটা ম্যাচ দিবে ক্লব, বিকজ ইয়াং প্লেয়ার্সদেরকে আগে থেকে দিয়ে আসছে চান্স ক্লব। সো দিস কুড বি দ্য মেইন রিজন ওয়াই মানে গোমেজকে যে কারণে পিক করা হচ্ছে রিপিটেডলি। কিন্তু মনে হয় না এটা রিপিটেডলি পিক করবে ক্লব, কারণ জিনিসটা কি, এখন ফর এক্সাম্পল 3 পয়েন্টস লুজ হইলো মানে এই ম্যাচে, এভারটনের এগেইনস্টে নাও পিক করতে পারে গোমেজকে, হয়তো ফ্যাবিনিওকে চান্স দিল এক্সপিরিয়েন্স যেহেতু। এটা হতে পারে যে আবার কয়েকটা ম্যাচে চান্স দিল গোমেজকে, এবং যদি এরকম 3-3-3 করে পয়েন্টস লুজ করতে থাকে, দেখাও যেতে পারে লাস্টের দিকে যে চেলসির কাছে বা লেটস সে সিটির কাছে লিগটা হারালো 3 বা 4 পয়েন্টসে এট দি এন্ড অফ দ্য ডে। সো তারপরে রিফ্লেক্ট করতে হবে একদম পিছনে যে গোমেজকে পিক করছিলাম যার কারণে। কিন্তু হ্যাঁ, আই এম শিওর ক্লব তো আর ইডিয়েট না, একটা ক্লব ওয়ার্ল্ড ক্লাস ম্যানেজার। সো বেসিক্যালি ক্লব এরকম বড় চান্স মানে বড় মিস্টেক করবে না বারবার একটা ইয়াং প্লেয়ারকে চান্স দিয়ে, বিকজ লিভারপুল এখন চান্স দেওয়ার মতো টিম না। তুমি যদি ইয়াং প্লেয়ার হয়ে থাকো, তোমার যদি পটেনশিয়াল থাকে, তোমাকে চান্স দেওয়া হবে, ভালো খেলতে হবে, ইউ হ্যাভ টু শো গ্রোথ এন্ড দেন ইউ উইল বি কন্টিনিউয়াসলি পিকড। কিন্তু গোমেজ এরকম গ্রোথ দেখাচ্ছে না আনফরচুনেটলি। সো আমি মনে করি যে ট্যাকটিক্যালি এইটা তাদেরকে ইয়ে করে উঠতে হবে যে হাই লাইন মেনটেন না করা এতটা, এবং যদি মেনটেন করেও তাহলে ইন সিঙ্ক থাকতে হবে, গোলকিপারের সাথে সেন্টার ব্যাক কমিউনিকেশন ভালো থাকতে হবে, এবং দুইজন ডিফেন্ডারের একে অপরের সাথে কমিউনিকেশন থাকতে হবে যে কখন আমরা তাড়াতাড়ি মুভ করবো, যাতে করে ট্র্যাপটা আমরা ইয়ে করতে পারি, এক্সিকিউট করতে পারি অফসাইড ট্র্যাপটা। সো এগুলা ট্যাকটিক্যাল এরর্স গুলা আমি একটা জিনিস জানি, জাস্ট ইনক্লুড করতে চাই। আই থিঙ্ক গত বছরের আগে স্টিভেন জেরার্ডের একটা টোর ছিল লিভারপুলে, যে আমি রেঞ্জার্সে চলে গেছি কিন্তু আমি মানে ক্লাবে ফিরে এসে একটা আই জাস্ট ওয়ান্ট টু মিট এভরিওয়ান, এরকম একটা ভিডিও আছে লিভারপুল এফসি টিভিতে। সো এখানে দেখানো হয়েছিল যে একটা ট্যাকটিক্যাল টিম আছে লিভারপুলের, এটা কোনো ইয়ে না, মানে সিক্রেট ইনফরমেশন না, এটা অনেক ক্লাবেরই হয়তো আছে। তারা বেসিক্যালি সারা সপ্তাহ সামনের গেম উইকের যেই টিম
তাদের ট্যাকটিক্স অ্যানালাইজ করে, দুইজন ব্যক্তি টিমে আছে, এবং অ্যানালাইজ করে মানে খুঁটিনাটি জিনিসগুলা অ্যানালাইজ করে একটা নোটস বানায়, ওই নোটসটাই ম্যানেজারকে দেয়, ম্যানেজার বেসিক্যালি ওটা নিয়ে ফাইনাল ডিসিশন নেয় যে কিভাবে খেলবে। সো এইসব জিনিস অ্যানালাইজ করতে হবে ট্যাকটিক্যাল টিমের, এবং অ্যানালাইজ করে বেসিক্যালি ক্লাবকে দিতে হবে। হোপফুলি দে উইল কিপ দিস ইন দেয়ার মাইন্ড। সো আই ডোন্ট থিংক কোনো বড় ইস্যু, টিম ইজ বিল্ট। টিম ইজ ভেরি গুড, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট আমি মনে করি এখানে ব্যাপারটা কি যে এভরি পজিশনে বা এভরি টাইম যদি আমি প্রেসার দিয়ে রাখি বা প্রেস করতে থাকি, তা আমি মনে করি এটা ভুল একটা ট্যাকটিক্স। জাস্ট বিকজ হচ্ছে যে এভরি টাইম যদি বা এভরি সার্টেন পজিশনে যদি আমি বারবার মানে প্রেস করতে থাকি, তাহলে কিন্তু প্লেয়ারদের স্ট্যামিনাও অনেক চলে যায়, স্ট্যামিনাও প্রচুর চলে যায়, তাদের মধ্যে কিন্তু সেই কোপ আপ করার ব্যাপারটা থাকে না। অলদো তারা ইয়াং প্লেয়ার, অনেকেই ইয়াং প্লেয়ার এখানে খেলতেছে, খুব ভালো করবে ইনশাল্লাহ ভবিষ্যতে, আরো ভালো করবে, লাইক আর্নল্ড আপরাইজিং খুবই ভালো করবে ইনশাল্লাহ ভবিষ্যতে, এবং ইভেন রবার্টসন আছে, তারপর হচ্ছে এখানে থিয়াগো তো অবশ্যই ভালো করতেই আছে, ফাবিনিও করতেছে, সবাই ভালো করবে, ওয়াইনালডুম ভালো করতেছে, যারা ফ্রান্সি আছে তারা তো নামি। আমি আমার কথা শুধু একটা জায়গাটাতে, সার্টেন পজিশনে তুমি প্রেস করো, সার্টেন একটা টাইমে প্রেস করো, তাহলে ঠিক আছে। এভরি টাইম প্রেসিং 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 আমার কাছে এই জিনিসটা মানে সুবিধাজনক লাগে না, যে কোনো টিমের জন্য হোক না। এটা সবসময় যে ক্লিক করবে তাও না, ক্লিক করে বাট সবসময় করে না, যেটা প্রমাণ 70। ওকে, আমি আরেকটা ম্যাচে আসতে চাই, সেটা হচ্ছে আমরা প্রি ম্যাচ পোস্ট ম্যাচ অ্যানালাইসিস দিলাম। দরকার হলে আমাদের অডিয়েন্স যারা আছেন তারা ওই ভিডিওটা দেখতে পারেন, ইভেন আমাদের ইউটিউব চ্যানেল আছে। সো এটা ছোট করে একটু বলতে চাই, ম্যানচেস্টার ইউনাইটেড স্পার্সের ম্যাচে 1-6, এটা ম্যান ইউনাইটেডের ফিউচার এখন কি হোল্ড করে, মানে আফটার দেয়ার সাইনিংস। ফাহিম ভাইয়া আপনি যদি বলেন এটা, মানে ম্যান ইউনাইটেড প্রবাবলি তোমার 4টা সাইনিং করছে আপনার সামার উইন্ডোতে, একটা তো জানুয়ারিতে আসছে, বাকি 3টা এখন আসছে। তাদের মধ্যে কাভানি উইল স্ট্রেট গোইং টু দ্য টিম অ্যাজ আ স্ট্রাইকার, আর প্রবাবলি নিউক্যাসলের সাথে খেলতে পারবে না বিকজ অফ দ্য কোভিড কোয়ারেন্টাইন রুলস। তাকে একটা কোয়ারেন্টাইন করতে হবে এক্সট্রা 14 দিনের জন্য, যেহেতু সে ফ্রান্স থেকে আসছে, সে যেতে পারবে না। অ্যালেক্স টেলেস ইন মাই ওপিনিয়ন গো স্ট্রেট ইন দ্য লেফট ব্যাক, এখানে আর কোনো ডাউটের আই ডোন্ট থিঙ্ক এখানে কোনো ডাউট আছে। আমার কাছে একটা ইস্যু হচ্ছে কি, ভ্যান ডা ভিক হ্যাজ টু স্টার্ট ওভার পগবা অনেস্টলি। That's all I'm going to say about the signings United have made. Properly, they did not get the signings they needed. তাদের সবচেয়ে বেশি দরকার ছিল সেন্টার ব্যাক, উপমাকানো পায় নাই। তাদের প্রায়োরিটি সাইনিংস ছিল জেডেন স্যানচো, পায় নাই। সো দে আর টু মোস্ট ইম্পর্টেন্ট সাইনিংস, তারা ধারে কাছেও যায় না। এগুলো একটাও কিন্তু ম্যানেজারের ফার্স্ট চয়েস সাইনিংও ছিল না। আই থিঙ্ক টেলেসের ভ্যান্ডেভিককে বলা যায় যে ঠিক আছে ফার্স্ট চয়েস না হলে দে ওয়ার সেকেন্ড চয়েস সাইনিংস, তাও আমি মানতে পারলাম। বাট ইউ জাস্ট লুক এট হিজ ফার্স্ট চয়েস প্লেয়ার্স, যেগুলো মানে আফকোর্স হি গট নান অফ দেম, একটাও না। So I don't know what to expect of United because of this transfer window. এটা একটা disastrous window গেল ইউনাইটেডের জন্য, as like always. নতুন কিছু না। আমি মনে করি কাভানিও স্টার্ট করবে, এবং হচ্ছে টেলেস তো অবশ্যই স্টার্ট করতেই হবে। নিউকাসল সেটা হ্যাঁ, এখানে বললো, এখানে আমি জিনিসটা দেখছিলাম যে কোয়ারেন্টাইন থাকতে হবে 14 দিন, কিন্তু আমার মনে হয় সে এখন ইংল্যান্ডে চলে আসছে, আর প্রবাবলি 2 সপ্তাহ মনে হয় ট্রান্সফার কি আর কি মানে ইন্টারন্যাশনাল ব্রেক খুব সম্ভবত আচ্ছা পাচ্ছে না, তাহলে এটা একটু কি হবে, কারণ এখানে আবার ব্যাপারটা থেকে যাবে মার্শিয়াল স্টার্ট করতে পারবে না নিউকাসলের এগেইনস্টে। সো আলটিমেটলি ইগালো স্টার্ট করবে, গ্রিনউড স্ট্রাইকার দিতে পারে। হতে পারে গ্রিনউড স্ট্রাইকার হলো, আমি মনে করি খারাপ পারফরম্যান্স দিবে না, ভালো পারফরম্যান্স দিবে, বিকজ সে হ্যাঁ এটাই আমার কাছে। আমার এখানে প্রশ্ন একটা জায়গাতে, আমি আমার তরফ থেকে একটু পরে বলবো। আমি আগে প্রত্যয় ভাইকে জিজ্ঞাসা করবো বা ফাহিমকে দুজনকে জিজ্ঞাসা করতে চাই, এই যে রাইট উইঙ্গার যে দুটো কিনা হয়েছে, মানে একজন হচ্ছে আহমাদ ট্রায়োরে, আর আরেকটার নামটা আমার এক্স্যাক্টলি মনে নেই, যে ইউরুগুয়েন যে রাইট উইঙ্গার, খুবই হ্যাঁ মানে ইয়াং প্লেয়ার, খুবই ইয়াং প্লেয়ার, ইয়াং প্রসপেক্টিভ। বাট দ্য থিং ইজ, এই মুহূর্তে মানে ডেলিভার করার মতো কি তারা? প্রত্যয় ভাই আগে বলেন, তারপরে না হয় ফাহিম বললো। এদের পারফরমেন্স অবশ্য আমি দেখিনি, কিন্তু গ্রিনউড যেভাবে খেলে রাইট উইং থেকে, আমি মনে করি যে অ্যাটলিস্ট তিনি প্রোভাইড করতে পারবেন অ্যাসিস্ট বা সামথিং। হি হ্যাজ ভেরি গুড পেস, কিন্তু আসলে একজন মানে নাম্বার 9, যে একদম জাস্ট ভেরি গুড নাম্বার 9, যে ক্লিনিক্যাল স্ট্রাইকার, তিনি মানে দ্যাট ইজ ল্যাকিং ইন ইউনাইটেড। আর সামার সাইনিংস যতগুলাই করুক, প্লেয়াররা যদি মোটিভেটেড হয়ে না খেলে, তাহলে আসলে মানে সাইনিংস করা হয় না এই জন্য টিম জিততেছে না, এটা খুবই বড় একটা এক্সকিউজ, জাস্ট লেম একটা এক্সকিউজ। কারণ কিছু ফর এক্সাম্পল ক্রিস্টাল প্যালেসের টিম বেটার নাকি ইউনাইটেডের বিফোর দ্য সাইনিংস ইউনাইটেডের, কিন্তু তারা হারলো কেন? বিকজ প্লেয়ার্স ডোন্ট প্লে উইথ মোটিভেশন। আমার যত দেখে মনে হয়েছে যে যখন 2-0 হওয়ার পরে মনে হয় তারা 2-1 হয়েছিল,
ওই ম্যাচটাতে। 2-0 হওয়ার পরে আই থিঙ্ক 70th মিনিটে, এক্সাক্ট মনে পড়ছে না, 70th মিনিটে ইউনাইটেড মানে মুভ টু 4th গিয়ার, নট ইভেন 5th। আমার এমন মনে হয়েছে যে তারা এমন একটা স্টুডেন্ট পরীক্ষার হলে যারা ওই যে আস্তে আস্তে লিখে, কিন্তু ওই লাস্ট 20 মিনিটে বেসিক্যালি যখন দেখে যে 4-5টা কোয়েশ্চেন এখনো লেখা বাকি আছে, তখন আর কি হাতের লেখা তাড়াতাড়ি বাড়ায় দেয় ইউনাইটেড। আমার তখন মনে হয়েছে তার মধ্যেও আবার মিসপ্লেসমেন্ট অফ পাসেস এন্ড এভরিথিং। সো ইউনাইটেড বেসিক্যালি তাদের প্লেয়ারদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। তাদের আগে মাথায় রাখতে হবে যে আমরা খেলতেছি কেন খেলতেছি, বেতন নেওয়ার জন্য খেলতেছি নাকি আমরা টপ 4 ওঠার জন্য খেলতেছি। প্রত্যেকটা যে কথাটা বললো আমি এটার সাথে খুব এগ্রি করতে যাচ্ছি। রিসেন্টলি আমরা একটা পগবার ইন্টারভিউ দেখবো, সে যখন আপনার ইন্টারন্যাশনাল আছে, তাকে জিজ্ঞেস করা হলো যে রিয়াল মাদ্রিদের ব্যাপারে, তোমার টিম 6-1 কেবল হারছে, তুমি যখন বলতেছো ঠিক আছে, তুমি বললে লাভ উইনার এন্ড অল দ্যাট, বাট সাথে এটাও বলছো ইট ইজ এভরি প্লেয়ার্স ড্রিম টু প্লে ফর রিয়াল মাদ্রিদ। কে বলে এই কথাটা? এখানে তো বোঝা যাচ্ছে যে পগবার কতটা মোটিভেশন আছে ইউনাইটেড খেলার জন্য। আমার ওপিনিয়ন হচ্ছে একটা, ইফ ওলে গুনার সোলজার রিয়েলি লাভস ইউনাইটেড এন্ড রিয়েলি থিংস দ্যাট সে ইউনাইটেড বেটার করতে চায়, হি হ্যাজ টু ড্রপ পগবা। এখন সে যদি বলে আমি ড্রপ করতে পারবো না কারণ রিপ্লেসমেন্ট নাই, ইটস আ ফলস থিং। ইউ হ্যাভ ভ্যান ডে বিক যে ভালো মতো পগবা রিপ্লেস করতে পারবে, ড্রপ দ্য গায়, শো হিম হিজ প্লেস। তুমি নো প্লেয়ার ইজ বিগার দ্যান দ্য ক্লাব, এটা একটা ফ্যাক্ট। এটা আমি সম্পূর্ণরূপে এগ্রি করি, সম্পূর্ণরূপে এগ্রি করি যে কোনো প্লেয়ার কখনোই ক্লাবের থেকে মানে টিমের থেকে বড় হতে পারবে না। মানে ইউনাইটেডের প্লেয়ারদের অ্যাকচুয়ালি আমারও মনে হয় না মোটিভেশন আছে। পগবার লাস্ট ম্যাচগুলো যদি আমরা দেখি, সে লিটারালি ম্যাচের মধ্যে হেঁটে বেড়ায়। ওয়াই? বিকজ হি নো যে আমি কিছু করি না করি আমাকে সিলেক্ট করা হবে, বেতন পাবো। দ্যাটস দ্য ফ্যাক্ট। আদার দ্যান ব্রুনো আমি কারোর মধ্যে ওরকম মোটিভেশন দেখি না। ইভেন র‍্যাশফোর্ডকেও যদি আমরা বলি, হি ইজ এ ভেরি ইউনাইটেড বয়, হোম গ্রাউন বয়। আপনি কতবার দেখেন ওকে আপনার ট্র্যাক ব্যাক করতে ডিফেন্সে লেফট হ্যান্ড সাইডে? কখনো না। বাট গ্রিনউড করে, আমি এদিকে একটুখানি বলবো, গ্রিনউড কিন্তু করে, গ্রিনউড একটু হলেও করে। আমি মনে করি গ্রিনউডের না উইং আমি মানি, বাট তারপর সে ট্র্যাক ব্যাক করে কিভাবে, মানে হচ্ছে সে কিন্তু র‍্যাশফোর্ডের কথা বলতেছি আমি। র‍্যাশফোর্ড খুব কম করতেছে ইদানিং, আমি দেখতেছি লেফট উইং থেকে একটু করে ট্র্যাক ব্যাক করে না। সেটা কেন করে না আমি বুঝি না। প্রবাবলি তার একটা বড় সড় ইনজুরি হয়েছিল ব্যাকের কারণে, সে এটার কারণে বেশি মানে ফোর্স দিতে চায় না বডিতে কিনা, আই ডোন্ট নো হোয়াটস হিজ প্রবলেম, বাট হি ডাজন্ট ওয়ার্ক। ওর ওয়ার্ক রেট কিন্তু অনেক কমে গেছে আগের থেকে। বেসিক্যালি মার্শিয়ালের ওয়ার্ক রেট লাস্ট সিজনে যতটা না ছিল, এই সিজন স্টার্টিংয়ে কিন্তু অতটা আমরা দেখতেছি না। এটাই ইউনাইটেড প্লেয়ারদের আসলে ওয়ার্ক রেটের একটা অনেক বড় একটা ইস্যু দেখতে পারতেছি যেটা আমি। তো যদি পগবাকে ড্রপ করে, হ্যাঁ সরি প্রথমে মিডফিল্ডারই তো ওয়ার্ক করে না, মিডফিল্ডারই তো ওয়ার্ক রেট হাই না, স্ট্রাইকার কি করে? পগবারই তো ওয়ার্ক রেট ছিল। র‍্যাশফোর্ড স্ট্রাইকার তো তাকে এক্সকিউজ দেওয়া যায়, জাস্ট ইউ নো যে ট্র্যাক ব্যাক করলো না, কাউন্টারের জন্য। অন্তত সে কিন্তু এখন লেফটে খেলে, সে কিন্তু এখন ফুল স্ট্রাইকারই খেলে না, ফুল স্ট্রাইকারে খেলে কিন্তু মার্শিয়াল। বেসিক্যালি আপনি যখন ট্র্যাক ব্যাক যদি না করেন লেফট সাইড থেকে, আপনার লেফট ব্যাক অল এমনি ডিফেন্স বাজে, এটা তো মাথা রাখতে হবে যে আমাদের এমনি ডিফেন্স বাজে, তাহলে হেল্পিং হাউ তুমি লেফট ডিফেন্স খারাপ, তুমি ট্র্যাক ব্যাক করতেছ না, আরো তো বেশি এক্সপোজ হচ্ছে। আর লেফট হ্যান্ড সাইডে খেললে হচ্ছে লুক শো আর ম্যাগুয়ার, মানে এই দুটোর ব্যাপারে তার কিছু বলার নাই কারো। আপনি কি কখনো অবমায়াংকে ইয়ে করতে দেখছেন, ট্র্যাক ব্যাক করতে দেখছেন? অবমায়াংকে ট্র্যাক ব্যাক করতে না দেখলেও, বাট অবমায়াংয়ের যে লেফট হ্যান্ড সাইডে যে মিডফিল্ডারে যারা আছে, সে কিন্তু ট্র্যাক ব্যাক করতেছে। না আমি দেখছি অবমায়াংকে ট্র্যাক ব্যাক করতে। দিস শোজ হিজ না, অবমায়াং ট্র্যাক করছে, আমি দেখছি ওটা আমি বলছি ট্র্যাক ব্যাক অনেকবার করছে, বিকজ হি ইজ দ্য ক্যাপ্টেন। এরকম মোটিভেশন আসছে না প্লেয়ারদের, না হয়তো র‍্যাশফোর্ডের নাই মনের ভিতরে যে এখন মানে হি ইজ গিভেন আপ, আছে না? বিকজ ওই যে একটা জিনিস যে মরিনিওর এগেইনস্টে পগবা খেলতেছে, সো হি মাইট বি ফায়ার্ড আপ, যেটা আমরা প্রি ম্যাচে কথা বললাম। সো ওই যে এক্সট্রা ইস্যু হয় না এখন, কিন্তু আসলে অনেক প্লেয়ার আছে যে না, আই হ্যাভ টু টেক ম্যাটার্স ইনটু মাই ওন হ্যান্ডস। আমি একটা গোল করছি, এখন আমার বাজে ডিফেন্সের জন্য যদি গোল খেয়ে বসি, তাহলে আমরা 1-1 ড্র করব। অবমায়াং এর মাথায় হয়তো এগুলা জিনিস থাকে না। আমরা পোস্ট ম্যাচ অ্যানালিসিসে একটা কথা বলেছিলাম যে ব্রুনোকে কেন সাব করা হয়েছে। পরে আমরা মানে আপনার ইউনাইটেড রিপোর্টে রুমার আসছে একটা যে ব্রুনোকে সাব করা হয়েছে কারণ ব্রুনো হাফ টাইমে হি ওয়েন্ট অন ইন হ্যারি ম্যাগুয়ার। সে হ্যারি ম্যাগুয়ারের উপর অতিরিক্ত মানে এটা আমি দেখছি অ্যাবিউজ করছে কিনা জানি না, বা তাদের মধ্যে অনেক বড় একটা আর্গুমেন্ট হয়েছে, যেটার কারণে ওকে স্পেশালি বসা দিতে হয়েছে, বিকজ অনেক ফায়ার্ড আপ হয়ে গেছে। দিস ইজ দ্য টাইপ অফ মানে ডিটারমিনেশন আই ওয়ান্ট ফ্রম প্লেয়ার্স। সবার মধ্যে এটা থাকা দরকার। কেন একটা প্লেয়ারের 6 মাস হইলো ক্লাবে এসে, একটা প্লেয়ার 6 মাসে তোমার ক্লাবের জন্য এই ডিটারমিনেশন দেখাতে পারতেছে, এন্ড ইউ আর হোম গ্রাউন্ড ট্যালেন্ট, তুমি কেন দেখাতে পারো না? তাহলে আমি একটা খালি আরেকটা মানে হ্যাঁ বলো ফাইন শেষ করো। না আপনি বলেন, সব কোশ্চেন শেষ করেন, সমস্যা না। আমি শুধু একটু বলবো যে তাহলে মানে ফাইন যেহেতু বললা যে পগবাকে এখন বসতে হবে, ভ্যান ডা বিককে অবশ্যই স্টার্ট, আমি মনে করি ভ্যান ডা বিককে স্টার্ট করা উচিত ফর শিওর, নো ডাউট অ্যাবাউট দ্যাট। যতগুলো ম্যাচ খেলছে ভালো খেলছে। আমি তো বলতেছি আমার পার্সোনালি আমি চাই যাতে ভ্যান ডা বিক স্টার্ট করুক। আচ্ছা, এখন পগবাকে তুমি বসাতে, মানে পগবা তোমার মতে হচ্ছে যে ওকে বসানো উচিত, তাহলে ভালো পারফর্ম করবে। সো তাহলে মানে তারপরে আরেকটা সিএম কে খেলবে?
তিনটা অবশ্যই midfield 3টা খেলছে। অপশন আছে তোমার কাছে, না, 3টা না, অপশন আমি বলি আছে, 3টা midfield। ম্যাটিচ, ফ্রেড হ্যাঁ। আর হচ্ছে মিকটমিনে। তুমি কাকে স্টার্ট করতে চাও বা আমি তোমার মতে? ম্যাকটমিনের কথা আনতে যাচ্ছি না, বিকজ আই ডোন্ট থিংক ইজ ইউনাইটেড কোয়ালিটি। সো দুটো অপশন থাকে, ফ্রেড অর ম্যাটিচ। ব্রুনো অ্যান্ড ভ্যান ডে বেক স্টার্স। এখন টিমের উপর ডিপেন্ড করে, টিম যদি অনেক স্ট্রেংথ বেস হয়, মানে অনেক ফাস্ট ফরওয়ার্ডিং টিম হয়, তাহলে ম্যাটিচকে স্টার্ট করে। যদি উইকার টিম হয় তাহলে ফ্রেডকে স্টার্ট করে। আমার অপিনিয়ন হচ্ছে এটাই। আচ্ছা, আর আমি এই জায়গাতে খালি একটু নিজের তরফ থেকে বলবো, যদি পগবাকে বন্ধই করতে হয় মানে বাদই দিতে হয়, তাহলে আমি মনে করি ফ্রেডের স্টার্ট করা উচিত। যেসব ওটাই ম্যাচে বললাম। হচ্ছে খুব ফাস্ট ফরওয়ার্ড খেলা হয়, লাইক হ্যাঁ, ওটাই আমি লাইক বললাম আর লিভারপুল, কি। লিভারপুল বা হচ্ছে সিটির কাউন্টার অ্যাটাক কিন্তু খুব ভালো হয় সাধারণত ইভেন কিন্তু এই কয়েকটা ম্যাচে কিন্তু আমরা দেখলাম উইলিয়ান রাইট হ্যান্ড সাইড থেকে খুব সুন্দর সুন্দর পাসেস দিচ্ছে কাউন্টার অ্যাটাক করার জন্য, মানে আর্সেনাল কাউন্টার অ্যাটাকও কিন্তু খুব সুন্দর হয়। আমি খালি এটা বলছি, মানে যেসব টিম ফাস্ট খেলে আমি মনে করি ওইসব টিমের সাথে ফ্রেডকে স্টার্ট করানো উচিত যদি পগবাকে আসলেই বাদ দিতে হয়। না হলে যেগুলো একটু স্লো বিল্ড আপ খেলে তারা আমি মনে করি তাহলে তার ওইসব ম্যাচে ম্যাটিচকে স্টার্ট করানো উচিত। না হলে আমি মনে করি যে ফ্রেড, ভ্যান ডে বেক এন্ড ব্রুনো ইজ গুড এনাফ, ভেরি গুড এনাফ। ওটাই বললাম, ইউনাইটেড হয় এখন ফ্রেড নাহলে এমন ম্যাটিচ। অবস্থায় বুঝছেন যে ওদের ফাস্ট স্লো এরকম মানে ডাইনামিক থিঙ্কিং না করে যে আমরা এখন গোল কনসিড করব না, আমাদের মেইন টার্গেট হচ্ছে একটা ক্লিন শিট রাখা, এরকম মেন্টালিটি নিয়ে আগানো উচিত। একটা বেস্ট যেহেতু 11 ম্যাগুয়ারকে তো রাখবেই ওকে তো রাখবে, ডেফিনেটলি, কারণ এটা একটা কিন্তু একটা তার বেস্ট ক্যাপ্টেন। 11 সেট করা উচিত। মানে ওর যে আমি ফ্রেড আর কি বলে ওর নাম কি ম্যাটিচকে প্রত্যেকটা গেম স্টার্ট করাবো, এন্ড ভ্যান ডে বিক উইল প্লে অ্যাজ ক্যাম। এরকম একটা যাতে করে কেমিস্ট্রিটা at least বাড়ে, because he has to work with the resources he has and he has a big contract of Maguire to deal with, because I'm sure contract issue Maguire এগেইনস্টে কেউ কথা বলতে পারবে না, তার দিকে তাকাইলে ওর চোখ কেটে দিবে, এরকম কিছু একটা মনে আছে। ডেফিনেটলি because the one who's making difference, মানে কি বলবো মানে ও আসার পরে, নামটা ভুলে গেলাম প্লেয়ারের, ব্রুনো ব্রুনো ফার্নান্ডেজ, ফার্নান্ডেজ। সে আসার পরে লাস্ট সিজন ম্যান ইউনাইটেড পুরো চেহারাই পাল্টাই গেছে, এরকম একটা ওটাই বললাম, বলে এখন বার্নলির সাথে উইন আমরা করতেছে না। হারতেছিল। আর এরকম প্লেয়ারকে বসাই দিল কেন? তুমি ম্যাগুয়ারের সাথে বেয়াদবি করছো কেন? তুমি জানো ম্যাগুয়ার একটা প্রেসিডেন্টের ছেলে, মানে এরকম একটা ব্যাপার স্যাপার। সো থিং ইজ হি হ্যাজ টু ওয়ার্ক উইথ দিস ম্যাগুয়ার ইস্যু। এটা একটা ম্যানেজারিয়াল একটা থিং যে আমার এটা একটা তো উইকনেস নিয়ে ম্যানেজার কাজ করতে হবে। হবে আসলে। এক্স্যাক্টলি, তো বেস্ট 11 নিয়ে আমি মনে করি একটা প্লেয়ারকে বারবার সিলেক্ট করা উচিত, যাতে করে অ্যাটলিস্ট বেস্ট 11 এর একটা ইয়ে থাকে, যে কি বলে Consistency। আচ্ছা না, যে একটা কেমিস্ট্রি থাকে। লিভারপুলের যে স্ট্রেংথটা হচ্ছে, ঠিক আছে আমি গোমেজকে খেলাইলাম, দেখি ওকে গোমেজকে সেন্টার ব্যাক হিসেবে রাখি, 2টা গোল যদি খাই তাহলে হয়তো আমি 3টা দিতে পারবো। সো আই হ্যাভ দ্যাট অ্যাবিলিটি অ্যাজ আ টিম। 3টা দিতে পারে নাই বিকজ অফ ডিফ্লেকশন গোলস, ইট ওয়াজ আ ব্যাড ডে ফর লিভারপুল। কিন্তু ইউনাইটেড ওই পজিশনে নাই, ইউনাইটেড এমন একটা পজিশনে যে আমাদের এটাই গোল এখন কনসিড করতে যে পারে। আমাদেরকে হচ্ছে আমাদের যত রিসোর্সেস কম এবং খাবে। অপশনস কম, তাহলে আমাদের বেস্ট ইলেভেনটা নামাতে হবে, আমি এটা মনে করি ওটাই, যেহেতু সর্বদা। ম্যাগুয়ার স্টার্ট করবে অ্যাজ প্রত্যেক সেট, গোলও খাবে ইউনাইটেড, এটা তো কোনো ডাউট নেই। কিন্তু একটা সলিড টিম আমার স্টিল ক্রিয়েট করতে হবে, যাতে করে আমি অ্যাটলিস্ট 2টা দিতে পারি। ব্রুনো ফার্নান্ডেজ একটা দিল, আশা করি কাভানি খুব ভালো করবে, আমি মনে করি কাভানি খুব ভালো করবে, বিকজ হচ্ছে তার ফিনিশিং অ্যাবিলিটিস নাম্বার 7 নাও। হোক, চাই হচ্ছে মানে তার ট্যাকটিক্যাল ফিনিশিং হোক, মানে আমি মনে করি মানে ও এরিয়াল ব্যাটলস জিততে পারে, আসলে ওর পাসিং কাভানি ভালো, বিষয়ে এখনো ওর অতটা ফিনিশিং আমি ভালো। sure না। এখন Unless সে আসলে আমরা ম্যাচ good দেখিনি performance এখনো, Exactly. ইউনাইটেডের আমি হয়ে যেটা তার ম্যাচ দেখলাম দেখিনি, রাখি এটা বলাটা টাফ। ফিজিক্যাল এটাই মানে আমি খালি ক্যাপাবিলিটি, বলতেছি আশা অ্যাক্সেলারেশন, করি, স্প্রিন্ট স্পিড, ফিজিক্যাল আমি আশা যেরকম করছি সে ভালো করবে। স্প্রিন্ট স্পিড, হ্যাঁ, বাট অ্যাক্সেলারেশন, স্প্রিন্ট স্পিড এগুলো কমে যায় মানে ওল্ড বয়স প্লেয়ারদের, বাড়তে এই জন্য বাড়তে। আমাদের ফর এক্সাম্পল আমরা ডাউট করি, কিন্তু ফিনিশিংটা ইউজুয়ালি যায় না, বিকজ 15-20 বছর ধরে ফিনিশিং করেই আসছে। করেই যাচ্ছে। এইটাই আমার কথাটা, ওর কিন্তু ফিনিশিং এর ব্যাপারটা কিন্তু আমি মনে করি খুব একটা মানে প্লাস পয়েন্ট দিবে ইউনাইটেডকে, যদি আসলে তাকে দিয়ে খেলানো পসিবল হয় সলিড। মানে আমার কথা হচ্ছে ওই জায়গাটাতে তুমি আমি মানলাম যে ইউনাইটেড হয়তো হারলো, ইউনাইটেড হারলো 2-1 হারলো, ভাই ইউনাইটেড একটা চান্স পাইছে তো ওই একটাই গোল হয়েছে, 10টা চান্স ক্রিয়েট করে একটা গোল, তাহলে না। আর আমি মনে করি কাভানি সেই টাইপ অফ মানে ওরকম প্লেয়ার যারা হচ্ছে যে 10টার মধ্যে অ্যাটলিস্ট 8টা গোল করতে পারবে অ্যাটলিস্ট, আমি ওটা তো বলবোই, সো এটা আমি মনে করি, আমি খুব অ্যাটলিস্ট এদিক দিয়ে খুশি যে একটা প্রপার নাম্বার 9 আসছে ইউনাইটেডে। বাট সেন্টার ব্যাক আমার প্রথম সমস্যা। ম্যাগুয়ারের কন্ট্রাক্ট কতদিন আছে জানা আছে কারো? আই থিংক 6 ইয়ার 6 ইয়ার্স কন্ট্রাক্ট সাইন 5 বছরের ছিল না? মাই গড, সে রিটায়ার করবে ইউনাইটেডে। 27 ইয়ার্স তো, আমি ওইটাই দেখলাম কত বছর তার, 27, সো নেক্সট 4 ইয়ার্স 4 ইয়ার্স ধরেন আছে। কাভানি এদেরকে সাইন করে আর কিছু চালাইতে হবে, টপ 4 জিনিস প্রিমিয়ার লিগ জিতবে না নেক্সট
5 years. আর তো এবার টপ 4ও আশা রাখি নাই তাদের জন্য। টপ 6 কি টপ 6 তো কি আশা রাখা না যাইতে পারে অ্যাকচুয়ালি। Top আরে 4 লাস্ট সিজনও পেত না, লেস্টার খারাপ খেলছে। ইয়া আপনার এভারটন যে পারফরম্যান্স দিচ্ছে, লেস্টার যখন তো ভালো পারফরম্যান্স দিয়ে স্টার্ট করতে পারে, সো আই ডোন্ট নো, আর্সেনাল ভালো খেলতেছে, সো আর্সেনাল মানে এই জন্যই বলি ইউনাইটেড টপ 6 এ এবার যাবে কিনা আই এম ভেরি মাচ মানে নট শিওর অ্যাবাউট ইট। যাওয়া উচিত না, যেতে পারে, তাদের কিন্তু না, তাদের কিন্তু স্কোয়াডও আছে টপ 4 এ ফিনিশ করার মতো, বাট দ্য থিং ইজ যে ক্যান দে প্রত্যেকবার যে কথা বলছে তাদের প্লেয়াররা কি মানে মোটিভেট করতে পারবে কি নিজেদেরকে, স্পেসিফিক্যালি মিডফিল্ডার্সরা। 6 এ ফিনিশ করা 9 এ ফিনিশ করা একই তো কথা, তাই না? তো আমি না ইউরোপা effort লিগ দিব কেন? ইউরোপা লিগ কে বেল আছে নাকি? আচ্ছা আমি এফোর্ট কেন দিব লাভকে? আমার তো স্যালারি একই পাচ্ছি, আমার গোল বোনাস তো নাই, তাই না? পগবার জন্য লিগে না গেলে আপনারা কোন পারফরম্যান্স বোনাস তো তারা পাবে অনেক নিয়ম। এমনি আমি জাস্ট আরেকটা ইন্টারভিউতে বলবো যে রিয়াল মাদ্রিদের শুধু ড্রিম না, আমার ড্রিম না, আমার কলিগদের ড্রিম, আমার বেস্ট ফ্রেন্ড ওরও একটা না ড্রিম না, খেলা। সে কিন্তু এটা বলছে প্রত্যেকটা প্লেয়ারের ড্রিম হচ্ছে রিয়াল মাদ্রিদে খেলা। এইটাই বেসিক্যালি ইনডাইরেক্টলি জানাই দেওয়া। মেসিকে আজ করে জিজ্ঞেস করতে পারি যে তার ড্রিম ছিল কি রিয়াল মাদ্রিদে খেলার, পল স্কোলসকে জিজ্ঞেস করতে পারি তার ড্রিম ছিল কি রিয়াল মাদ্রিদে খেলার। না মেসি তো বলবো আমি এলিয়েন, আমি না তো না, মেসি তো বুঝলাম না, মেসি তো বার্সেলোনা ফ্যান, বাট আমরা পল স্কোলস, রুনি, তারপর রায়ান গিগস, গ্যারি নেভিল, ভিডিচ, ফার্ডিন্যান্ড এদেরকে জিজ্ঞেস করতে পারি। মানে ইউনাইটেড প্লেয়ারদেরই কথা বলি, আমি ইউনাইটেড প্লেয়ারদেরই কথা বলি, তাদের ড্রিম কোচ ছিল রিয়াল মাদ্রিদে খেলার। ফ্রান্সিসকো টটি, টটি, ল্যাম্পার্ড, ইভেন জেরার্ড, মালদিনি, জেরার্ড কিন্তু রিয়াল মালদিনি। মাদ্রিদে যাওয়া থেকে অনেক কাছাকাছি ছিল একটা টাইমে, বাট তাও সে যায় নাই। কাছে ছিল না, পেপারে কাছে ছিল, অ্যাকচুয়ালি কাছে ছিল। মানে আমি রুমার মিলেরই কথা বলতেছি, এই বললাম। সো আমি মালদিনিরও কথা বললাম, মালদিনি, ভিয়েরা কি কত প্লেয়ারের নাম দিতে পারি আমরা যাদের রিয়াল মাদ্রিদ যাওয়ার স্বপ্ন ছিল না মেবি। পগবা হচ্ছে ও এক্সপেক্ট করছে যে ইউভেন্টাসে আমি এরকম করে খেলছি, আমি ম্যান ইউনাইটেড আসবো, আমি একটা গোল দিব, এরকম করব, দ্য ফ্যান্স উইল গো ওয়াইল্ড, ইউ নো, পগবা পগবা জিনিসটা কি পগবা আমি এরকম প্রথমে একটা জিনিস বলতে চাচ্ছি, আমরা লাস্ট পগবা মনে একটা ফোর্থ সিজন। না আমি এখন খেলবো না, যখন আমি খেলবো না, যখন গোল করতে পারে না, থিংস আর নট গোইং হিজ ওয়ে, ওর অ্যাটিটিউড এরকম, মানে হি ইজ লাইক আ বিগ বেবি বেসিক্যালি। 5 বছর ধরে আমরা এটা শুনতেছি পগবাকে আনলক করতে হবে, পগবাকে আনলক করতে হবে, মানে ও কয়টা তুমি চাবি খুঁজে পাচ্ছে না, চাবি খুঁজে পাচ্ছে না, চাবি তো পগবার কাছেই আছে। আপনি অন ফায়ার। তো বেসিক্যালি it's true. ম্যাগুয়ারকে It's ব্রুনো really ফার্নান্ডেজ true. এটাই জিজ্ঞেস করছে, এই তুমি চাবি হারাই ফেলছো পগবা। দ্যাটস দ্য রিয়ালিটি, আসলে কিন্তু এটাই হচ্ছে। কারণ মানে আমি নর্মালিও যদি চিন্তা করি, টিম প্লেয়ার নেম হিসেবে যদি চিন্তা করি, তারা কিন্তু মানে অ্যালোন মানে খারাপ কিন্তু না, বাট ব্যাপারটা হচ্ছে এটাই যে প্রবাবলি ক্লিক করতেছে না, বা হচ্ছে তারা তাদের নিজের কোনো মোটিভেশন নাই। বা কেন রে ভাই, আমার কথা হচ্ছে তুমি যতদিন আসো তাদের নিজেদের ক্যারিয়ারটা তো অ্যাটলিস্ট রাইজের দিকে নিয়ে যাও, ইজন্ট দ্যাট রাইট? ইভেন পগবা নিয়ে আমরা যেটা কথা বলতেছি, ইভেন আমি যে পগবার কথা বলবো, আমরা যে পগবার কথা বলতেছি এখন, পগবা তো মানে স্কিলফুল প্লেয়ার, মানে অবশ্যই স্কিলফুল প্লেয়ার, সে তার মানে একেবারে যে মানে থার্ড ক্লাস ওটা তো না, তার ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি আছে, এতে কোনো ডাউট নাই। ব্যাপারটা আসলে কিন্তু এটাই যে মানে এটা আসলে নিজেদের মেন্টালিটির উপর নির্ভর করে, যে আসলে আমি যদি থাকতে চাই, আমি নিজে থাকতে চাচ্ছি, নাকি আমি আমার ক্যারিয়ার নিজের উপর ভর করে আগায় নেওয়ার চেষ্টা করব, এটাই হয়েছে ব্যাপারটা আসলে আমি মনে করি পার্সোনালি। নাকি 6 মান্থস ওয়েট করতেছি যে আচ্ছা হোপফুলি আমার এজেন্ট যদি একটু কলকাঠি নাড়ে তাহলে রিয়াল মাদ্রিদ হয়তো একটা অফার দিবে। না আমি এইবার আরেকটা রুমার পড়ছিলাম যে এবার যদি করোনা ভাইরাস সিজনটা না হইতো, ইভেন ফ্যাব্রিসিও রোমানো যে সবথেকে ওয়ার্ল্ডের মোস্ট ট্রাস্টওয়ার্দি জার্নালিস্ট, সে পর্যন্ত বলছে যদি কোভিড-19 সিচুয়েশনটা না হইতো পগবা উড হ্যাভ বিন আ ইভেন্টাস প্লেয়ার দিস সামার। সো দিস গোস টু শো দ্যাট ডিটারমিনেশন, মোটিভেশনটা আসলে কোথায় ইউনাইটেডের জন্য। তো আমি একটু পজ করি একটু। তো আমি বলতে চাই আমাদের অডিয়েন্স যারা দেখছেন তারা কমেন্ট করতে পারেন, মানে ফুটবলের টপিক নিয়ে কি মনে করছেন কি হতে পারে। তো আমি এখন ব্যাক করতে চাই চেলসি আর ক্রিস্টাল প্যালেসের ম্যাচে 4-0। তো চেলসির একটা রেকর্ড দেখলাম, তারা 6 বার টানা প্যালেসের সাথে জিতলো লিগ ম্যাচে, আর তারা সবচেয়ে বেশি ডার্বি জিতলো মানে কারেন্টলি। এটা নিয়ে কি বললাম? চেলসি প্লেড ব্রিলিয়েন্টলি, মানে আমি শুধু এটাই বলবো, চেলসি তারা হ্যাঁ এগেইনস্ট প্যালেস আমি শুধু একটা কথাই বলবো যে চেলসি মানে লাস্ট ম্যাচটা কি জানি ড্র ছিল না, 3-3 ড্র ছিল তো মনে হয়, তার ঠিক আগের ওয়েস্ট ব্রমিচের এগেইনস্ট, হ্যাঁ ওয়েস্ট ব্রমিচের এগেইনস্ট ড্র ছিল যেটা আর কি। তারপরে
খুবই সুন্দর কামব্যাক করছে আমি মনে করি, টিম ওয়াইজ এবং ট্যাকটিক্যালি। কিভাবে আমরা যদি টিমটা একটু দেখি, আমরা যদি একটু টিমটাতে প্রথমে যদি আসি, এগেইন আমরা সবাই মনে করছিলাম যে থিয়াগো সিলভা মনে হয় স্টার্ট নাও করতে পারবে, জাস্ট বিকজ হচ্ছে সে একটা এরর করছিল, বিগ এরর, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট আমি মনে করি ল্যাম্পার্ড আসলে একটু শিক্ষা নিচ্ছে কিভাবে অ্যাসপিলিকুয়েটাকে স্টার্ট করে রাইট ব্যাকে, এগেইন জাস্ট বিকজ হচ্ছে সে ক্যাপ্টেন ক্লাবের এবং তাকে স্টার্ট করানোটা উচিত জাস্ট বিকজ এক্সপিরিয়েন্স। আচ্ছা, আর থিয়াগো সিলভাকেও রাখছে এই জন্য বিকজ আসলে একটা ফেইথ আছে যে না আসলে হ্যাঁ হইছে, ফার্স্ট ম্যাচ হতেই পারে, এটা এক দুটা ম্যাচ সবারই খারাপ গেছে, পৃথিবীর কোনো প্লেয়ার নাই যে কারো কেউ বলতে পারবে না যে আমি কখনোই কোনো ভুল করিনি, সে যত বড়ই নাম হোক না কেন আলটিমেটলি। সো ব্যাপারটা হচ্ছিল এটাই যে মানে থিয়াগো সিলভা স্টার্ট করাইছে, চিলওয়েল স্টার্ট করছে, এটা আরেকটা প্লাস পয়েন্ট ছিল লেফট ব্যাকে, অসাধারণ পারফরমেন্স দিছে। আর মেন্ডি হচ্ছে মানে কিসে আর কি, মানে গোলকিপারে, অলদো মেন্ডিকে হয়তো বা আমরা একটু বলতে পারি যে মানে মেন্ডি অত কোনো মানে মেন্ডিকে নিয়ে আসলে কি হয় না, জাস্ট বিকজ হচ্ছে ওরা কিন্তু কোনো ক্রিস্টাল প্যালেস কিন্তু কোনো শর্ট অন টার্গেট নিতে পারেনি, জিরো। সো এখানে আসলে একটা জিনিস ব্যাপার থেকে যায় যে আরে তাহলে তো আমরা ওর সিভি দেখলাম না, সে কি তাহলে আসলেই পারবে সে কেপার বদলে, এটা আসলে একটা কথা থেকে যায়। আমি এখনো বলবো কথাটা থেকে যায়, কারণ হচ্ছে আসলে মানে লিগ ম্যাচে মানে প্রিমিয়ার লিগের ম্যাচে একটা শর্ট অন টার্গেটও যদি আসতো তাও বুঝতো, যদি সেভ করতে তাহলে আমি বুঝতে পারতাম আচ্ছা না আসলে, বাট তার কোয়ালিটি আছে, সে টটেনহ্যামের এগেইনস্টে খুব ভালো পারফরমেন্স দিয়েছে লিগ কাপ ম্যাচে। বাট চেলসি তার ভুল থেকে শিক্ষা নিছে, স্পেশালি ল্যাম্পার্ড, ফর শিওর। একটুখানি বলবো মানে ওভারঅল পারফরম্যান্স টিম ওয়াইজ অসাধারণ, খুবই ভালো। চিলওয়েলের পারফরমেন্স ওয়াজ মানে টপ নচ, ম্যান অফ দ্য ম্যাচ, একটা গোলও করছে, অসাধারণ ভাবে ফিনিশ ছিল। ইভেন হচ্ছে সেকেন্ড গোলটাতে সে অ্যাসিস্ট করছে, খুবই সুন্দর ক্রস করতে পারে, সে কর্নার নিতে পারে, সে ওর কর্নার গুলো খুবই জুসি কর্নার হয় যেগুলো স্কোরিং এর জন্য খুবই ভালো। ইভেন হচ্ছে মানে তার ট্যাকলিং, তার পেস, এটা খুবই কাজে দিবে এবং হচ্ছে প্রবাবলি ইংল্যান্ড একটা ভালো লেফট ব্যাক পেতে যাচ্ছে, আমি মনে করি খুব ভালো একটা লেফট ব্যাক পেতে যাচ্ছে তাদের। আমিও মনে করি যে সে ইংল্যান্ডের জন্য একটা খুব ভালো প্রসপেক্টিভ লেফট ব্যাক হিসেবে। বাট এখানে আরেকটা জিনিস বলবো, ক্রিস্টাল প্যালেসও কিন্তু প্রথম দুইটা গোল সাকোর ভুলের জন্য কিন্তু হয়েছে, মানে সাকো প্রথম দুইটা নাম সরি সাকোর ছিল প্রথমটা, আর প্রবাবলি থার্ড যে গোলটা ছিল ওইটা। সো আলটিমেটলি কিন্তু মানে সাকোরও একটা মানে মিস্টেকস ছিল ক্রিস্টাল প্যালেসের জন্য, মানে সে মিস্টেকিংলি বাজে পারফরমেন্স করছে। বাট চেলসি খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে, কামব্যাক করছে খুব ভালোভাবে ট্যাকটিক্যালি এবং টিম ওয়াইজও। সো এটা একটা প্লাস পয়েন্ট। প্লাস ক্লিন শিট, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ ক্লিন শিট, এখন ক্লিন শিট এটাই যে বিকজ হচ্ছে শট আনতে পারে নাই, শট এই আসে নাই, বাট শট আসেনি কেন, এই স্পেস কম, এটাই সর্বপ্রথম ব্যাপার। থিয়াগো সিলভা কিন্তু ট্রেমেন্ডাস পারফরম্যান্স, মানে অসাধারণ একটা পারফরম্যান্স দিচ্ছে আমি মনে করি চেলসির হয়ে। লাস্ট ম্যাচটাতে সে খুবই ভালো পারফরম্যান্স দিচ্ছে, কোন ফাউল মানে কনসিড করছে একটা, বাট টাচেস ছিল খুব ভালো, পাস করছে খুব ভালো এবং পাসিং অ্যাকুরেসি ছিল 96.6%, সেটাও কিন্তু খুব ভালো। ইউনাইটেডের মানে কথাটা মনে আসতেছে যে থিয়াগো সিলভা মানে তার আগের ম্যাচটা তেমন ভালো খেলেনি, তো তার নিজের একটা মানে ওনারশিপ নিয়ে রেসপন্সিবিলিটি নিয়ে বলছে যে না আমার এই ম্যাচ ভালো খেলা লাগবে এখন। এই জিনিসটা আমরা ইউনাইটেডের ডিফেন্ডারদের দেখি না। খারাপ হয়েছে দিবে নিশ্চয়ই কি আপনি থিয়াগো সিলভা ইজ আ লেজেন্ডারি ডিফেন্ডার, মানে আপনি তাকে ইনসাল্ট করতেছেন ভাই। ইভেন জুমারও পারফরম্যান্স, জুমা কিন্তু আমি মনে করি না যে খুব ভালো প্লেয়ার বা হচ্ছে ফাটায় দিবে, বাট তারপরেও কিন্তু তার পাসিং অ্যাকুরেসি কিন্তু 94.2%, এটাও কিন্তু খারাপ না। এটা বুঝতে হবে যে আসলে একটা যদি ভালো সেন্টার ব্যাক যদি থাকে পেয়ারিং এ এবং হচ্ছে তোমাকে যদি শিখানো, এবং সে গোলও করছে, তার হেডারটা কিন্তু খুব ভালো ছিল, খুবই পাওয়ার হেডার ছিল, গুইটা ওটা কিছুই করতে পারতো না, গোয়েটাই ছিল হ্যাঁ গোয়েটা ছিল, গোয়েটা কিছুই করতে পারতো না ওটা। সো আলটিমেটলি বুঝতে হবে, ইভেন ক্রিস্টেনসেনও কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছিল, ক্রিস্টেনসেন কিন্তু যে 3-3 ম্যাচে সবথেকে ভালো সেন্টার ব্যাকে কিন্তু সেই খেলছে, অলদো থিয়াগো সিলভা মিস্টেক করছিল, বাট তারপরে কিন্তু ক্রিস্টেনসেনের কিন্তু সেই পারফরমেন্সটা খুব দুর্দান্ত ছিল আমি মনে করি। সো ব্যাপারটা কিন্তু এটাই দাঁড়ায় যে তোমাকে ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং মানে সে মোটিভেটেড থাকতে হবে। আমি চেলসির মধ্যে সেই মোটিভেশনটা দেখতে পাই, কারণ আব্রাহাম স্কোরিং এর জন্য চেষ্টা করতেছিল, সেই মানে পেনাল্টি নিবে, আমি গোল করার চেষ্টা, মানে এটাই হচ্ছে মোটিভেশন, আমি গোল স্কোরার হিসেবে থাকতে চাই। কিন্তু একটা কথা বলতে চাই চেলসি ক্যাপ্টেন্সির বিষয়,
আব্রাহাম কিন্তু একজন পেনাল্টি যখন চেলসি পেয়েছিল, আব্রাহাম কিন্তু পেনাল্টি নিতে গেছিল, রিমেম্বার দিস? 4 নাম্বারটা মানে 4 নাম্বার গোল মানে জর্গিনো সেকেন্ড। I think he deserved it. না স্টিল একটা ক্যাপ্টেনের রেসপন্সিবিলিটি দেখেন, ক্যাপ্টেন ইউনাইটেডের ক্যাপ্টেন ম্যাগুয়ার যদি এখানে হইতো, সে কিন্তু কখনো আব্রাহামকে সরাই বলতো না যে না জর্গিনোর পেনাল্টি, হি ইজ দ্য পেনাল্টি থেকে লেট হিম টেক দ্য পেনাল্টি। মানে হি ইজ আ চিলড আউট। এটাই আমি বুঝাচ্ছি যে একটা ক্যাপ্টেনের রেসপন্সিবিলিটি। তুমি একটা ইংলিশ মানে অ্যাসপিলিকুয়েটা তো ইংলিশ প্লেয়ারও না, একটা ইজ নট ইভেন ইংলিশ প্লেয়ার, তো ওর মধ্যে কেন একটা টিমের জন্য এত স্প্যানিশ, ওর মধ্যে কেন একটা টিমের জন্য এত ডেডিকেশন থাকবে যেখানে একটা ইংলিশ প্লেয়ার এত ডেডিকেশন থাকে না? He has the love for Chelsea and Lampard. That's the thing. That's the thing. না মানে that's the thing যে তোমার ডেডিকেটেড, তুমি ডেডিকেটেড, তোমাকে জানতে হবে তোমার মোটিভেশন কি, তোমার কাজ কি। জিনিসটা কি স্বাভাবিক, লাভের জন্য লাভের কথা বাদ দেয়, আপনার নিজের ফুটবলের প্রতি যে লাভ থাকে, Professionalism. ইফ ইউ আর প্রফেশনাল, যেটা প্রত্যয় বলতেছে, আপনি ইউ উইল ক্যারি আউট ইউর ডিউটিস, ওর ক্যাপ্টেন্সি ডিউটি হি ক্যারি ইট আউট। এটাই হচ্ছে এটা আমি মনে করি ল্যাম্পার্ড কিন্তু খুব সুন্দর একটা কথা বলছে যে আসলে আমার কাছে এই মানে দুইজনের ক্যারেক্টারটাই ভালো লাগছে, আব্রাহামের ক্যারেক্টারটাও ভালো লাগছে এবং যেটা অ্যাসপিলিকুয়েটা করছে ওটা ভালো লাগছে। কেন আব্রাহামের ক্যারেক্টার এই জন্য ভালো লাগছে, মানে সে চাচ্ছিল গোল করার জন্য, আমাকে দাও আমি গোল করব, আমি গোল স্কোরারে থাকতে চাই, কিন্তু মানে হাংরি টু স্কোর। সো এটাই বলছে, সেটার জন্য ভালো লাগছে তার। আর আরেকটা হচ্ছে অ্যাসপিলিকুয়েটার, যে সে লিডারশিপ দেখাইছে যে না এটা ঠিক না, কারণ তো আমাদের কাছে পেনাল্টি টেকার আছে এখনো, সে না থাকলে তুমি হয়তো বা নিতা। কিন্তু আমি মনে করি তখন হয়তো বা তাকে দিত না, প্রবলি হ্যাভার্টসকে দিত, আমি মনে করি তখন হ্যাভার্টসকে দিত, কারণ হ্যাভার্টস কিন্তু পেনাল্টিজ নিয়ে আসছে, ইভেন ওয়ার্নারও নিয়ে আসছে পেনাল্টিজ। সো আমি কথাটা এটাই বলতেছি, আমি জাস্ট কথাটা এটাই বলতে চাচ্ছি, হয় জাস্ট মানে তাই লিভ করা ছিল লোনে বা সামথিং, বিকজ মানে এতগুলো চান্স পাবে না চেলসিতে। না আমি মনে করি সে থাকবে, কেন জানেন, আমি মনে করি সে থাকবে কারণ হচ্ছে এখন কিন্তু আমরা দেখি যে ওয়ার্নারকে একটু অনেকটা লেফট উইং পজিশনে বা লেফট ক্যাম্প খেলতে, যেটাও খারাপ না। কেন আমি খারাপ না বলবো, আমি বলবো না যে খুব ভালো, খারাপ না এই জন্য বিকজ হচ্ছে জার্মানির হয়ে কিন্তু অধিকাংশ ম্যাচ লেফট উইং খেলছে, ইভেন লিপজিগের হয়েও কিন্তু অনেকগুলো ম্যাচে সে মানে বিল্ড আপের কারণে লেফট উইং পজিশনে চলে যায়। আমি মনে করি না যেটা বাজে কিছু একটা হবে। কিন্তু স্বাভাবিক আপনার জিএইচ আর পুলিশ যখন আসবে তারা তো স্টার্ট করবে অবভিয়াসলি, এটা তো তখন অবশ্যই। আর এই পুলিশ কিন্তু ব্যাক করছে, এটা কিন্তু একটা গুড নিউজ, আমি মনে করি এটা খুব গুড। স্টার্টিং করে না, ওটা বল স্টার্টিং তো করে না, আমি জাস্ট স্টার্টিং করলে অবশ্যই পুলিশিচকে তখন পুলিশিচকে তখন লেফট উইং দিয়ে দিবে, রাইট উইং জিএইচ আসবে, আর তখন অবশ্যই ওয়ার্নার স্ট্রাইকার পজিশন, ওয়ার্নারকে ড্রপ করা যাবে না। ওয়ার্নার কিন্তু সাইলেন্টলি সব কাজ করতেছে, ইভেন হ্যাভার্টস খেলবে। হ্যাঁ হ্যাভার্টসে কিন্তু হচ্ছে পেনাল্টিটা জিতছিল খুব সম্ভবত, কাটটা সেকেন্ডটা আর কি, খুবই সুন্দর একটা টার্ন নিছে আর সাথে সাথেই ফাউল করছে আর কি সাকো। সো ব্যাপারটা কিন্তু এটাই, মানে হ্যাভার্টসকেও বাদ দেওয়া যাবে না। আমি খালি টবাক ছিলাম যারা কি মাউন্ট কি স্টার্ট করেলো না, ব্যাপারটা কি মাউন্ট কিন্তু অসাধারণ পারফরম্যান্স দিচ্ছিল। মাউন্ট আসলে স্টার্ট কেমনি বা করবে, হি ইজ নট বেটার দ্যান হ্যাভার্টস। সো যখন না অবশ্যই না, কিন্তু হ্যাভার্টস আর মানে আমি হুডসন এটা স্টার্ট করছি, আমি এটা বলছি, আমি ভাবছিলাম যে মানে মাউন্ট স্টার্ট করবে, কিন্তু হ্যাভার্টসকে লাস্ট ম্যাচে আমরা দেখছি যে তার মেইন পজিশনে খেলতে, ক্যাম্প পজিশনে সে খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে। আমি মনে করি হ্যাভার্টসকে এরকমই আর কি তাকে খেলা দেখতে হবে। এবং ওয়ার্নার কিন্তু এমন কিছু রান দেয় যে ডিফেন্ডার নিয়ে চলে যায়, সে মানে স্পেস করে দেয়, স্পেস ক্রিয়েট করে। ওয়ার্নার গোল পাচ্ছে না, মানুষ এটা দেখে যে ওয়ার্নার গোল পাচ্ছে না, বাট হ্যাঁ অনেক ভালো, ওভারঅল অনেক ভালো, আমি মনে করি অনেক ভালো। লট অফ দ্য আদার প্লেয়ার্স ট্রুলি ম্যান, ট্রুলি। ইভেন সে নাম্বার 9 তো প্রপার খেলতেই পারে, প্লাস হচ্ছে লেফট ক্যামও খেলতে পারে, লেফট উইংও খেলতে পারে। ইটস আ প্লাস পয়েন্ট, ইটস আ ভেরি 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 প্লাস পয়েন্ট। তো ভাইয়ারা আমি একটা জিনিস অ্যাড করতে চাই, মানে একটা পজিটিভ দিক দেখেন, এই যে মানে সাগর ভাই মেনশন করলো মাউন্ট চান্স পাচ্ছে না, মানে ভালো প্লে মানে ভালো করে লাস্ট ম্যাচে ভালো করে চান্স পাচ্ছে না, এটা কি পজিটিভ দিক দেখতে পারি? চেলসি ডেপথ অনেক বড়, মানে ভালো প্লেয়ার এখন চান্স পাইতেছে না। অবশ্যই, অবভিয়াসলি, নো ডাউট, নো ডাউট, কারণ সিজন তো অনেক বড় একটা, মানে ইটস নট অনলি 38 লিগ গেমস, এখানে তো অনেকগুলো ম্যাচেস হবে, চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচেস আছে, লিগ ম্যাচেস আছে, এফএ কাপ বাকি, প্রবাবলি এফএ কাপ বাকি আছে, সো অনেকগুলো ম্যাচেস আছে। সো প্লেয়াররা অবভিয়াসলি চেলসি তো এবার মনে হয় চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, তাই না? চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, হ্যাঁ তো চ্যাম্পিয়ন্স লিগে ওরা আছে, অনেক ম্যাচেস বাকি আছে। সো অনেক ম্যাচ, আর প্লেয়ার ইনজুর্ডও হয়, সো মানে এনার্জি টায়ার্ডও হয়, সো ম্যাচেস খেলবে, ওটারই কোনো সমস্যা নাই। প্রত্যেক পজিশনে এক দুটো এক্সট্রা প্লেয়ার থাকাটা ইজ অলওয়েজ আ গুড সাইন ফর দ্য টিম, স্পেশালি যদি ভালো প্লেয়ার থাকে। অবশ্যই ভালো প্লেয়ার, যেমন টমরি একটা প্লেয়ার আছে চেলসি সেন্টার ব্যাক, আমি মাঝে মাঝে অবাক, আমি এবারও ভাবছিলাম যে কেন ভাই থিয়াগো সিলভার সাথে যদি টমরি কি নামানো যায় তাহলে আমি মনে করি একটা ভালো পেয়ারিং হতে পারে, কারণ টমরি কিন্তু একটু বেশি ফাস্ট, ভেরি
ফাস্ট। সো ব্যাপারটা কিন্তু এটাই। বাট ল্যাম্পার্ড খুবই খুবই ইমপ্রেসড হয়েছে লাস্ট সে ম্যাচে, মানে পোস্ট কনফারেন্সে বলছিল যে আমি খুবই ইমপ্রেসড থিয়াগো সিলভা আর জুমার জুটিতে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে সে নেক্সট সব ম্যাচে প্রবাবলি এই দুটো জুটি, মানে এই জুটিটাই সে নামানোর চেষ্টা করবে। বাট আমি এটাই বলতেছি যে আরো ভালো প্লেয়ার, ক্রিস্টেনসেনও কিন্তু খারাপ পারফরমেন্স দিচ্ছে না এই সিজনে। সে জাস্ট আমি এই সিজনের কথা বলতেছি, আমি লাস্ট কোনো সিজনের কথাই বলবো না। এই সিজনে কিন্তু সে ভালো পারফরমেন্স দিয়ে আসতেছে, ক্রিস্টেনসেন দিয়ে আসতেছে, ওকে নেওয়া হচ্ছিল। ইভেন কোভাসিচও কিন্তু স্টার্ট করলো না। আমি ভাবছিলাম যে জর্গিনোকে রাখবে না, কোভাসিচ থাকবে, এখন কোভাসিচ কিন্তু খুব সুন্দর ড্রিবলিং করতে পারে, ওর ড্রিবলিং ওর পাসিং স্কিলস কিন্তু খুব ভালো। এটাই কিন্তু মানে ব্যাপার যে একটা টিমের ডেপথ কতটা। আর ইভেন দুইটা প্লেয়ার তখন স্টার্টই করে নাই, একজন তো আসেই নি এখনো জাস্ট বিকজ অফ তার মানে ইনজুরির জন্য। আর হচ্ছে আর পুলিসিচ খালি ব্যাক করছে, মানে এখনো ফুললি স্টার্টও করেনি। এটাই হচ্ছে ব্যাপার। আমি মনে করি যে চেলসির এবার ডেপথ অনেক বেশি ভালো, অনেক বেশি ভালো। সো আমি আরেকটা ম্যাচে আসি, সেটা হচ্ছে লিডস আর ম্যান সিটি, মানে মার্সেলো বিয়েলসা ভার্সেস পেপ গার্দিওলা, মেন্টর ভার্সেস স্টুডেন্ট, এটা বলতে পারি। মানে তো ম্যান সিটি এটা বলতে পারি, মানে লাইক ওরা এটা বলতে গেলে এটা তারা কনজিকিউটিভ ম্যাচ জিততে পারেনি ফার্স্ট টাইম, সেটা 2018-এ, আর সেটা হচ্ছে 2018-এ এটা হচ্ছে তাদের ফার্স্ট ওয়ার্স্ট স্টার্ট বলতে গেলে এই সিজনে। মানে লাস্ট হয়েছে 2010-এ, ব্যাক ইন 2010। এটা নিয়ে কি বলবেন, যদি ফাহিম ভাইয়া শুরু করেন? আমি একটি কথা বলবো, ম্যান সিটি স্টার্ট খারাপ করলেও তাদের প্রবলেমটা আসলে অ্যাটাকিং এ ছিল। দে হ্যাড 23 শটস, তারা 23 শটসের মধ্যে মাত্র একটা গোল দিচ্ছে। তো ইন মাই অপিনিয়ন দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। তাদের স্ট্রাইকারের এখন আপনার কোনো ক্লিনিক্যাল ফিনিশার নাই, তাদের মেইন দুটো স্ট্রাইকার অ্যাগুয়েরো নাই, হেসুসও নাই। অলদো এগুলো ব্যাক করছে, মানে হচ্ছে ট্রেনিং সেশনে স্টার্ট, মানে ট্রেনিং সেশন করা শুরু করছে। ম্যাচ ফিট, ওটাই বললাম। ওই তো ম্যাচ ফিট না, ইনশাআল্লাহ নেক্সট ম্যাচ থেকে স্টার্ট করবে আশা আমরা করছি। আরেকটা আমি জিনিস বলতে চাচ্ছি ম্যাচের টিমের ব্যাপারে, তাদের লেফট ব্যাক আমার অপিনিয়নে সে কোনো ডিফেন্ডিং কিছু, ও কি ডিফেন্ডার না। মানে মেন্ডি ইন মাই অপিনিয়ন ইজ নট এ ডিফেন্ডার, সে ডিফেন্ডিং এর কিছু বুঝে না। আমরা অনেক সময় হ্যারি মেগারের উপরে উই টেক শিট অন যে আগে হ্যারি মেগার ডিফেন্ডিং পারে না, বাট স্টিল ওর নিজের প্লেয়ারদেরও ডিফেন্ড করে, মেন্ডি তো সেটাও করে না। মানে এটাই বলতে চাচ্ছি যে মেন্ডিকে দিয়ে আসলে এই ম্যান সিটি টিমে দে নিড এ লেফট ব্যাক, প্রপার একটা লেফট ব্যাক তাদের দরকার ছিল। এই মেন্ডি যদি খেলে আই ডোন্ট থিঙ্ক মানে সিটি কখনো মানে ভালো টিমে এগেছে জিতবে। এত ভালো পয়েন্ট স্পেস বলছো রাখে তাদের সেন্টার ব্যাক গুলো যে থাকে, আপনার দেখবা লেফট সেন্টার ব্যাক যে খেলবে মেন্ডির কারণে অতিরিক্ত বেশি এক্সপোজ হয়। একটা লেফট সেন্টার ব্যাক যে 2v1 সিচুয়েশনে পড়ে যায়, কখনো কোনো সেন্টার ব্যাক যেই খেলুক, লাপোর্টে খেলুক, একে খেলুক, মানে কখনো একটা সেন্টার ব্যাক 2v1 সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে না, নো ম্যাটার হাউ গুড অফ এ সেন্টার ব্যাক হি ইজ। মানে এগুলো আসলে একটা লেফট ব্যাকের একটা সাপোর্ট দরকার। মানে লেফট ব্যাক যদি তোমার মনে করো ম্যাচের মধ্যে দাঁড়ায় থাকে কিছু না বুঝে, আই ডোন্ট নো হোয়াট টু, মানে সিটি ডিফেন্সকে আমি ব্লেম দিব না, কি করবো? ইটস প্রপারলি অনলি মেন্ডিস ইস্যু আমার অপিনিয়ন এখানে। আচ্ছা আমি যদি বল না, ফাইন প্রথমে বলছিল যে প্রপার স্ট্রাইকার নাই, অবশ্যই এগ্রি করি আমি এটাতে। কারণ হচ্ছে আসলে এটা খুবই শকিং যে মানে একটা ক্লাবের যে দুটো স্ট্রাইকার তারা দুজন একসাথে ইনজুর্ড, এরা দুজন ইনজুর্ড। বাট হ্যাঁ, আমি একটু বলতে চাই, আপনি স্ট্রাইকারের কথা বলছিলেন যে মানে ম্যাচের স্ট্যাটে দেখেন, সো মানে লিডসে 12টা শট নিছে, 7টা টার্গেট, আর সেখানে ম্যান সিটি তার চেয়ে ডাবল, প্রায় ডাবল চান্সেস, কিন্তু টার্গেটে এটা দুইটা অন টার্গেট। আচ্ছা আমি এখানেই বলতেছি, আমি এই জায়গাটাতেই ভালো একটা কথা বলছো ফারহান, আমি এখানে ব্যাপারটা বলতেছি যে প্রপার নাম্বার 9 দুইটাই যে সিটি আছে ওরা দুজনই ইনজুর্ড। অলদো এগুয়েরো ট্রেনিং সেশন স্টার্ট করতেছে এখন থেকে, বাট জেসুস এখনো আসেনি, এটা হচ্ছে এক। সো এটা একটা বিগ ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। আর সিটির যেটা মেইন ব্যাপার ছিল যে সব সময় স্টার্লিংকে স্ট্রাইকার খেলানো, যেটা একটা বিগ ইস্যু, এটার থেকে কাভার আপ করতে পারবে আশা করি। কেন? বিকজ হচ্ছে এই ম্যাচে দেখা গেছে লেফট উইং এ রাখছে হচ্ছে স্টার্লিংকে এবং স্ট্রাইকার পজিশনে ছিল হচ্ছে রিয়াদ মাহরেজ খেলছে। সো ব্যাপারটা কিন্তু এই জায়গাটাতেই দাঁড়ায় যে মাহরেজ কিন্তু তার মতো স্ট্রাইকিং পজিশনে মোটামুটি ভালোই খেলতেছিল, বাট গোল করছে কি স্টার্লিংই করছে। কেন? এটা হচ্ছে একটা প্লেয়ারের মেন্টালিটি, যেটা আমি সবসময় বলে আসছি। চেলসি না, সরি, মানে স্টার্লিং ইজ নট আ স্ট্রাইকার ম্যাটেরিয়াল, সে কখনোই স্ট্রাইকার ম্যাটেরিয়াল না, ওকে দিয়ে স্ট্রাইকার পজিশনে খেলানো যাবে না, জাস্ট লাইক রবিন। সো এটাই হচ্ছে মূল ব্যাপার যে মানে সে কিন্তু লেফট উইং থেকে খুব সুন্দর দুইটা ডিফেন্ডারকে কাটায় ধাম করে একটা শট মারছে, সুন্দর গোল। এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু মেন্ডির ভুলগুলো হচ্ছে অত্যাধিক লেভেলের বাজে, এটা আসলে মানে এক্সপেক্টেড না
যে তুমি এত মানে এটা এখন আসলে কিন্তু মানে তার কিন্তু অনেক সময় তার কিন্তু তার হ্যাঁ কন্টিনিউয়াসলি সেই কাজটা এটা আসলে খুব শকিং। বাট যদি এখানে আরেকটা ব্যাপার বলবো যে লিডস অনেক কম শটস নিছে, অন টার্গেটও বেশি ছিল, অবশ্যই 7টা অন টার্গেট ছিল, বাট ওরা কিন্তু প্রপার শট অন গোল মানে যেটা যে মানে গোল করার জন্য যে শটটা ওগুলো ওগুলাই কিন্তু বের নিছে। করতে পারেনি, আমি মনে করি দেয় পারেনি। কেন পারেনি? মিস মানে অত ভালো শট আসেনি জাস্ট বিকজ হচ্ছে রুবেন দিয়ে স্টার্ট করছিল, লাপোর্টে স্টার্ট করছিল, তারা কিন্তু প্রচুর স্পেস মানে কম দিছে, মানে স্পেসটা কমায় নিয়ে আসছিল, এই জন্য ওরা শট অন গোল অবশ্যই 7টা অনেক বেশি, খুবই ভালো। এডারসনের সেভ অসাধারণ ছিল, কিন্তু মানে একটা থাকে না যে গোল গোল করার জন্য শট, চান্স নেওয়ার জন্য না, ওগুলো ওরা মানে একটা দুটো বের করতে পারছে। ওটার মধ্যে যেটা গোল হয়েছে ওটাও কিন্তু মানে মানে আনলাকি গোল বলবো কেন, বিকজ আমার একটা এমন একটা সিচুয়েশনে বলটা পড়ছে যেখানে কিছুই করার ছিল না, মানে ওটা একদম মানে নো ম্যানস ল্যান্ড একটা কাইন্ড অফ সিচুয়েশন ছিল। So এডারসনের আমি এটাই মিস্টেক বলবো। আমি বলবো গোলটা। এটা প্রপারলি এডারসনের মিস্টেক, আমি প্রতিবছর এডারসনের মিস্টেক আসলে। হ্যাঁ, But then again, এখানে এডারসন আসলে দুইটা ভালো সেভ করছে, সো ইভেন মানে আউট, বাট কিপারদের স্টিল লাইফটা আসলে এরকমই যে কিপাররা মনে করেন যতই ভালো খেলুক না কেন, একটা মিস্টেক করলে এভরি ব্লেম গোস অন টু দেম। না অনেক এখানে বৃষ্টি পড়তেছিল। অবশ্যই সে কিন্তু ভালো করে ক্লিয়ার করেনি, এটাও একটা ইস্যু, এটাও কিন্তু একটা ইস্যু ওটাই বললাম। আসলে বেসিক্যালি। এবারটা বাট কিন্তু পুরো আমি খালি এই জায়গাটাতে বলবো, আমি শুধু একটা জিনিস খালি বলে শেষ করবো যে সেন্টার ব্যাকস এর প্রবাবলি এবার সিজন আমি মনে করি যে ভালো পারফরমেন্স দিবে, যেহেতু রুবেন ডিয়াজ আসছে, একে আসছে, লাপোর্টে ওয়াজ অলওয়েজ আ গুড সেন্টার ব্যাক, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট লেফট ব্যাকের একটা ইস্যু আছে। আর কেডিবি ফার্স্ট হাফে একটা চরম ফ্রি কিক নিছিল, জাস্ট একটুর জন্য পোস্টে লাগছে, নাহলে ওটা গোল হতো। আর অবশ্যই না মানে পিওর নাম্বার 9 নাই, এটা একটা বিগ ইস্যু সিটির জন্য। বাট আশা করি নেক্সট ম্যাচ থেকে সে প্রপারলি আগুয়েরো স্টার্ট করবে, উই হোপ সো। তো প্রত্যয় ভাইয়া, আপনার কাছে একটা জি। কোশ্চেন আছে। রড্রিগো তার সেকেন্ড যে এটা তার বলতে গেলে মানে যে গোল করলো সে, সেটা হচ্ছে তার সেকেন্ড গোল। এটা হচ্ছে 7 বছর পর, 272 ডেজ পর। আর এটা হচ্ছে 7 লংগেস্ট অ্যাওয়েটেড গোলস বলতে পারি। ফার্স্ট হয়েছিল এটা অ্যান্ডি জনসনের ব্যাকিং, 9 বছর লাগাইছে সে ও, আর 270 অলমোস্ট 10 ইয়ার্স বলা যায়। অলমোস্ট 10 years। 9 years 10 months, to 9 months, Rodrigo- 9 years 9 months. হ্যাঁ। লাকিলি করছে অবভিয়াসলি, বিকজ ম্যান সিটি মিস্টেক Header না ছিল। করলে তার চান্স হতো না। হেডার ছিল নাকি? ইট ওয়াজ রড্রিগো হেডার না, না Leeds কর্নার, তো। হ্যাঁ লিজ কর্নার থেকে ওয়াজন্ট হেডার বেসিক্যালি, ওইটা একটা মানে ডান পা দিয়ে প্রবলি শুট করছিল যতটুকু মনে আছে আমার। সো এডারসন হাত দিয়ে বল ক্লিয়ার করতে পারেনি, বলটা বাউন্স করছে এবং শুট করতে পারছে। লাকিলি হি ওয়াজ লাকি দ্যাট এভারটন মেড এ মিস্টেক। সো দ্যাটস ইট। এখানে এটা তিনি স্ট্রাইকার না মোস্ট প্রবাবলি, তার কি পজিশন স্ট্রাইকার মনেও নাই। সে হ্যাঁ হি ইজ এ পিওর হ্যাঁ, স্ট্রাইকার, বাট he is ওকে a কিন্তু striker. স্ট্রাইকার ফুললি এখন পর্যন্ত খেলানো হচ্ছে না, যেটা আমার কাছে একটু শকিং লাগে। অলদো ব্যামফোর্ড ইজ ডুইং ভেরি গুড ফর দেম, বাট আমি মনে করি ব্যামফোর্ড আর রড্রিগোকে দুইজন মানে টু স্ট্রাইকার পজিশনে খেলানো উচিত তাদের, এটা আমি একটু চিন্তা করি আসলে। 4-5-1 এর আরেকটা কারণ রড্রিগো বেনিফিট তাদের- হচ্ছে যেটা লিডস খেলে সাধারণত, সেটা হচ্ছে যে ডিফেন্সিভ স্টেবিলিটি। যদি দরকার হয় যে সবার একসাথে ডিফেন্ড করতে হবে, 5 জনই একদম পিছনে চলে গেল ডিফেন্ড করলো। সো আই থিংক এরকম টিমে লিডস যাদের ডিফেন্স একটু নরবর, তাদের আই থিংক 4-5ই খেলা উচিত, দুইজন স্ট্রাইকার না খেলে। অবশ্যই 4-5 খেলা উচিত, এটাই। কিন্তু কথাটা হচ্ছে যে এটা রেকর্ড ব্রেকিং সাইনিং ছিল লিডস এর জন্য। আমি মনে করি এখানে একটু রড্রিগোকে চান্স বেশি দেওয়া উচিত। আমি বলছি না যে ব্যামফোর্ডকে বসায় দেওয়া, বাট কারণ ব্যামফোর্ড খুব ভালো করছে, তাহলে আমি শুধু এটাই বলবো যে মানে এখন মানে ওকে ফার্স্ট 11-এ রাখা উচিত কিছু কিছু ম্যাচে। বিএলএস টিমগুলো ভালো খেলে বিকজ হচ্ছে তারা এখন ডিফেন্সিভ টিম ওয়ার্ক এথিকের জন্য তারা ভালো খেলে। এই জন্যই বললাম আপনি যে যেমন খেলাবেন। ক্যালভিন ফিলিপস আমি না জিনিসটা কি এভারটন আর ইয়ার টিমটা আলাদা, আপনার লিডসের টিম কিন্তু আলাদা। লিডসের এভারটনের টিমে মোর প্লেয়ার আছে, লিডসের টিমে বেশিরভাগ আপনার টিম ওয়ার্ক এথিক আছে, এটা আপনি দেখতে হবে। সো ওয়ার্ক এথিক টিমগুলো তো মোরলি একটা ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে খেলতে নামে, ওটার জন্য আসলে 4-5-1টা ওদের জন্য মোর সুইটেবল। ইয়া এগ্রি। যদি লিডস মনে করেন ফিউচারে একটা ভালো একটা মানে ইয়া বানাতে পারে, আপনার অ্যাটাকিং ট্যালেন্ট বেশি আনতে পারে, প্লেয়ার আনতে পারে টিমের মধ্যে, তখন দুটো স্ট্রাইকার প্রবাবলি তাদের জন্য ভালো হবে, আপনি যেটা বলতেছেন। বাট আনটিল দেন আমি বলবো যে 4-5-1টাই তারা করুক, না আমি because that's helping them out. মানে থাকুক, মানে আমি খালি বলছি কিছু কিছু ম্যাচে আর কি আমি মনে করি এখন রড্রিগোকে স্টার্ট করা উচিত, বিকজ হচ্ছে একটা রেকর্ড ব্রেকিং দেখা সাইনিং দরকার। ছিল এবং সে ভালো পারফরম্যান্স কিন্তু দিয়ে আসছে। True, ইভেন I agree. এই প্রিমিয়ার লিগেও সে ভালো করতেছে, যতটুকু টাইম পাচ্ছে না কেন।
অলদো তার ফার্স্ট ম্যাচটা একটু ডিজাস্টার ছিল বা আনলাকি ছিল, জাস্ট বিকজ তার একটু নড়বড়ে ছিল লিভারপুলের সাথে, সেই কিন্তু পেনাল্টিটা কনসিড করছে, মানে সেই ফাউল করছিল। বাট দেন এগেইন আসলে মানে এগুলোর থেকে মানে এগুলো মনে রাখে আসলে লাভ নেই, আলটিমেটলি তোমাকে সামনের দিকে আগায় যেতে হবে। তো মনে করি যে তাকে আসলে চান্স দেওয়া উচিত। স্কোর লাইনটা নিয়ে কি জাস্টিফাইড নাকি আপনারা 1-1? না, Yeah. জাস্টিফাইড না। আমার আমি opinion- জাস্টিফাইড বলবো, কারণ আমি মনে এখানে করি সিটিকে আসলে লিডস জিতা জিততে উচিত ছিল। আমার সেম বলতে হচ্ছে, আমি মনে করবো একটা কথা, 25 মিনিটের পর থেকে লিডস ভালো খেলছে। ফর দ্য ফার্স্ট 25 মিনিটস সিটি বেটার খেলছে, আফটার দ্য রেস্ট 25 মিনিটস লিডস ওয়ার দ্য বেটার টিম। ইফ অবশ্যই না, আমি জাস্টিফাইড এই জন্য ভাবি। আচ্ছা, না, লিডস যদি মনে করেন আর একটু মোর অ্যাটাকিং ইন্টেন্ট রাখতে পারতো, চান্সেস গুলো যে বেটার নিতে পারতো, আই থিংক দে কুড হ্যাভ ওয়ান দিস গেম ইজিলি। হ্যাঁ অবশ্যই, বিকজ শর্ট অন টার্গেট বেশি ছিল, চান্সেস বেশি ছিল, বাট আমি মনে করি তারপরে ফেয়ার মিডফিল্ডও ডমিনেট করছে আফটার 25 মিনিটস। মিডফিল্ডও কম বেশ ডমিনেট, অবশ্যই কম বেশ, আমিও বলবোই কম বেশ অবশ্যই ভালো ডমিনেট। আমরা সিটি মিডফিল্ডে সবসময় বলে থাকি ইটস আ ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ড, কেডিবি আছে এন্ড এভরিওয়ান ইজ, মানে ভালো ভালো প্লেয়ার আছে তাদের মিডফিল্ডে। স্টিল দ্য ফ্যাক্ট দ্যাট লিডস তাদের মিডফিল্ডের সাথে চ্যালেঞ্জ করে কম্পিট করতে পারছে ইটস আ বিগ ডিল ফর দেম। অবশ্যই অবশ্যই, বাট আমি খালি এই জায়গাটাতে মানে আমি হয়তো বা ফেয়ার না নট ফেয়ার এটা বলবো না, বাট আমি শুধু এই জন্য বলবো যে মানে যেসব জায়গায় সে ল্যাকিংস ছিল, লাইক হচ্ছে ম্যান সিটির সেন্টার ব্যাকস এর ল্যাকিংস ছিল, ওটা প্রবলি একটু কম দেখতে পারছি। সো এটা মানে কিছু জিনিস ইমপ্রুভমেন্ট আসছে, মানে দুই পক্ষ থেকে আমি বলবো। লিডস এর ব্যাপারে যেটা হচ্ছিল যে লিডস মিডফিল্ডে বা হচ্ছে ডিফেন্সিভ লাইনে একটু কম, মানে অ্যাটলিস্ট ডিফেন্সিভ লাইন বলবো একটু নড়বড়ে ছিল, বাট তাদের মিডফিল্ডের জন্য ওরা সবসময় বেঁচে যেত, জাস্ট বিকজ হচ্ছে তাদের 5টা মিডফিল্ড খেলায় কম্প্যাক্ট থাকে, এই জন্য বল হয়তো বা সেন্টার ব্যাক পর্যন্ত আসতে নাও পারে, এটা আমি বলছি। বাট হচ্ছে মানে মিডফিল্ড তাদের খুবই শক্ত পজিশনে ছিল, ফিলিপস ভালো পারফরমেন্স দিচ্ছিল। সো ব্যাপারটা আসলে দ্বারা এটাই যে মানে একটু মানে যাদের যাদের যেটা ল্যাকিং ছিল ওটা ওরা কভার আপ করতে পারছে, দ্যাটস আমি বলবো যেটা ফেয়ার, আমি এইভাবে বলতে পারি। দ্যাটস ওয়াই আমি মনে করি এটা ফেয়ার রেজাল্ট ছিল। যদি কেউ হেরে যেত তাহলে আমি মনে করতাম যে না, এটা ফেয়ার হতো না, সে হোক এটা সিটি হোক ওটা লিডস। তো স্কোর লাইন আপনাদের মানে প্রেডিকশন দেন, মানে যদি লিডস যদি জিততো তাহলে স্কোর লাইন কেমন দাঁড়াতো? আই থিংক এট প্রবাবলি 2-1, at least 2-1, 2-1 তো ফর শিওর, 2-1 ফর শিওর। বিকজ এডারসনের ওই শটটা মানে সেভ করাটাও কিন্তু খুব ডিফিকাল্ট ছিল, বিকজ মানে খুবই খুবই সুন্দর একটা শট নিছিল, কি আমার নামটা মনে আসতেছে না প্লেয়ারটার সেকেন্ড হাফে, বাট প্রবাবলি ইট কুড হ্যাভ বিন আ 2-1। ওকে, সো আমি এভারটন আর ব্রাইটনের ম্যাচে আসি এখন। মানে অনেক এভারটন গেম মাঝখানে কথা বলতেছেন, সাগর ভাই তো খুশি হয়ে গেছে, ফুলে আমি গেছে। অনেক হ্যাপি, অবশ্যই। আচ্ছা, আমি একটা ট্রেন্ডে আসি, একটা বলতে গেলে মানে মানে লিভারপুল আর অ্যাস্টন ভিলার ম্যাচেই আসি আমি, আগে এভারটনে আসার আগে। মানে এটা হচ্ছে মানে অ্যাস্টন ভিলা যতগুলি ম্যাচ জিতছে লিভারপুলের সাথে বিগ মার্জিনে, ওগুলির আছে, ঠিক আছে? মানে এটা হচ্ছে সিজন 19, 14 আর 15 এর সিজন, 14 আর 15, মানে ইয়ার আগে ফার্স্ট ডিভিশন ফুটবল। মানে অ্যাস্টন ভিলা মানে ডুয়েটো ওই সিজনে ডুয়েটো তার হোম এন্ড অ্যাওয়ে ম্যাচ জিতছিল, একটা হচ্ছে 3-6 আর একটা হচ্ছে 6-2। আর ওই সিজনে এভারটন চ্যাম্পিয়ন হয়েছে ফার্স্ট ডিভিশন ফুটবলে। আর আরেকটা সিজনে হচ্ছে ব্যাক ইন 1931 এন্ড 32 সিজন, সেখানেও অ্যাস্টন ভিলা হোমে 6-1 এ জিতছে। এখন এটা হচ্ছে 2021 সিজন, এটা কি বলবেন? ওই সিজনে জিতছে, এই সিজন জিতছে না। এভারটন লিগ জিতবে না, এটা শিওর। এভারটন উইল পারফর্ম ভেরি গুড, মেবি দে গোনা ক্র্যাক দ্য টপ 4 মেবি, কিন্তু লিগ জেতাটা ইজ জাস্ট নট ইন देयर রিচ। আসলে আমি মনে করি না যে লিগ মানে এখানে আসলে নেক্সট উইকের ম্যাচটা দেখি এভারটন লিগ। হ্যাঁ, আসলে আমি এটা মনে করি যে লিভারপুলের সাথে ম্যাচটার উপর ডিপেন্ড করবে। ভালো যদি মানে জিততে পারে, আমি তখন তাদেরকে টপ 4 এর জন্য 100% কন্টেন্ডার ধরবো। এখনো তাদেরকে টপ 4 এর কন্টেন্ডার ধরতেছি না, বাট ইফ দে ডিফিট লিভারপুল আমি বলবো যে আই এম প্রিটি শিওর দে গোনা মেক ইট দ্য টপ 4। তাও বলবো না যে তারা লিগ জিতবে, বিকজ অনেকগুলো ম্যাচ আসলে এটা মানে ওই তো এই ব্যাপারটা আসলে তারা ওই জায়গাটা অনেকগুলো ম্যাচ যে কোনো কিছুই হতে পারে। কারণ আমরা যে যদি আমি বলতেছি না যে লেস্টারের মতো ব্যাপারটা হবে, যে লেস্টার যেমনি লিগ জিতছিল 15-16 সিজন, আই গেস 15-16 আর কি। হ্যাঁ, তো আমি বলতেছি না যে এভারটন জিতবে, আমি বলতেছি না যে এভারটন লিগ জিতবে, ঠিক ওইভাবেই জিতবে। বাট আমি মনে করি যে মানে ওই যে টিমটা ছিল লেস্টারের, ওই টিমটা যে প্রত্যেকটা পজিশনে তারা তাদের মানে বেস্ট প্লেয়ার মানে বেস্ট পারফরমেন্সটা দিছে, ঠিক সেম সিচুয়েশন আমি এভারটনে দেখতেছি। আমি বলতেছি না যে এভারটন জিতবে ফর শিওর, কখনোই না, এটা হবে না, মানে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম, না বললেই চলে। বাট এভারটন আমি আসলে লাস্ট নেক্সট ম্যাচটা দেখার পরে আসলে আমরা একটু ভালো একটা কোনো মানে স্টেটমেন্ট বলতে পারি আসলে এভারটনের হয়ে বা এভারটনের এগেইনস্টে। লিভারপুলের সাথে ডার্বিটা অনেক বড় সড় একটা ডার্বি ওদের, অনেক অনেক, কারণ এভারটন লাস্ট 4 ম্যাচেস জিতছে,
প্রিমিয়ার লিগে আর 7টা সেটা ম্যাচ টানা হচ্ছে জিততেছে অল কম্পিটিশনে। হ্যাঁ, সো লাস্ট এটা 4 ম্যাচ জিতছিল তারা। ভাইয়া আমি একটু পজ করি আপনাকে। লাস্ট 4 ম্যাচ হুম, তারা জিতেছিল 1969 এ। ওই সময় তারা টাইটেল জিতছে ওই সিজনে। এটা বেটিং এর জন্য খুব ভালো একটা জিনিস, মানে স্ট্যাট। বেটিং করে না ইউকেতে, বেট করার জন্য খুব ভালো একটা স্ট্যাট। অনেকে হয়তো বেট করবে যে না $10 ফর £10 ফর এভারটন উইনিং দ্য লিগ, দ্যাটস ইট আর কি। কিন্তু আসলে মানে হিস্ট্রি আসলে ওগুলির জন্যই হয়, বাট হিস্ট্রিকে নিয়ে কথা বলে বা চিন্তা করে আগানোটা ভুল। এখন চিন্তা করতে হবে, প্রেজেন্ট চিন্তা করতে হবে। প্রেজেন্ট আমি মনে করি এভারটন খুবই শক্ত ফাইট দিবে প্রতিটা ম্যাচে, ভেরি হারতেও গুড পারে স্কোয়াড। লিভারপুলের সাথে, বাট মানে ওয়ান সাইডেড হবে না, কোনো ম্যাচ ওয়ান সাইডেড হবে না। তারা প্রতিটা ম্যাচ মানে শক্ত একটা পারফরমেন্স দিবে, মানে এভরি পজিশনে তারা ভালো পারফরমেন্স দিচ্ছে। কোন পজিশন, একটা পজিশন বলো যে তারা হয়তো বা বাজে খেলতেছে, আমাকে শুধু একটা পজিশন দেখো। সেন্টার ব্যাক হতে পারে, না, লেফট ব্যাক হতে পারে, রাইট ব্যাক হতে পারে, গোলকিপার হতে পারে, সিএম, সিডিএম, লেফট উইং, রাইট উইং, স্ট্রাইকার, কোন পজিশনে ওরা বাজে আমাকে শুধু একটা পজিশন বলে দেয় যে ওরা হয়তো ভালো পারফরমেন্স দিচ্ছে না। কেউ কি বলতে পারবে? আই ডোন্ট নো। ইভেন আমরা কিন্তু ব্রাইটন, বা অবশ্যই ব্রাইটন হয়তো অত শক্ত টিম না, বাট তারপরেও কিন্তু আলান ছিল না। গোমেজের একটু অ্যাঙ্কেলের ইস্যু হইছে, মানে মেজর ইস্যু না, এই জন্য হয়তো বা সে ছিল না। তার মানে সিগুরসন ফুল টাইম মানে স্টার্ট করছে, ডেভিস স্টার্ট করছে। এটাও কিন্তু বলতে হবে যে না আসলেই যে তারপরেও কিন্তু যে একটা ডমিনেশন, এটাও কিন্তু একটা জিনিস, এটা মানে দেখায় যে প্রতিটা ইভেন। আবার এখানে একটা ব্যাপার থেকে যায় যে রিচার্লসন কিন্তু ইনজুর্ড লাস্ট ম্যাচে, মানে এই ব্রাইটনের সাথে এগেইনস্টে খেলতে গেলে ইনজুর্ড। এখানে আবার একটা ব্যাপার থেকে যায়, আচ্ছা তাহলে তো এখানে একটা ইস্যু থাকতে পারে, বিকজ তাদের কিন্তু অপশনস অত বেটার না। বাট তারপরও অ্যালেক্স ইয়োবি যখন নামলো অসাধারণ খেললো। অ্যালেক্স ইয়োবিও কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে, সে প্রবাবলি একটা অ্যাসিস্টও করছে খুব সম্ভবত হামেস রড্রিগেসে 52 মিনিটসে, যেটা ছিল ফার্স্ট গোল। ফার্স্ট গোলটা তার অ্যাসিস্ট ছিল, অসাধারণ অ্যাসিস্ট ছিল। খুবই সুন্দর একটা পাস দিছিল ইয়োবি, মানে মানে এক ধরনের আর কি চিপ ক্রস পাস বলে এটাকে, খুব সুন্দরভাবে ফিনিশ করছে হামেস রড্রিগেজ। এমন ব্যাপারটা এই জায়গাটা প্রতিটা পজিশনে কিন্তু তারা খুব ভালো পারফরমেন্স দিয়ে আসতেছে। সো আমি মনে করি যে তারা প্রতিটা ম্যাচেই মানে শক্ত পারফরমেন্স দিবে, খুবই শক্ত পারফরমেন্স দিবে। ওয়ান সাইডেড ম্যাচ হবে না, আমি একটু বলতে পারবো। আচ্ছা, তো আপনারা ওই এগ্রি করেন সাগর ভাইয়ের সাথে? আই এগ্রি উইথ এই বিষয়। ইভেন ক্যালভার্ট লুইনের কথাটা যদি কিন্তু ধরি, মনে করেন প্রবাবলি monster সে এখন performance। টপ স্কোরার সনের সাথে একসাথে আছে। 6 গোলের একটা, দুইজনই 6 গোল দিছে, সনও 6 গোল ক্যালভার্ট দিছে। লুইন আপনার আর ইংল্যান্ডের ম্যাচও ভালো খেলছে, ইংল্যান্ডের হ্যাঁ, ইংল্যান্ডের ডেবিউ ম্যাচে হ্যাঁ ওয়ালসের Fantastic এগেইনস্টে খেলছে। তারপরেও প্রবলেম কি, ওয়ালসের এগেইনস্টে খেলো তুমি আমাদের মানে যে কোনো পাড়ার টিমের সাথেও খেলো, বাট ইংল্যান্ডের হয়ে তো ডেবিউ করছে, তাই না? ডেবিউ ম্যাচে গোলও করছে, অসাধারণ পারফরমেন্স দিছে। আমি মনে করি ক্যালভার্ট লুইন হইতে পারে নেক্সট, মানে এখন যে কেইনের যে পজিশনটা, কেইনকে কিন্তু এখন আমি মনে করি যে কেইনকে সরানো পসিবল না, আমি মনে করি ইংল্যান্ড টিমে। বাট কেইনের পজিশনটাতে নেক্সট প্রবলেমই ক্যালভার্ট লুইনকে দেখতেছি। মানে নেক্সট পেয়ারিং 3-4 ইয়ার্স এর মধ্যে হি ক্যান চেঞ্জ হিজ পজিশন। ক্যালভার্ট লুইনের পজিশন ভালো, কিন্তু মানে পজিশনিং যেটা কর্নারে হোক বা একদম রাইট প্লেস রাইট টাইম এরকম, এটা মেইনটেইন করতে পারবে কিনা এটাও জিনিস। কেইনের এটাই যেরকম অন দ্য ব্যাপার। বল অ্যাবিলিটি খুব ভালো, ক্যালভার্ট লুইনের এরকম ভালো দেখি নাই। কয়েকটা মিসপ্লে না দেখছি এখানে, ক্যালভার্ট লুইনের আগে ম্যাচে, বাট হি ইজ এ গুড প্লেয়ার। বাট এখানে এই যে আমি অন দা বলের কথাই বলি, আমি শুধু অন দা বলের একটা কথা বলবো খালি, প্রথমে যেটা বললেন অন দা বলের যেটা, মানে ইওবি যেটা অ্যাসিস্ট করছে হামেস রড্রিগেজেরটা, ওটা কিন্তু ক্যালভার্ট লুইন খুব রাইট টাইমে কিন্তু পাসটা ছাড়ছিল অ্যালেক্স ইওবিকে, এবং ঠিক পেইসে পাসটা ছাড়ছে, কমও না বেশি না, একদম পায়ের সামনে এসে পড়ছে ইওবির, আর ইওবি খুব চিপ একটা ক্রস পাস দিছে। আমি শুধু এটাই বলতেছি যে মানে মানে অবশ্যই যদি সে এভাবে চালায় যেতে পারে বা আরো উন্নতির দিকে নিয়ে যেতে পারে, কারণ বয়স কম, ইয়াং প্লেয়ার, আশা করি সে ভবিষ্যতে এভাবেই এরকম ভালো পারফরমেন্স দিয়ে আসবে। বাট আমি মনে করি যে মানে ওর মধ্যে সে ক্যাপাবিলিটিস আছে যে মানে নেক্সট হ্যারি কেইন হওয়ার, বা হয়তো বা প্রবাবলি নিউ ক্যালভার্ট লুইন হওয়ার। হ্যাঁ ফাইন, যেটা বলছিলাম আমি বলতেছিলাম কি, তার যে ম্যানেজার কারেন্টলি আমরা দেখবো কার্লো অ্যানচেলোটি, হি ইজ ভেরি নোন ফর ডেভেলপিং ইয়াং ট্যালেন্টস। সো এই জন্য আমি বলবো যে তাকে ডেভেলপমেন্টের কিন্তু অনেকটা আমরা, যদি কার্লো অ্যানচেলোটি থাকে এভারটনের সাথে, ক্যালভার্ট লুইসও থাকে, হি উইল বি এ ভেরি গুড স্ট্রাইকার ইন দ্য ফিউচার।
অবশ্যই ইভেন্ট সে ইয়ারিমিনাকে আমরা অনেক দেখছিলাম যে হয়তো বা একটু বাজে পারফরমেন্স দিয়ে আসার ক্ষেত্রে, বাট ইয়ারিমিনা তার জবের পজিশন থেকে খুব এভারটনে খারাপ আসছে। থাকতো। না হ্যাঁ হ্যাঁ, ইয়ারিমিনা কিন্তু সে 2018 সালের ওয়ার্ল্ড কাপে কিন্তু ইংল্যান্ডের এগেনস্টে এই যে হেডারটা দিছিল, ঠিক ওরকমই কিন্তু একটা হেডারের গোল দেখলাম আমরা এই এভারটনের ব্রাইটনের ম্যাচে। মানে একদম প্লেয়ার সাথেই থাকবে, কিন্তু কথা হচ্ছে ফিজিক্যালিটির মাধ্যমে, হাইটের মাধ্যমে সে বলটা উইন করছে এবং হেডার দিচ্ছে। ব্যাপারটা কিন্তু এটাই, সে কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট করছে ইয়ারিমিনাকে, ডিগনিকে খুব ভালো করার চেষ্টা করতেছে এবং স্টিল হি ইজ ডুইং ভেরি ভেরি গুড জব। ডেভিসকে ভালো করার চেষ্টায় আছে, দোকুরে আলান আসলো, আর হামেস রড্রিগেজ রড্রিগেজকে মানে যেমন ছিল রড্রিগেজ মানে সবসময় আপনার আসলে শেষে খেলে, শুধু বলার কিছু নাই। সব হ্যাঁ মানে মানে ওরা ইভেন সে criticize বায়ার্নেও করছিল যখন গেছিল, আমার মনে হয় বায়ার্নেও অ্যাঞ্জেলটি ছিল ওই টাইমে বায়ার্নে যখন ছিল, হামেস হ্যাঁ, রড্রিগেজ ছিল। হ্যাঁ, Yeah. সো বায়ার্নের টাইমে, রিয়ালের টাইমে, আর এখন ওকে পার্মানেন্টলি নিয়ে নিছে। আমি মনে করি যে এভারটন মানে হামেস রড্রিগেজ, আমি মনে করি এটাই যে ব্যাপার যে মানে যেটা আমরা ব্রুনো মানে ফার্নান্ডেজের পারফেক্ট ব্যাপারটা বলি, ম্যাচ যে হামেস সে রড্রিগেজ আসছে, আর অ্যানচেলটি সে একটা পারফেক্ট আসছে ম্যাচ। হ্যাঁ, টিম ব্রুনো ফার্নান্ডেজ আসছে ইউনাইটেডে, কিন্তু অ্যাটাকিং এর একটা ব্যাপারটা চেঞ্জই হয়ে গেছে। ঠিক সেম ভাবে হামেস রড্রিগেজ আসছে, এভারটনের অ্যাটাকিংটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আর অ্যাঞ্জেলটি 110% ওটা কাজে লাগাচ্ছে। মানে এভারটন আর প্রিভিলেজ টু হ্যাভ হিম অ্যানচেলটি। প্রবাবলি ফর শিওর, মানে এটা এটা yes, 60 উইন সেটা কোনো পিএলএ, ডাউট নাই। 100 ম্যাচ এটা 60 উইন। এটা অ্যানসেলটি ইজ এ গ্রেট ম্যানেজার, মানে সে ফর্ম কত মাল্টিপল টাইম চ্যাম্পিয়ন্স লিগ উইনার। মানে এবং লাডিসিমাও তো সেই জিতেছিল। লাডিসিমা সে জিতেছে। এসি সেই মিলানের ছিল। গ্রেটেস্ট, এসি মিলানের রিসেন্ট টাইমসে যে গ্রেটেস্ট টিমটা ছিল ওটা তো ওরই ছিল। হ্যাঁ হ্যাঁ, 2007 এ যেটা ছিল, বেসিক্যালি ওটাই বললাম। 2007 এ। 2000 না, সে 2003 থেকে শুরু করে 7 পর্যন্ত ছিল ওই টাইমটা। না না হ্যাঁ তা ছিল, বাট 7 এ তো সে চ্যাম্পিয়ন্স লিগটা জিতলো, আমি ওটা বলতেছি 7 এর টাইমেই মানে ওই টিমটা। হুম হুম। সো আবার 5 এও 5 গেছিল। জিততো, জাস্ট 5 টা একটু অঘটন হয়ে গেছে। এটা তো মানে কর্নাভাইরাস থাকলে আর আসলে জিততো না। 3-0 লুজ, মানে যাই হোক না 2005 মানে এ ওটা কর্নাভাইরাস আসলে থাকলে আমি জিততো না। আসলে ওটা বলে লাভ নাই। না অনেস্টলি যদি আমাকে আস্ক করা হয়, না না অনেস্টলি যদি আমাকে আস্ক করা হয় যে চোখের ব্যাপার না, আমি শুধু একটা কথা বলবো, যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে গ্রেটেস্ট ফাইনাল অফ অল টাইম চ্যাম্পিয়ন্স লিগের, অনেকেই বলবে যে 99 এর ফাইনাল। অবশ্যই লাস্ট মিনিটে 2 গোল ইউনাইটেডের হয়ে অসাধারণ, ওই বায়ার্ন মিউনিখের টিম না লাস্ট 10 মিনিট ছিল মানে সেই নো প্রবাবলি লাস্ট ইউনাইটেড লাস্ট 3 মিনিটস এক্সট্রা টাইম লাস্ট 10 মিনিট ইউনাইটেড লাস্ট 2 মিনিটসে ছিল, লাস্ট 10 মিনিটস লাস্ট 3 মিনিট, ইয়া লাস্ট 3 না 2 মিনিটস এরকম কিছু একটা ছিল। এক্সট্রা টাইমে তো 2টা গোল হইছে। 2 মিনিটস। আচ্ছা 88 মিনিটের পর থেকে হইছে, 88 মিনিটের পর থেকে হ্যাঁ, হইছে। এক্সট্রা টাইমে গিয়ে দুটো হয়েছিল। সো অনেকে এটা বলতে পারে, অবশ্যই এটা খুবই 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 অসাধারণ একটা ম্যাচ ছিল, জাস্ট বিকজ হচ্ছে একটা টান টান উত্তেজনা ছিল, লাস্ট মোমেন্টে 2 গোল, অবশ্য 1-0 পিছায় ছিল। বাট যদি 2005 এর ম্যাচটায় আসি, 3-0 তে তুমি পিছায় আসো, ওখান থেকে ব্যাক করা মানে ব্রিলিয়েন্ট ম্যাচ। তাও আবার ওরকম এসি মিলান টিমের সাথে। আর ডিউডেক ছিল মনে হয় ওই টাইমে গোলকিপার। শেফচেঙ্কোর ওই আমার এখনো মনে আছে, শেফচেঙ্কোর খুব সম্ভবত এক্সট্রা হাফের মানে সেকেন্ড হাফটায় মানে 110 না 12 মিনিটে একটা মানে এমন একটা সেভ দিছিল, মানে একদম ব্ল্যাঙ্ক পয়েন্ট পজিশন ছিল, মানে তার জন্য নিশ্চিত গোল। শেফচেঙ্কো জীবনে মিস করে না, ওটা ধরে ফেলছে। আমার কাছে ওটা মনে হয় প্রবাবলি দ্য গ্রেটেস্ট ফাইনাল ম্যাচ অফ অল টাইম চ্যাম্পিয়ন্স লিগের, আমার কাছে ওটাই সবসময়। সো এটাই বলতেছি, অ্যাঞ্জেলটি যেরকম কোচ, সে ডেভেলপ করে যেসব প্লেয়ারকে, সো আমি মনে করি এভারটনে খুব ভালো একটা ভবিষ্যৎ দেখতেছি অনেস্টলি। আর নেক্সট ম্যাচটা দেখার জন্য আমি খুব ইচ্ছা আছে যে লিভারপুলের এগেইনস্টে কি হয়। হ্যাঁ অবশ্যই হারতেই পারে, বাট ওয়ান সাইডেড হবে না। স্পেশালি যদি ট্রান্সফার মার্কেটে ব্যাকআপ করে এভারটনের ওনাররা স্পেশালি, তাহলে একটা আরো ভালো ভবিষ্যৎ হবে এভারটনের। যদি ওরা আরেকটা খুব হোল্ডিং ভালো মিডফিল্ডার নিয়ে আসতে পারে, বা একটা সেন্টার ব্যাক যদি নিয়ে আসতে পারে, ভালো ছিল। এদের ট্রান্সফার উইন্ডো এবার খুব ভালো ছিল, দে বট সাম ভেরি গুড প্লেয়ার্স। আমি মনে করি ওরা যদি আরেকটা সেন্টার ব্যাক আনতে পারে, অবশ্যই একজনকে নিয়েছে, স্পেশালি আলানের মতো সিডিএম কে যে তারা স্কাউট করে নিছে, দ্যাটস এ বিগ ডিল। কারণ আলানকে কিন্তু মেজরিটি অফ দ্য টিমরা কিন্তু নোবডি গেভ হিম দ্যাট মাচ ইম্পর্টেন্স। এইজন্য আমি পছন্দ করছি যে এভারটন আলানকে নিয়ে আসছে প্রিমিয়ার লিগে। ইভেন ডুকুরেও কিন্তু এমন একটা প্লেয়ার, অনেক সময় অ্যাটাকিং এ বেশি চলে যায়, বাট তার ডিফেন্সিভ রেটও কিন্তু খুব ভালো। না বাট সে কিন্তু ডিফেন্ড করতে পারে, ফিজিক্যালিটি আছে। হ্যাঁ, প্রিমিয়ার লিগ প্লেয়ার অলরেডি ওকে সবাই চিনতো যে ইজ আ ডিসেন্ট প্লেয়ার। আলান কিন্তু সিরিয়াতে মানে ফেমাস ছিল, বাট আদার দেন দ্যাট সিরিয়ার বাইরে থেকে কেউ অত মানে প্রিফারেন্স দিত না। বাট মানে আলান মানে শোড হিজ ক্লাস প্রবাবলি এই 3-4 ম্যাচে আমি বলবো। আর আশা করি সে লিভারপুলের এগেইনস্টে খেলবে। আর এবার লিভারপুলের এগেইনস্টে মনে হয় আমি আশা রাখি
যে বেস্ট 11 থাকবে প্রবাবলি। এখন এটা একটা ব্যাপার যে রিচার্লিসন স্টার্ট করবে কিনা, যদি স্টার্ট করে তাহলে বেস্ট 11 থাকবে। পুরি মানে ম্যাচটা ব্রাজিলের টিমে ছিল। রিচার্লিসন আজকে ব্রাজিলের ম্যাচ আছে, সো আলটিমেটলি দেখা যেতে পারে যে আজকে দেখা যেতে পারে যে ও তো কোথায় আমি আছে, একটু যদি quick বেঞ্চে থাকে prediction- তাহলে বুঝবো হুম শিওর। রিচার্লিসনকে তো উঠায় ফাইনাল- ফেলছিল খুব সম্ভবত কয় মিনিটে, দাঁড়াও এক সেকেন্ড আমি যদি একটু বলি। রিচার্লিসনকে উঠায় ফেলছিল হচ্ছে 25 মিনিটেই, কারণ সে ইনজুর্ড ছিল, ইনজুর্ড হয়ে পড়ছিল আবার। মানে সে কিন্তু ফুললি ম্যাচ ফিট ছিল না, বাট তারপরে ওকে নামানো হয়েছিল জাস্ট বিকজ সে বলছিল যে না, আমি পারবো, বাট দেন এগেইন একটু বাজে ভাবে ইনজুরি হয়েছে। এখন দেখা যাক আসলে ব্যাপারটা কি দাঁড়ায়, কবে সে স্টার্ট করে। রিচার্লিসনের পজিশনে খেলতে পারে এরকম অন্য কোন প্লেয়ার আছে? প্রিমিয়ার লিগে মানে এভারটনই না For এভারটন Everton, এভারটন হ্যাঁ। এভারটন অ্যালেক্স ইওবি। আমি রিচার্লিসনের মানে ট্রাস্ট করাটা ওকে টাফ, কারণ ও যদি এরকম একটা ওপেন গোল চান্স পায় ও মিস করতে পারে। এরকম প্লেয়ার মানে ওর ফিনিশিংটা এত ভালো না, বল নিয়ে Alex যাবে Iwobi। সামনে, কিন্তু না রিচার্লিসন ও বল কারটা? নিয়ে যাবে রিচার্ড, হ্যাঁ, কিন্তু রিচার্লিসন ওই যে finishing- টটেনহ্যামের clinical এগেইনস্টে যেটা finishing করছিল আর কি। হ্যাঁ, একটু এই যে লামেলা type আমি মনে বলতে করি গেলে। এই পজিশনটাতে আমি মনে করি এই ব্যাপারটাতে অ্যাঞ্জেলটি একটু ভালো কাজ করবে তাকে দিয়ে, কারণ আসলে অনেকে কিন্তু উন্নতির দিকে, রিচার্লিসনকেও কিন্তু লাস্ট সিজনে সে যে পারফরমেন্সটা দিছে অ্যাঞ্জেলটি ছিল, আর সে লাস্ট সিজনে কিন্তু খুব ভালো পারফরমেন্স দিয়ে আসছে গোল স্কোরিং এর ব্যাপারে হোক, কারণ সে কিন্তু ওই টাইমে স্ট্রাইকারের পজিশনে খেলতো, লেফট উইং এ অত খেলতো না, কম খেলছে, স্ট্রাইকার পজিশনে বেশি খেলছে লাস্ট সিজনে। সো আমি মনে করি এই ব্যাপারে তাকে একটু মানে আরেকটু ওয়ার্ক করতে হবে, বাট দেখা যাক Finishing-টা। ব্যাপারটা কি দাঁড়ায়। ফিনিশিংটা তার একটু ওয়ার্ক স্টার্লিং করতে হবে ইন টার্মস অফ লেফট উইং এর। হ্যাঁ, স্টার্লিং Sterling এর- ফর এক্সাম্পল ফিনিশিং একটা হ্যাঁ। বড় ইস্যু ছিল, কিন্তু লাস্ট Issue দুই ছিল। সিজনে বলা গেলে যে ওর মানে ফিক্স হয়েছে। ওকে জিজ্ঞেস করা হয়েছে পেপ গার্ডিওলাকে যে হোয়াট অ্যাডভাইস উইল ইউ গিভ স্টার্লিং টু ইমপ্রুভ হিজ ফিনিশিং। ওই পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সটা দেখছিলাম আমি, পেপ গার্ডিওলা বলছে যে ফাইন্ড অ্যানাদার কোচ। সো তারপরের সিজন থেকে হি স্টার্টেড প্লেইং ভেরি ওয়েল। সো মানে জিনিসটা কি যে কিছু কিছু ইনিশিয়েটিভ নিজেরই নিতে হবে, কোচের সাথে কথা বলতে হবে, ফরওয়ার্ড কোচের সাথে যে আমি কিভাবে কি করতে পারি। এন্ড স্টার্লিং ইজ নাও বলা যায় ডিপেন্ডেবল। একটা বিশাল মিস করছে অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে, আই এম নট গোইং টু হ্যাঁ। ডিসকাউন্ট দ্যাট, বাট দ্যাট ওভারঅল ডাজন্ট পুরো মিন যে সে সিজন ডিপেন্ডেবল না, অবশ্যই ডিপেন্ডেবল। এখন ডিপেন্ডেবল। রিচার্লিসনের এরকম মানে ফলো থ্রু করা উচিত, একটু উন্নতি করতে হবে তাকে, আমি মনে করি এই জায়গাটাতে সে কিন্তু ব্রাজিলিয়ান উঠতে তো পারবে। হয়ে যাবে, এটা ব্যাপার না, ব্রাজিলিয়ানরা হয়ে যায়। তো I আমি hope so. এভারটন নিয়ে একটু কথা বলছি আমরা, যে তাদের ডার্বি নিয়ে কথা বলি, এভারটন লিভারপুলের স্কোর লাইনে প্রেডিকশনটা জানতে চাই একটু ছোট করে। এভারটন ভার্সেস লিভারপুল না লিভারপুল ভার্সেস এভারটন, খেয়াল করে নিও। এভারটন home হোমে yes. কার হবে? হোমে এভারটনের হোমে আই গেছে ম্যাচটা। 4-0 লিভারপুল। ওর নিয়ে 4-0 লিভারপুল। বোল্ড। It 0-4 means it's gonna be a one-sided match. ওয়ান সাইডেড, একদম লিভারপুল খাই দিবে। এটা কি আপনি সার্কাস্টিক বললেন নাকি অরিজিনালি বললেন? না না না, জাস্ট এরকমই হচ্ছে যতটুকু আমার দেখলাম। জিনিসটা কি, আমারও মনে হচ্ছে লিভারপুল জিতবে জাস্ট বিকজ অ্যাসেম্বলির কাছে যে তারা হারছে, মানে না না, জিততেই পারে, আমি ওটা নিয়ে বলছি না, আমি খালি বলছি ওয়ান সাইডেড নিয়ে। আমি এক্স্যাক্টলি ওয়ান সাইডেড দিব না, আমার অপিনিয়ন হবে 3-1। 3-1 তো ডমিনেশন ম্যান। ফ্যাবিনিও খেলবে, সবাই ডাউট করবে যে না গোমেস খেলতে পারতেছে না, ট্রেন্ট আলেকজান্ডার ট্র্যাক ব্যাক করে না, কিন্তু আমার একদম লিভারপুলের এমন দিকটা ট্র্যাকিং দিবে লিভারপুল। এটা কিন্তু সত্য কথা। আমারও তাই মনে হচ্ছে সেটাই। লিভারপুল কিন্তু এবারে দেখে না কাম ব্যাক ভেরি স্ট্রং। আই প্রতিটা হোপ টিমই মানে কিন্তু কম বেশ কামব্যাক করার চেষ্টা করছে এভাবে, যেমন হচ্ছে চেলসি যেমন 3-0 পিছে থাকার পরে 3-3 ব্যাক করার পর আবার 4-0 জিতছে। এটা লিভারপুল তো এটি- বিকজ ওদের কিন্তু হুম। এটা মনে করেন বলে লাভ নাই, শুনে যে 3-1 আমি এজন দিচ্ছি আর কি। নরমালি এই রেজাল্টটা যদি না হয়তো অ্যাস্টন ভিলার সাথে, আই উড হ্যাভ প্রবাবলি সে যে এভারটন 2 লিভারপুল 2, বাট বিকজ অফ দিস অ্যাস্টন ভিলার রেজাল্ট আমার কেন জানি মনে হচ্ছে লিভারপুল এর গো হ্যামারড অন এভারটন। এরকম হয়, প্লেয়ারদের ইগো থাকে যে না হারছি দূর একটা কি হলো, একটা অবশ্যই। এখন একটা কামব্যাক করতে হবে। স্পেশালি ইউনাইটেড যেরকম, ইউনাইটেড নেক্সট ম্যাচ নিউক্যাসল এগেইনস্ট একটা বিশাল কামব্যাক করে 1-0 জিতবে। আই ডোন্ট থিংক সো 1, হ্যাঁ কাম ব্যাক করে 1-0 1-0 এটা হইতে পারে। তো সাগর ভাইয়া, আপনি তো ফার্স্টে কি বলবো, এভারটন নিয়ে অনেক আশাবাদী, আপনি কি বলবেন? যদি বেস্ট 11 থাকে এভারটনের, আমি আগের থেকে বলে দিই, আমরা লাইন আপ কেউ দেখতেছি না বিকজ অনেক পরে ম্যাচ, 17 তারিখে ম্যাচ, আরো এক সপ্তাহ 1.5 সপ্তাহ পরে। সো যদি আলান স্টার্ট করে, মানে সোজা হিসাব বেস্ট 11 যদি থাকে, লাইক রিচার্লিসন, আলান যদি ওরা থাকে, সিগুরসন থাকুক না থাকুক ডাজন্ট ম্যাটার, আবার থাকলেও ভালো, হোমেস না থাকলেও সমস্যা নেই,
আলটিমেটলি যদি বেস্ট 11 থাকে এবং লিভারপুলেরও প্রবাবলি বেস্ট 11 থাকে বিকজ মানে ব্যাক করবে, আই হোপ সো, থিয়াগো ব্যাক করবে, সো লিভারপুলও ব্যাক করার চান্স আছে। আলটিমেটলি আমি মনে করছি ইটস গোনা বি আ ড্র, it's gonna be a draw, 2-2 draw, not 1-1, even not 1-1, 2-2 or Everton's gonna win. আমি দেখছি না কেন লিভারপুল জিততে জাস্ট বিকজ হচ্ছে ক্লপের মিস্টেকস এর কারণে। যদি ক্লপ তার মিস্টেক থেকে শিক্ষা নেয়, লাইক হচ্ছে জো গোমেজকে যদি সে এখনো স্টার্ট করায়, আমি অবশ্যই বলবো এভারটনস গোনা প্রবাবলি গোনা উইন দ্য ম্যাচ, প্রবাবলি, জাস্ট প্রবাবলি। এটা একটা খুবই মানে গাট ফিলিং বলতেছে আমার। উইনিং স্কোর কত হবে যদি হয়? উইনিং যদি স্কোর তাহলে 2-1 লিভারপুল's gonna score for sure, লিভারপুল gonna score for sure, বাট যদি এভারটন জিতে, এভারটন আমি কি বললাম, যদি ড্র হতে পারে, ড্র যদি হয় তাহলে 2-2, 1-1 হবেই না, এটা এই ম্যাচ 1-1 এর কোনো না। আর যদি জো গোমেজ স্টার্ট করে তাহলে আমি বলবো 2-1 এভারটন জিতবে, কারণ যত কিছুই হোক আমি জো গোমেজের উপর সেই মানে আশাটা একেবারেই রাখতে পারতেছি না, বিকজ ইটস হাই টাইম ম্যান, ইটস রিয়েলি হাই টাইম। তুমি লাস্ট সিজনও যদি আমি আসি, লাস্ট সিজন থেকে সেই সিজন পর্যন্ত সেম মিস্টেকস গুলো করতেছি, ইভেন দো হি ইজ আ রিয়েলি গুড সেন্টার ব্যাক, বাট এগেইন ক্যালভার্ট লুইন চান্স পাইলে সে প্রবাবলি স্কোর করবে। আর হামেস রড্রিগেজ এইসব জায়গা থেকে পাস বের করতে খুবই 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 মাহির, খুবই অভিজ্ঞতা রাখছে, সো আমি এই জায়গা থেকে বলতেছি আর কি। আর যদি ফাবিনো স্টার্ট করে সেন্টার ব্যাকে, চান্স বেটার, আমার লিভারপুলের চান্স খুব কম লাগতেছে, অনেস্টলি আমার লিভারপুলের চান্স খুব কম লাগতেছে, মানে একটু বেটার খেলবে ডিফেন্সিভলি যদি ফাবিনিও স্টার্ট করে। ফাবিনো সেন্টার ব্যাকে স্টার্ট করলে লিভারপুল খুবই ভালো পারফরম্যান্স দিবে। ওকে ভাই, বাট আমার বেশি চান্স মনে করতেছি আমি ড্র, দুইজনই যদি একটা ফুল টিম নিয়ে নামে ড্র, 2-2 আচ্ছা 1-1 তো না, ভাই 1-1 না। ওকে সাগর ভাইয়া, আমি একটু আসি এখানে, আমি প্রিমিয়ার লিগের পুরো সামারি কনক্লুশনে আসি। মানে মানে যা দেখলাম গেম উইক 4-এ যেটা হলো এই পর্যন্ত, তো আপনারা এটা কি চিন্তা করেন মানে এখন প্রিমিয়ার লিগের মানে যেটা টাইটেলের চ্যালেঞ্জ বেড়ে গেছে, আর আমরা এই সিজনে কি আনএক্সপেক্টেড রেজাল্ট এক্সপেক্ট করতে পারি নাকি আরো ইন ফিউচার? আনএক্সপেক্টেড ওয়ান অফ ম্যাচেস রেজাল্টগুলো আমার মতে আরো হইতেই পারে এগুলো, বিকজ এখন কোনো, আমি একটা কথা বলতে চাচ্ছি কি এই জিনিসগুলো একটা ক্রাউড না, এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। মানে ক্রাউড যদি থাকতো, ইউ উডন্ট সি লিভারপুল কনসিডিং 7 গোলস এভার, কখনো না। আর এই যে একটা জিনিস যে মানে সিটি 5টা গোল খাইছে, ক্রাউড থাকলে এটা কখনো হবে না। ক্রাউড একটা ফ্যাক্টর আনে যে প্লেয়ারদেরকে মোটিভেট করে ভালো পারফর্ম করার জন্য। এখানে প্রথমে বলছিল যে আমাদের ইউনাইটেডের যে পগবা ম্যাচের মধ্যে দাঁড়াতে হেঁটে হেঁটে বেড়ায়, ক্রাউড যদি থাকে সে অবভিয়াসলি হেঁটে বেড়াবেও, বাট কম টাইম হাঁটবে, একটু হলে দৌড়ানোর চেষ্টা করবে, একটু হলে মোটিভেশন দিবে, গালি দেয় তো ক্রাউড, হ্যাঁ এক্স্যাক্টলি, ক্রাউড গালি দিবে, মানে বাপ মা নিয়ে মানে নানি দাদি ছাড়ে না সব গালি। তোমার crowd যদি থাকে, আমি রেসিস্টে হ্যাঁ, যাচ্ছি না, ওটা প্রবাবলি অতটা দেয় না নিজেদের প্লেয়ারদেরকে, বাট মনে কর পারফরমেন্স বেস কিন্তু অনেক অ্যাবিউসেস আসে। এই জন্যই বললাম ক্রাউড যতদিন ধরে না আসবে, এরকম বড় বড় টিমরা কিন্তু এরকম 2-1টা ম্যাচ ওয়ান অফ বাজে যেতেই পারে আমার অপিনিয়নে। বাট আমার মনে হয় ফেক ক্রাউড, যেটা ফেক ক্রাউডটা আমাদের ইয়েতে না দিয়ে আমাদেরকে না দিয়ে প্লেয়ারদেরকে দেওয়া উচিত। ট্রু, আমি এটাই বলতে চাচ্ছিলাম, প্লেয়ারদেরকে দেওয়া দরকার আসলে, কারণ প্লেয়ারদের জন্য ইটস মোর ইম্পর্টেন্ট দেন আস। আর প্রিমিয়ার লিগ চ্যালেঞ্জেস হিসাবে আই ডোন্ট থিঙ্ক আদার দেন লিভারপুল আর সিটি কেউ চ্যালেঞ্জ করবে, সো আই ডোন্ট থিঙ্ক এখানে আমার ওপিনিয়নে আর কেউ আর না এখানে। এই যে আর আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই যে আনএক্সপেক্টেড রেজাল্ট যেটা হলো লেস্টার যেমন সিটিকে হারালো, ম্যান সিটিকে 5-2, মানে তার পরের নেক্সট ম্যাচই ওয়েস্ট হ্যামের সাথে ছিল, মানে সবাই ভাবছিল লেস্টার জিতবে, বাট দ্য থিং ইজ ওয়েস্ট হ্যাম 3-0 জিতে গেল। আবার বললাম যে আনএক্সপেক্টেড হবে যে লেস্টার হোম ম্যাচ ছিল, অ্যাপারেন্টলি হোম ম্যাচ হওয়ার পরে তারা হারছে। ওয়াই জিমার কি মনে ক্রাউড যদি থাকতো, হোম ম্যাচে তো আবার ফার্স্ট হাফে 2-0 ডাউন, ক্রাউড থাকলে ফার্স্ট হাফে এরকম পারফরমেন্স কখনো দিত না লেস্টার, কখনো না। তো বেসিক্যালি প্রত্যেকবার যে কথাটা বললো যে ক্রাউডের যে আমাদেরকে যে এক্সপেরিয়েন্স দিচ্ছে ওগুলো আসলে প্লেয়ারদেরকে দেওয়া দরকার। আর সবথেকে অবাক কর আরো লাগছে আমার কাছে, তারা একটা শট অন টার্গেটও নেয় নাই, দ্যাটস শকিং, অলদো দে হ্যাভ 69% অফ পজিশন লেস্টার সিটি। আর এমনও না যে তাদের টিমে কোনো ভালো প্লেয়াররা ছিল না, বার্নস ছিল, ভার্ডি, ইউজি পেরেজ, ইভান্স, সোয়নচু, স্মাইকেল, টিলেমেন্স, অলমোস্ট কম বেশ সবাই করছে, মোরাললেস সবাই ছিল, মোরাললেস। 2-0 ডাউন হওয়ার পর যদি বাস বসায় দেয় ওয়েস্ট হ্যাম, তাহলে তো আর লাভ নাই, এটা একটা খুব ডিফিকাল্ট। আমার কথা এই জায়গাটাতে মানে ওরা শট অন টার্গেটই আনতে পারে নাই। আর এখানে 31% পজিশন রেখে ওয়েস্ট হ্যামে
6টা শট অন টার্গেট আনছে আর 5টা অফ টার্গেট। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে তারা কাউন্টার অ্যাটাকস বেশি দিছে, আর লেস্টার কাউন্টার বেশি খাইছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ইটস শকিং ম্যান, ইটস রিয়েলি নট শকিং, বাট ব্যাপার হচ্ছে এটাই যে মানে পিওর ট্যাকটিক্যালি যদি তুমি ক্লিক না করতে পারো তাহলে এটাই হবে। ট্যাকটিক্যালি আমি হেরে এটাই গেছে লেস্টার, যার কারণে ওই দুইটা আর্লি গোলস, না হলে হতো না। ইয়া, ইন 35 মিনিটস 2-0 ডাউন। লাস্ট সিজন টপ 4টা লেস্টারের হাতেই ছিল, কিন্তু টপ 4 মানে তোরা বেসিক্যালি কি বলবো, একটা স্ট্যাট দেখলাম যে সাউথহ্যাম্পটনকে যে 9-2 হারাইছে লেস্টার, সেই উইক থেকে লাস্ট সিজন পর্যন্ত, মানে লাস্ট ম্যাচ পর্যন্ত সিজনের, যদি মানে পয়েন্টস গুলা কাউন্ট করা হয় সাউথহ্যাম্পটন আর লেস্টারের, তাহলে দেখা যাবে সাউথহ্যাম্পটনের পয়েন্টস বেশি। এরকম একটা স্ট্যাট দেখছিলাম ইন্টারনেটে, এবং ওইটা একটা ইটস এ থিং অফ মেন্টালিটি। আসলে সাউথহ্যাম্পটনকে হয়তো তার ম্যানেজার বলছে যে দেখো, লেটস নট হ্যাভ দিস হ্যাপেন এগেইন। তারা হয়তো ড্র, হারছে, তারপরে আবার কয়েকটা জিতছে, এরকম হয়তো কম্বিনেশন করেছে। কিন্তু লেস্টার আসলে তারা টপ 4টা মানে হারাইছে তাদের নিজের দোষে। ইউনাইটেডের টপ 4 হওয়ার কথাই না, লেস্টার অনেক আগায় ছিল, কিন্তু এটা লেস্টারের ইনকনসিস্টেন্সির কারণে। এটা হওয়া উচিত না। ব্রেন্ডন রজার্স খুব এক্সপিরিয়েন্স একটা ম্যানেজার, আগে হয়তো ছিল না, লিভারপুলে যখন ছিল এত এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু হি শুড হ্যাভ, মানে কি বলবো, আরো ম্যানেজ করা বেটার। লাস্টে চোখ করার হিস্ট্রি আছিল তো লিভারপুলের সাথে। ওইটা আসলে লিভারপুলের এখন তুমি একজনকে দোষ দেওয়া যাবে না, এখানে ম্যানেজারকে দোষ দেওয়া যাবে না। এখানে স্টিভি যে সবাই বলতেছে আর স্টিভি জি তো স্লিপ করছে, এখানে একটা জোকও আছে স্লিপি জি সামথিং লাইক দ্যাট। আরে यार অনেকে এরকম করছে আলটিমেটলি, এখানে অনেকে এরকম। অন্যান্য লসও হয়েছে বেসিক্যালি, এমন না যে লস হয় নাই। লস তো অন্যান্য ম্যাচেও লস হয়েছে আলটিমেটলি। সো এটা কোনো পার্টিকুলার কোনো পার্সনকে বা পার্টিকুলার কোনো ম্যানেজারকে বা পার্টিকুলার কোনো প্লেয়ারকে মানে দোষারোপ করে আসলে লাভ নেই এখানে। জন টেরিও করছে, জন টেরিও চ্যাম্পিয়ন্স লিগ, আমি তো তাহলে কি এখন সবাই বলে জন টেরি চ্যাম্পিয়ন্স লিগ হারাইছে ম্যান ইউর এগেইনস্টে? এভাবে যদি বইলা দেই তাহলে তো ভাই মানুষজন তো রাস্তা ধরে পিটে। ওই সিজনে ম্যান সিটি ভার্সেস লিভারপুল হয়েছিল এবং কোম্পানি একটা ক্লিয়ারেন্স মিস করছিল বেসিক্যালি, ওইটারও ছোট্ট একটা মিম ছিল, ওই কুটিনিওর একটা গোলের এগেইনস্টে। সো মিস্টেকস প্লেয়ারও করে, বাট স্টিল সিটি ওয়ান। আর গোল ডিফারেন্স হিউজ ছিল সিটি আর লিভারপুলের মধ্যে, ম্যাসিভ গোল ডিফারেন্স। ওকে ভাইয়া, আমরা আমাদের এটা লাস্ট টপিক, যেটা মানে এই সিজনে সামার ট্রান্সফারে, এটা বলতে গেলে আমাদের লাস্ট আর্গুমেন্ট বলতে গেলে তো ডেস বার্সেলোনায় গেছে, এটা নিয়ে কি বলবেন? ও আইএক্স এ ছিল, unnecessary right back for Barcelona আমার opinion-এ, and very talentful and very skillful right back, very skillful right back. even আমরা কিন্তু লাস্ট ম্যাচে তো মনে হয় আলবাকে হ্যাঁ লাস্ট ম্যাচে ছিল এটা, মানে সেভিয়ার এগেইনস্টেই যেটা খেলা হইলো, ওই ম্যাচে কিন্তু আলবা একটু ইনজুরিতে পড়ছিল 75 মিনিটসে এবং ডেস্ট ডেবিউ করছে, মানে লাস্ট 15 মিনিট সে খেলছে, সে লেফট ব্যাকে খেলছে, বাট তারপরেও তার মধ্যে যে স্কিলটা বা তার মধ্যে যে ট্র্যাক ব্যাকিং এর ব্যাপারটা বা স্ট্রেট ফরওয়ার্ড লাইনে যাওয়া, খুবই স্কিলফুল প্লেয়ার। আমি আশা করি যে সে অনেক ভালো পারফরমেন্স দিবে। বেস্ট। আর আরেকটা হচ্ছে মানে মোয়েস্কিন মানে লোনে গেল পিএসজি তে। এটা তো মনে এভারটন থেকে গেছে আই গেস, রাইট? এভারটন। ওর জন্য ভালো, ওর জন্য অবশ্যই ভালো, কারণ এভারটনের ম্যাচ স্টার্ট করবে সে আপনার পিএসজি তে, যে মোয়েস্কিন কিছু ম্যাচ হয়, যেমন ওখানে একটা পিএসজির একটা স্ট্রাইকার ছিল না, কি জানি চুমোটিং না কি জানি, ও তো লোনে চলে গেছে, এই জন্য ওকে নিয়ে আসে জাস্ট বিকজ হচ্ছে কিছু ম্যাচে রোটেশন করানোর জন্য। পিএসজি কিন্তু প্রচুর রোটেট করে তাদের প্লেয়ার্স গুলো, বিকজ তাদের স্কোয়াড কিন্তু অনেক বড় এবং তারা প্রচুর রোটেট করায়। আলটিমেটলি এটা ময়েস্কিনের জন্য একটু ভালো হবে, বিকজ এমবাপে, নেইমার, ইভেন হচ্ছে পিএসজি তে কে আছে, মার্কুনিওস আছে, নাভাস আছে, মানে আমি বলতেছি এক্সপেরিয়েন্স প্লেয়ার্স অনেক আছে, ইকার্ডি আছে অ্যাজ এ স্ট্রাইকার। ডেভেলপমেন্ট হবে, বাট সে ডেভেলপমেন্ট হবে পরে, গেম টাইম তো আরো কম পাবে আমার অপিনিয়নে, গেম টাইম সে এভারটনের চেয়ে কম পাবে। এভারটন এখন ব্যাপার থেকে আছে আসলে ক্যালভার্ট লুইন থাকতে ময়েস্কিনের চান্স খুব কম। সো আলটিমেটলি যেহেতু এমবাপে, ইকার্ডি আছে, আরো বড় দুটো, ইভেন ডিমারিয়াও আছে, আমি কি বললাম, আমি শুধু একটা কথাই বললাম যে হচ্ছে পিএসজি প্রচুর রোটেট করে, আর প্রচুর রোটেটের কারণে আমি মনে করি সে ফার্স্ট 11-এ মানে কিছু ম্যাচেস বেশি খেলার পসিবিলিটিস আছে, কিছু ম্যাচেস, বিকজ আলটিমেটলি কিন্তু ক্যালভার্ট লুইন থাকতে আমি মনে করি না যে ওকে কখনোই বসাবে যদি না ইনজুরিতে পড়ে। এটা একটা ব্যাপার, আমি মনে করি এটা খুব ভালো মুভ হয়েছে এভারটনের জন্য। আর তার জন্য
সে যত ভালো ডেভেলপ করবে তখন অবশ্যই সিজন শেষে আবার ব্যাক করবে, যদি সেই পারফরমেন্স দেখতে পারে তাহলে অবশ্যই কার্লো অ্যাঞ্জেলটির জন্য ভালো, তার অপশনস বাড়বে আর কি বেসিক্যালি। বেন গড্রিকেও সাইন করলো নরউইচ থেকে এভারটন, পার্মানেন্ট আই এম সরি, ডিফেন্ডার বেন গড্রিক ও আচ্ছা, যে নরউইচ থেকে। এই এভারটন রিসেন্টলি নরউইচ থেকে লেস্টারে গেছে না নাকি? না না না, লেস্টারে গেল না, এভারটনে যেটা গেল, এভারটনে যেটা গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমিও আসলে ওর খেলাটা এখনো পর্যন্ত দেখা হয়নি, আলটিমেটলি ওটা ব্যাপারে আসলে কমেন্ট করাটাও ইনজাস্টিস হয়ে যায়। আচ্ছা, আরেকটা মানে প্রত্যয় ভাইয়া, ডিয়েগো ডালত মানে লোন মুভ গেছে এসি মিলানে। তারটা ফলো করি নাই। ডিয়াগো ডালট কি এসি মিলানে গেছে কার থেকে? কোন ইউনাইটেড ম্যান থেকে ইউনাইটেড রাইট ব্যাক ছিল থেকে রাইট ব্যাক। আই থিংক ইটস গুড ফর ডিয়েগো ডালট, কারণ সে ইউনাইটেডের টিমে রাইট ব্যাকে ওদের আসলে প্রিফারেড প্লেয়ার ছিল না। আমরা যখন দেখতে পাচ্ছি ওয়ান বিসাকা ইনজুর ছিল, ওয়ান বিসাকা যখন খারাপ খেলতেছিল তখন ফসু মেনসা যে মনে করো 2 বছর ধরে ইউনাইটেডের জন্য খেলে নাই, তাকে মানে প্রিফার করা হয়েছে ডালটের আগে। সো ডালটের জন্য এটা একটা বেটার মানে ভালো হয়েছে অ্যাকচুয়ালি যে সে এসি মিলানের মতো একটা টিমে গেছে, প্রবাবলি ওখানে যে ভালো খেলবে। রেগুলার খেলাটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যদি রেগুলার খেলে দেখাইতে পারে মানে গেম টাইমটা তা পাওয়া দরকার। ইউনাইটেডে সে কোনো গেম টাইম বিকজ পাচ্ছে না। এসি মিলানের কিন্তু লেফট ব্যাকটা একটু ভালো, অবশ্যই ভালো, যে থেও হার্নান্ডেজ মনে হয় খেলে এসি মিলানের লেফট ব্যাকে, সো সে ভালো প্লেয়ার। আর এদিকে রাইট ব্যাকটা যদি একটু শক্ত হয়, এবং এসি মিলানের মনে এখন কোচ করছে তো গাটুসো নাকি গাটুসো নাপোলিতে গেছে, আই এম সরি, সরি গাটুসো তখন নাপোলিতে গেছে, আই এম সরি। সো আলটিমেটলি মানে থেও হার্নান্ডেজ যেহেতু একটা লেফট ব্যাক আছে, মানে দুটোই ফুল ব্যাক যদি একটু শক্ত হয় তাহলে ভালো হবে, আশা করি সে ডেভেলপ করবে। আমার এটা ডালট অনেক অ্যাটাকিং লেফট ব্যাক, ডালট আসলে ডিফেন্সিভলি খুবই বাজে, বাট অ্যাটাকিং সাইড দিয়ে সে ভালো আছে। সো এটাই বললাম যে আশা করি সে ডেভেলপ করবে তার এই ব্যাপারটা নিয়ে, কারণ সে যদি ম্যাচেস বেশি খেলতে পারে, চান্সেস বেশি পায় খেলার, গেম টাইম বেশি পায়, তাহলে আমি মনে করি একটা প্লেয়ার অবশ্যই কোনো না কোনো ভাবে ইমপ্রুভ করবেই। ম্যাচেস যত বেশি খেলবে তত ইমপ্রুভ করার পসিবিলিটিস বেশি। ডগলাস কোস্টা আরেকজন মুভে গিয়েছে, ডগলাস কোস্টা বায়ার্নে ইউভে থেকে। কারণ পেরিসিচ চলে গেছে, এই জন্য ওদের কাছে আর অপশন নাই লেফট উইং এর। স্ট্রেট প্লেয়ার আর কি, এক্স্যাক্টলি এটা হচ্ছে স্ট্রেট কথা, কারণ এট দি এন্ড অফ দ্য ডে সানে রাইট উইং এ খেলবে, এখন লেফট উইং এর কোনো প্লেয়ার নাই তাদের কাছে আলটিমেটলি, এই জন্য ডগলাস কস্টাকে আবার নিয়ে আসছে। কারণ ডগলাস কস্টা অনেক বছর আগেও বায়ার্নে ছিল, গার্ডিওলার টাইমেই ছিল, ওই যে 5 মিনিটে না কয় মিনিটে 5 গোল দিল যে লেভানডস্কি, ওই ম্যাচের মধ্যে সে 2টা অ্যাসিস্টও দিছে, 2টা অ্যাসিস্ট তো ছিল, আমার মনে আছে, এখনো মনে আছে ম্যাচটা আমার, 9 মিনিটে না 10 মিনিটের মধ্যে 5 গোল দিয়েছিল মনে হয় লেভানডস্কি। সো আলটিমেটলি ওটার জন্যই আর কি বেসিক্যালি, বিকজ লেফট উইং খালি, পেরিসিচ ওয়াজ ডান আ ভেরি গুড জব, সো আলটিমেটলি ওদের এখন একটা লেফট উইং এর দরকার ছিল। সো আমি মনে করি ডগলাস কস্টা গেছে ভালো, বাট আমি এই জায়গাটাতে একটু বলবো যে এটা জুভেন্টাসের জন্য একটু সমস্যাদায়ক হয়েও যেতে পারে, কারণ জুভেন্টাস কিন্তু ডগলাস কস্টাকে খুব ভালো পারফরমেন্স দিচ্ছিল, সেটা রাইট উইং থেকে হোক। জুভেন্টাসের উইং এ এখন কেইবা আসছে যার কারণে ডগলাস কস্টা চলে গেল। নতুন একটা প্লেয়ার আসছে স্ট্রাইকার হিসেবে, কি বি দিয়ে নাম, আই গেস সে ফার্স্ট ম্যাচ স্কোরও করছিল জুভেন্টাসের হয়ে, আমার নামটা এক্স্যাক্টলি তার খেয়াল নেই, প্লেয়ারের নামটা আমার খেয়াল আসতেছে না, বি দিয়ে নাম না কি জানি ছিল আর কি বেসিক্যালি, যেটা 3-0 মনে হয় জিতছিল সাম্প্রোডিয়ার সাথে খুব সম্ভবত, নামটা আমি একটু খেয়াল করি। সরি কুলুসেভিস্কি ও আসছে, সো আলটিমেটলি ওকে আর কি, ও আসছে বলেই আর কি তার ডেবিউ ম্যাচ ছিল। একটা উইঙ্গার কিনছে হচ্ছে আপনার ফেডরিকো চিসা, সে কিন্তু হ্যাঁ ক্রিয়েসানি আসছে, ক্রিয়েসানি ফ্লোরেন্টিনা থেকে, ওকে তো অনেক ভালো, সো এই দিক দিয়ে সেও ভালো, রিপ্লেসমেন্টটা তারা পেয়ে গেছে বেসিক্যালি। হ্যাঁ পেয়ে গেছে তা ঠিক আছে, কিন্তু আলটিমেটলি ডগলাস কস্টাকে কিন্তু একটা বেটার রিপ্লেসমেন্ট পাইছে, কারণ ডগলাস কস্টা নিজেই কিন্তু একটা নিজের ভাবে ট্রল করে যে সারা ম্যাচ ইনজুর, মানে সারা সিজন ইনজুর থাকে, ডগলাস কস্টা নিজেই বলে কথাটা। হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে কিন্তু, ডগলাস কস্টা কিন্তু এমন একটা প্লেয়ার যে হচ্ছে লেফট রাইট ইভেন স্ট্রাইকার ইভেন ক্যামও খেলে, মানে সে সব পজিশনে কি করতে পারে। কিয়েসা শুধু রাইট উইঙ্গার, এই জায়গাটা তার ইনজুরি রেকর্ডটা যদি আমরা দেখি, সে তো আপনার সিজনে 60% টাইম ইনজুরি থাকে। হ্যাঁ এটাও একটা ব্যাপার আছে, এটা কিন্তু একটা দুটো সিজন, এটা হচ্ছে লাস্ট 5-6 সিজন যেটা আমরা দেখে আসতেছি, 60% ইনজুরিতে সে থাকে, মানে 40টা ম্যাচ, মানে 40% ম্যাচ খেলে বেসিক্যালি। এটা একটা ব্যাপার আছে। সো আলটিমেটলি এটা বায়ার্নের জন্য অবশ্য ভালো হয়েছে যে বিকজ ওদের লেফট উইঙ্গার দরকার, যদি মানে কস্টা ইনজুরি না হয় আর কি, যদি কস্টা আবার ইনজুরি আশা করি ইনজুরিতে পড়ে তাহলে বায়ার্ন হচ্ছে আবার লসে গেল।
ডিপেন্ডেবল প্লেয়ার দরকার একজন। এখন চিএসও যদি এরকম প্লেয়ার হয়ে থাকে তাহলে তো চিএসএ হচ্ছে অনেক একটা ইনজুরি ফ্রি প্লেয়ার আর ভালো খেলে, সো দ্যাটস গুড ফর হিম। ইনজুরি ফ্রি না, ইনজুরি হবেই। না ইনজুরি ফ্রি মানে কি, আমি একজন বলতেছি যে আপনার মানে ইনজুরি প্রোন না বেসিক্যালি, ইনজুরি প্রোন ডগলাস না কস্তা basically। দেখুন কিছুতে মনে করেন মাসেল ইনজুরি হয়ে যায়, আর একটা ম্যাচ খেললো ওই দিনই মাসেল ইনজুরি হয়ে গেল, এরকম টাইপের প্লেয়ার না বেসিক্যালি। ওকে ভাইয়া, আর লাস্ট এক ট্রান্সফারে আসি, সেটা হচ্ছে থমাস পার্টে, অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ইয়াতে আসলো, Awesome signing, আর্সেনালে awesome. আসলো, আবার লুকাস টোরেরা আর্সেনাল থেকে ইয়া হলো, মানে অ্যাটলেটিকো মাদ্রিদে গেল। ফর But আর্সেনাল লোনে গেছে, I guess. ভালো সাইনিং। হ্যাঁ বাট তোরেয়া লোনে পার্টেটা গেছে। বলতেছি বাট পার্টেটা হচ্ছে ফুল না, সাইনিং ছিল, টোরেরা 50 মনে মিলিয়ন হয় ইউরো। ইয়েতে, টোরেরা লোনে লোনে Torreira লোনে গেছে। লোনে না আপনার সুইচ প্রবাবলি লোনে গেছে সে, আমি তাই দেখছি এখন। regardless Partey for Arsenal is a very good signing, কারণ ভেরি Partey গুড সাইনিং। one of the best CDMs in the world, one of the best, এটা আমি কোনো মানে আন্ডাররেটেড, I also agree with খুবই that. আন্ডাররেটেড একটা সিডিএম। সে অ্যাথলেটিকো মাদ্রিদ হয়ে লাস্ট কয়েক সিজন ধরে অতিরিক্ত ভালো খেলছে, এন্ড প্রবাবলি সে অনেক চিপে গেছে, 45 মিলিয়ন অর সামথিং ওয়াজ 50 মিলিয়ন ইউরোস, 50 মিলিয়ন ইউরোস 45 মিলিয়ন পাউন্ড ওর কোনি পাউন্ড সে মানে পাউন্ড আর কি, পাউন্ড গেলে ভালো যাবে। হ্যাঁ সো অনেক চিপে গেছে, তার রিলিজ সোর্স কিন্তু অনেক চিপ। ফর আর্সেনাল ইটস এ ভেরি গুড সাইনিং। তাদের কোনো একটা ভালো হোল্ডিং মিডফিল্ডার দরকার ছিল, আমরা দেখতে পারতেছি মানে তাদের মিডফিল্ড ইজ দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট উইক ইস্যুস কারেন্টলি, সো এটাতে তাদের অনেক ইমপ্রুভমেন্ট আসবে। আমি মনে করি থমাস পার্টে আসাতে আর্সেনালের জন্য খুবই ভালো হয়েছে, এবং আর্সেনাল কিছু কিছু সাইনিং খুব ভালো করছে ফর দ্য ফিউচার। সো আলটিমেটলি খুব ভালো, খুবই ভালো। তারা একটা সেন্টার ব্যাক কিনছে গ্যাব্রিয়েল, ভেরি গুড। গ্যাব্রিয়েল কিনছে, তারপর হচ্ছে এখন টিনেরিকে মানে ফুললি খেলানো হচ্ছে দেখতেছি আমরা। আহ, আহ, সবাই মোটামুটি মানে আমি মনে করি আর্সেনালের জন্য এটা খুব ভালো একটা মানে সিচুয়েশন আর কি, বেসিক্যালি যে ওরা এখন খুব ভালো একটা টিম ফর্ম করতেছে। এই এবং থমাস পার্টে মানে স্টার্টও করছে কয়েকটা গেম আর্সেনালের জন্য, না রাইট? না না ডেডলাইন No, 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 ছিল, no. ডেডলাইন ডেডলাইনে করছে, এখন স্টার্ট করেনি। ইভেন উইলিয়ানকে নিয়ে আসলো যে 1 আওয়ার আগে আপনার সাইন করা হয়েছে, আপনার ডেডলাইন ক্লোজ হবে 1 ঘন্টা এসে সাইন হয়েছে। আলটিমেটলি কিন্তু facts. আর্সেনালের এখন টিমটা খুব মানে ভালো আমি team। মনে করি খুব শক্তের দিকে যাচ্ছে। এবং তাকে অবশ্যই। ছাড়াই বেসিক্যালি আর্সেনাল ভালো খেলতেছে। হ্যাঁ, আমি অবশ্যই বলবো যে আর্সেনাল কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে, যেরকম টিমই নামাক না কেন। মাঝে মাঝে দেখা যায় গ্যাব্রিয়েল কি স্টার্ট করে না, বাট তারপরেও কিন্তু টিম ওয়াইজ খুব ভালো পারফরমেন্স আসতেছে। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে যদি আসি, হয়তো বা যেমন লাকাজেটের একটা মিস্টেক করছিল লিভারপুলের সাথে, লাকাজেটে আসলে ওই ফিনিশিং ও, বলে আমি মানলাম, আমি ওই জিনিসটা মানলাম, কিন্তু তাকে নেক্সট লাস্ট ম্যাচে শেফিল্ডের সাথে নামানো হয়নি, বাট দ্যাট ডাজন্ট মিন যে সে বাজে স্ট্রাইকার, এটাও কিন্তু কখনো বলা যাবে না। অবশ্যই এটা একটা জাস্ট একটা একটু ওভাররেটেড স্ট্রাইকার, বাজে না বাট Overrated? ওভাররেটেড আমার অপিনিয়ন। বাজে না, ওভার নট বাজে, বাট আই উইল সে ওভাররেটেড। ওকে যে কেউ রেটিং দেয় আমার মনে হয় না ওভাররেটেড হতে। করে অনেকে ওকে, স্পেশালি আর্সেনাল ফ্যান্সরা তাকে অনেক ভালো বলে। আমার ওপিনিয়নে হি ইজ গুড, আই এম নট সেইং ইজ ব্যাড, বাট হি ইজ নট এলিট স্ট্রাইকার অর ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার, হি ইজ আ ডিসেন্ট স্ট্রাইকার। আই এম নট টকিং, মানে আমি ওকে বলতেছি না যে মানে সে ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার, এটা আসলে বলার একটু এলিটও না, ওয়ার্ল্ড ক্লাস না হলে এলিটও বলবো না, ঠিক বাট আছে। হি ইজ এ রিয়েলি গুড স্ট্রাইকার, মানে হু ক্যান ফিনিশ। অবভিয়াসলি দেয়ার ইজ ওবামিয়াং, বাট ওবামিয়াংকে লেফটে খেলানো হচ্ছে। বাট আমি এটাই বলবো, যদি এখানে আসলে উইলিয়ানের সাথে পেপের চান্সটা কমে গেছে, অলদো প্রবাবলি পেপে স্কোর্ড, হ্যাঁ পেপে স্কোর্ড ইন 64 মিনিটস। পেপের ফিনিশিংটা খুব ভালো ছিল, ভেরি গুড। ইয়া, ব্রিলিয়ান্ট ফিনিশিং, রাইট উইং পজিশন থেকে খুব সুন্দরভাবে এসে 80 মিলিয়ন মনে হয় সাইনিং। পেপে হ্যাঁ পেপে 80 মিলিয়নের কাছাকাছি। ও পেপে অনেক এক্সপেন্সিভ একটা সাইনিং, লাস্ট সিজন ফ্লপ করছে, দেখি এই সিজন কি করে। না, পেপে আসলে আসলে 80 মিলিয়ন মেনশন ইউরো করে না, আছে না যে পেপে আমাদের আসলে 80 মিলিয়ন অনেক স্পেন্ড করছে আমাদের প্লেয়ারের উপর, এটা কখনো বলেন, সবসময় ওনার। ওনার হ্যাঁ বাট ইট গোস টু শো যে আর্সেনালের জাস্ট একজন টপ ম্যানেজার লাগবে, মেন্টালিটি, যিনি বেসিক্যালি বলবে যে দেখো তুমি আমি মনে করি আর্টেটা ইজ ভেরি গুড। তুমি পগবার মতো খেললে তুমি প্লিজ চলে যাও। না আমি এর সাথে না এগ্রি করি। আর্টেটা ইন জেনারেল হ্যাজ বিন আ ভেরি গুড ম্যানেজার ফর আর্সেনাল। যেমন মেন্টালিটি, আর্টেটাকে কিন্তু একটা কোশ্চেন করা হয়েছিল যে মানে এরকম একটা কোশ্চেন করছিল জার্নালি, যে তুমি যখন আসলা তারপরের থেকে যে সকল ম্যানেজাররা ছিল তারা কিন্তু এলনেনিকে অত চান্স দিত না, তোমার মেইন প্রায়োরিটি এখন এলনেনি, এবং এলনেনি অলমোস্ট এভরি ম্যাচে পারফরমেন্স দিচ্ছে এবং ভালো পারফরমেন্স দিচ্ছে। অলদো আর্সেনাল হারুক চাই জিতুক, এলনেনি অলমোস্ট এভরি ম্যাচে পারফরমেন্স দিচ্ছে। সেটা নিয়ে কি বলছে যে অবশ্যই এলনেনির মধ্যে সেই পারফরমেন্স বিল্ডারের একটা ব্যাপার আছে, তার মধ্যে সেই মানে একটা পটেনশিয়ালিটি আছে যে ভালো করার। আলটিমেটলি আমি এই জায়গাটা প্লাস পয়েন্ট বলবো যে সে কিন্তু কিছু প্লেয়ারকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে।
উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। এলনেনি ইজ আ ভেরি গুড মানে প্রসপেক্টিভ, যদি আমি এভাবে চিন্তা করি, তো সে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। ইভেন হ্যাঁ, উইলিয়ান আসাতে খালি একটু কি বলবো যে পেপের টাইমটা একটু কমে গেছে, বাট আমি মনে অবশ্যই অর্টেটা একটা ভালো ডিসিশন নিয়েছে, বিকজ উইলিয়ান কিন্তু প্রিমিয়ার লিগ ম্যাটেরিয়াল, সে প্রচুর প্রিমিয়ার লিগ ম্যাচেস খেলছে চেলসির বেসিক্যালি হয়ে। পেপে কিন্তু লাস্ট সিজন এগেইন বললাম, লাস্ট সিজন হি ওয়াজ আ ফ্লপ। সো তাকে যে অত হ্যাঁ, he was চান্সেস a যেমন flop, দিতে but হবে এটা কোনো রিজন তো নাই। উইলিয়াম যদি পুরো পেপে আর্সেনাল টিমটাই তো ফ্লপ ছিল লাস্ট সিজন। হ্যাঁ, সো বাট এখন আমি তারপরও মানে পেপেকে আসলে মনে করি যে সে এমিরের সাথে চান্স দিবে, যে হলো, পেপেকে সে দিবে, ছাড়বে না ফর hopefully। শিওর, না, না, আমি বিকজ সে জানে যে পেপে I ইজ এ have ভেরি trust in গুড প্লেয়ার। Arteta। ওটাই, আই হ্যাভ ট্রাস্ট ইন আর্টেটা যে ও প্লেয়ারদেরকে চান্সেস দিবে, ভালো খেলার হেল্প করবে। লেটস সি হোয়াট ইভেন হ্যাপেন্স। সেবায়োসকেও কিন্তু শেষ পর্যন্ত কিনে নিল, আই হোপ তাকে কিনে নিছে, সেবায়োসকে সে কিনে নিছে বিকজ সে সেবায়োসের উপর বিশ্বাস করে। না, নাকি লোনে আবার, কিনে নেয় নো লোনে নো নো, আবার ও আবার লোনে নিছে, আই এম সরি, আবার লোনে নিছে, আই এম সরি, আবার লোনে নিছে। সো আলটিমেটলি ব্যাপারটা কি, কেন লোনে নিছে, সে জানে যে আসলে না, ওর মধ্যে সে ব্যাপারটা আছে, সে ক্রিয়েটিভ মিডফিল্ডিং মানে খেলাটা সে খেলতে পারবে। সো ব্যাপারটা এটাই। সবচেয়ে বড় জিনিসটা কি আর্সেনালের টিম, মানে আর্টেটা নিজের টিমের প্রবলেমটা দেখছে, তার টিমের কোন জায়গাটা মোস্ট প্রবলেমেটিক। তার সিডিএম ছিল হোল্ডিং না সেন্টার টিমে। মিড, হোল্ডিং হোল্ডিং সেন্টার সিডিএম মিড তাদের আই থিঙ্ক লাস্ট 5-6 ইয়ার্স ধরে কোনো ভালো হোল্ডিং সিডিএম ছিল না। প্রপার এবার একটা আসছে, হোল্ডিং আশা সিডিএম করি তারা আনছে। ভালো করতে পারবে। যদি করতে পারে, আশা করি সে মানে ভালো টোরেরা পারফরম্যান্স ডিসেন্ট, দিবে। কিন্তু টোরেরার আপগ্রেড হচ্ছে বেসিক্যালি এই থমাস টোরেরা- টেটে পার্টে। হুম, অবশ্যই আমি এখানে আপগ্রেড ভেরি গুড, করবো, ভেরি গুড সাইনিং। আপগ্রেড করবো। Okay. Yeah. Okay, guys, we're gonna blow the whistle up here. So thank you for joining us, মানে সাগর ভাইয়া, প্রত্যয় ভাইয়া, ফাহিম ভাইয়া, and আমাদের অডিয়েন্স যারা আছে তাদেরকেও থ্যাংক ইউ যারা দেখেছেন এতক্ষণ। And আপনাদের যদি কমেন্ট থাকে এই এপিসোডের পর করতেও পারেন, and আবার আপনি শেয়ারও করেন ফ্রেন্ডসদের সাথে, ফলো করেন, আবার যদি আমাদের নতুন এপিসোড আসলে আপনারা দেখতে পারবেন। So give a like and follow us. So from me and Mike Pandit, assalamu alaikum and peace. সব